আমি এই পর্যায়ে আমাদের অতিথিকে স্বাগত জানাতে চাই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন? আমার নাম নিশি। নিশি, আপনি কোথা থেকে এসেছেন? আমি মগবাজার থেকে। ওকে, আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের কিছু বেসিক নিয়ম রয়েছে, সেই বেসিক নিয়মগুলো যদি আপনি একটু ফলো করতেন, যেমন আপনার বয়স, আপনি পড়াশোনা করছেন কিনা? আমার বয়স হচ্ছে 24, আর আমি আবার ইস্ট ওয়েস্টে পড়তেছি। আপনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়ছেন, নিশি, এবং ও থাকে হচ্ছে মগবাজারে, রাইট? ওকে, প্রিয় শ্রোতা, আমরা যে বন্ধুটিকে পেয়েছি সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, বয়স 24, ওর নাম হচ্ছে নিশি এবং ও মগবাজারে থাকে। ওর জীবনের গল্প আজকে আমরা আমাদের হ্যালো 8920-তে লাখো শ্রোতাকে শোনাবো। তো নিশি, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই। জি প্লিজ। আমরা 2 বোন, জি, এক ভাই। আমার বাবা মা আমাকে সবসময় খুব আদর করতো। 2 বোন বললেন আপনারা এবং এক ভাই, মানে একটু ক্রমানুসারে বলবেন, কে বড় কে ছোট? আমি হচ্ছে সবার বড়। আপনি সবার বড়, ওকে। আর আমার মেঝো বোন, তারপরে ছোট ভাই। এমনিতে বাবা কি করেন? সার্ভিস হোল্ডার। উনি কি গভর্নমেন্ট জব করছেন নাকি বেসরকারি? গভর্নমেন্ট জবের সার্ভিস হোল্ডার, এবং মা সম্ভবত গৃহিণী, রাইট? ওকে। তারপর ছোটবেলার কাহিনী হচ্ছে যে কোচিং এ যেতাম। আমার দুনিয়া ছিল বাসা, কোচিং আর স্কুল, এগুলোই। ছোটবেলা থেকে আপনি কোচিং করছেন? মানে জন্মের পর থেকে কোচিং না, যখন এগুলোই ছোটবেলা কোচিং, একটাই ছিল আমার দুনিয়া। আমি কোচিং বলতে বোঝাচ্ছি যে আপনি কোন ক্লাসের কথা বলছেন? কোচিং তো করি ক্লাস 3 থেকে। ক্লাস 3 থেকে কোচিং? আর কিসের কোচিং এটা? ক্লাস 3 থেকে কোচিং বলতে ম্যাথ করতাম। ক্লাস 3 বাচ্চাদের জন্য কোচিং সেন্টার আছে? আসলে কোচিং না, টিউশনি যেটা বলে, টিচারের বাসায় যেতাম। টিচারের বাসায় যেতেন, ওকে, এটাকে কোচিং বলে অনেকে। ওকে, আমার ঠিক জানা ছিল না। আমরা কোচিং সেন্টার বলতে যেটা বুঝি যে বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার জন্য কিংবা 8-9 যেটা করে আর কি। ওকে, এটা এক ধরনের কোচিং, ফাইন। এটা আমি বলতেছি, আমি যখন ক্লাস 10 পড়ি তখন আম্মু আমাকে কোচিং এ নিয়ে যাচ্ছিল। কি ওই সময় মোবাইল নতুন নতুন মোবাইল আসছে, 2004 এর এটা কাহিনী। তো আমার পাশে একটা লোক বসেছিল রিক্সাতে। তো সে কি করলো, মোবাইলে এমন ভাবে ধরলো, ইঞ্জিনিয়ার মোবাইলে 1/3 বাইরে, হাতের মধ্যে 1 ভাগ মোবাইলটা আসা। তো আমি দুষ্টুমি করে আম্মুকে বলতেছে কি যে, আম্মু মোবাইলটা টান দিয়ে নিয়ে যাই কেমন হবে, আমাদের রিক্সা তো আগে চলে যাবে। তো আম্মু বলছে, এসব কি? তো এটা আমার আম্মুর কাছে অনেক লাগছে। লাগার পর আমার আম্মু এরপর থেকেই মাথায় টেনশন, আমার মেয়ে কেন মোবাইল নিয়ে এরকম বললো, ওকে মোবাইল কিনে দিব। তখন আমি ক্লাস 10 পড়ি, কোচিং করতেছি। তারপর আমার আম্মু মোবাইল কিনে দেয়, একটা 20 না 25 হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেয়। তখন তো কারোই মোবাইল নাই। দাঁড়ান, আমি একটু থামাতে চাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে আপনি এক চান্সে ক্লাস 10 চলে আসলেন। আমরা আরেকটু জানতে চাই পিছনের কিছু 10 ওখান থেকে আর কি বুঝতে শুরু করলাম। তো ওখান থেকে লাইফটা আসলে ওখান থেকে বুঝতে শুরু করেছেন। তার আগে একটু পারিবারিক এনভায়রনমেন্টে জানতে চাই। আপনি পরিবারের সবচেয়ে বড় সন্তান, পারিবারিক স্কুলিং বা যদি বলা যেতে পারে যে আপনার বড় হওয়াটা কেমন ছিল? আদরের ছিলেন নাকি মাঠটার খেতেন? অবশ্যই আদরের ছিল, বাট আমি একটু দুষ্ট ছিলাম। আমি আর আমার মেজো বোন হচ্ছে ফেভিকল, যেখানে যাবো ঘুরতে ওকে নিয়ে যাবো। আর দেখা যেত কি, ঘুরতে যায় আমার প্ল্যানে ও যায়, এইটা আমার বাসার ফ্যামিলি কেউ পছন্দ করতো না। আমার হয় না যে বাবা মা বোনরা মিল থাকলে খুশি, আমার বাবা মা বোনে মিল থাকলে আরো বকে দিত। নিশ্চয়ই কোনো প্ল্যান করতেছে, ঘুরতে যাবে, দুজনে মিলে একটা শয়তানি বুদ্ধি কিছু একটা বের করছে। দেখা যেত আমরা দুজন গল্প করতেছি, আমার আব্বু আম্মু আসছে, দেখা যেত ঝগড়া একটা ভাব করতাম, এটা ধর এটা, আবার চলে গেলে মিল। তো এরকম করতাম, আলাদা আলাদা থাকতাম। আর দুজনে যখনই কোথাও ঘুরতে যাব, সারাদিন রাত আলোচনা। দেখা যায় অনেক রাতের বেলা আমার আম্মু উঠে দরজার পাশে কান দিয়ে থাকে যে কি প্ল্যান করছে, এমন হয়। আর খারাপ লাগতো। ছোট ভাইটার ভূমিকাটা কি থাকতো এখানে? ছোট ভাইটা বুঝাইলে বুঝতো, মাঝে মাঝে যদি বকা দিতাম, বলতাম আম্মু তুমি যে সেদিন দেখলাম ঝগড়া করছে, আসলে ওরা আগে থেকেই শিখাই নিচ্ছে, আসলে কোনো ঝগড়া ছিল না, এরকম। তো 2-3 দিন এরকম হয়েছে, এরপর সিরিয়াস ঝগড়া দেখাতাম। যাই হোক, এটা না, এখানে একটা মজার চিত্র দেখলাম আমরা। সাধারণত যে পিঠে ভাই বোন হলে দেখবেন যে দহরম মহরম সম্পর্ক হয়। ছোটবেলা আমরা দুজন কেউ কাউকে দেখতে পারতাম না। ও আমার থেকে একটু সুন্দর ছিল, ফর্সা ছিল, ওর দেখতে পারতাম না। ভাই বোনদের মধ্যে জেলাসিটা চলে আসে। ও তো 1.5 বছর ছোট, চলে আসতো, আমার থেকে লম্বা ছিল। কিন্তু যখন একটু বুঝতে শুরু করলাম, তখন ওর মধ্যে অনেক মিল। ঘোড়াটা বুঝলাম যে ঘোড়া জিনিসটা কি, ঘুরতে যাওয়া, একা তো ঘোরা যাবে না, সুতরাং সাথে একজন বোনকে রাখা দরকার, এরকম। তারপর বাসা থেকে না বলে অনেক জায়গায় গেছি। একবার ফ্যান্টাসিতে গেলাম, আমার কাজিনকে নিয়ে গেলাম। তো ওর মার সাথে খুব ফ্রি, ছেলে মানুষ। ওর মাকে যাওয়ার সময় বলছে, আম্মু আমি ফ্যান্টাসিতে যাচ্ছি, সাথে নিশিরা যাচ্ছে। আমার বাবা ওর সাথে মিশতে দিবে না, নিশ্চয়ই কাহিনী করবে।
কি আমি বাসায় বললাম যে আম্মু আমার ফ্রেন্ডের বাসায় ম্যাট্রিক পরীক্ষা উপলক্ষে তো মিলাদ হবে, তো আমার সকাল থেকে থাকতে হবে, কোনো ভাই বোন আমার হেল্প করতে হবে, আস্তে আস্তে রাত হবে, বুঝতে যাও সমস্যা নেই। গেলাম ফ্যান্টাসিতে, আমার সাথে আমার বোন গেল। যার পর বোনের নামটা কি ছিল? দিশা। ওকে, দিশা আপনার সঙ্গে গেল। দিশা, নিশি, অদ্ভুত অদ্ভুত নাম। ও বয়সের ডিফারেন্স কত ছিল আপনার সঙ্গে? 1.5 বছর। 1.5 বছরের বয়সের ডিফারেন্স, তাহলে তো খুব বেশি ডিফারেন্স না। ওকে, হ্যাঁ। তারপর গেলাম, যেতে যেতে ওখানে 12টা-1টা বেজে গেল। তারপর ড্রেস চেঞ্জ করে এত টাকা দিয়ে ঢুকলাম ওখানে, প্রায় 550 টাকার মতো। ফ্যান্টাসি কিংডমে ঢুকতে হলে ড্রেস চেঞ্জ করতে হয়? ওয়াটার কিংডম। ওয়াটার কিংডম, ওকে। ওয়াটার কিংডমে গেলাম, তারপর এত টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম, প্রায় 1200 টাকার মতো দুজনে লাগলো। ঢুকে ড্রেসটা চেঞ্জ করে বললাম কি ফোনের কি অবস্থা, কন্ডিশনটা দেখে রেখে দিব। কোন ফোন? যে ফোনটা কিনে দিল আপনার আম্মু আপনাকে? হ্যাঁ, ওকে। ওই ফোনটা দেখি, ফোনে কলের পর কল, 11টা মিস কল। আমি বললাম যে আমার আম্মু এতবার ফোন ধরলাম, আমার বাবা ফোন দিছে, তুই কোথায়? বলি আব্বু আমি তো ওদের বাসায়। বলে ওর মাকে দে। আমি পুরো অবাক হয়ে একটু আমরা এখান থেকে একটু ফিরবো প্রিয় শ্রোতা। বুঝতে পারছেন যে ক্লাইম্যাক্স প্রথমেই শুরু হয়ে গিয়েছে। ফোনের ব্যাপারটাতে আরেকবার একটু আসতে চাই, আমি একটু ফ্ল্যাশব্যাক করতে চাই। ফোনটা আপনার আম্মা আপনাকে কিনে দিল এই কারণে যে খুব মজা করে আপনি পাশের রিক্সায় কোন এক ভদ্রলোক ফোনটা হাতে ধরেছিল, প্রায় অনেকখানি বের হয়েছিল। আপনি আপনার মাকে বলছিলেন যে আমি যদি এখন থাবা দিয়ে বা ফোনটা নিয়ে যাই, আমাদের রিক্সা তো আগে চলে যাচ্ছে। ছোটবেলায় এটা খুব স্বাভাবিক হতেই পারে, এই ধরনের কুবুদ্ধি মাথায় আসতেই পারে। তো এটা নিয়ে আপনার মা খুব চিন্তিত হয়ে যাওয়ার পরে আপনাকে খুব দামি একটা সেট কিনে দিয়েছিল ক্লাস 10-এ থাকা অবস্থায়। কম দামি সেটই অনেক দামি, সিমের দাম সেই সময়টাতে 10,000 টাকা। হ্যাঁ, সেই সময়টাতে লাল লাল সিম ছিল, আমার মনে আছে। কত টাকা দাম ছিল সেই সময়টাতে ফোনটার সব মিলিয়ে? 23 অথবা 25। সিম এবং ফোন সহ 23 অথবা 25,000 টাকা দিয়ে মা যাতে সন্তান অন্যদিকে না যায় সেটার জন্য, দিস ইজ এ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট, সেটার জন্য তাকে একটা ফোন কিনে দেওয়া হলো 23 কিংবা 25,000 টাকা দিয়ে সেই সময়টাতে। হ্যাঁ, তারপর সেই ফোন আসছে ফ্যান্টাসি কিংডমে যাওয়ার পর। বলে ওর মাকে দে। আমি বললাম আব্বু দিচ্ছি, দাঁড়াও। এখন দিচ্ছি বলে এদিক ওদিক তাকাচ্ছি, কাকেও পাচ্ছে, মানে একটা মেয়ের টোন দরকার। দেখে একটা মহিলা ছেলে মেয়েকে নিয়ে আসছে, উনি বসে আছে গাছের নিচে, কোনো কিছুই না বলে কানে ফোন দিয়ে বলে, গানটি আমার আব্বুর সাথে কথা বলেন, আমার আব্বু মিথ্যা বলছি তো, আপনি বলেন যে আপনার ফ্রেন্ডের মা। তো উনি ফোনটা শুনলো, ফোনটা কানে বলে কি বলবো, আর আমি ফোনটা রেখে দিচ্ছি। পরে আব্বু তখনই বুঝে গেছে, আর তো ফোন ধরি না, এখন কি পানিতে নামবো, কি দেখবো, কি ছবি তুলবো, চায়ও না মন যে এত টাকার কষ্ট এমনিতে শেষ, কোনো মজাটাই মাটি গেছে পুরা। চলে আসলাম দূর। এরপর আবার বাসে আসলে তো অনেক টাইম লাগবে, ওয়েট করতে হবে। আমার কাজিনের থেকে কিছু টাকা ধার নিয়ে ট্যাক্সি ক্যাব নিলাম। পরে বাসায় এসে বকাম, আমি গেলাম, আমার ছোট বোনটা গেল। পরে ঘরে ঢুকবো দেখি আব্বু বারান্দায় দাঁড়ায় আছে। এখন ছোট বোন দেখ তুই এগে যাবো, তুই এগে যা, এরকম করতে করতে রিক্সা তো বাসার সামনে। এখন বলে আমি নামি, আবার চিন্তা করলাম যে দরজা খুলে যদি ছোট থাপ্পড় মারে, তারপর কি করবো, দেখে তাকায় আছে। তো এখন বড় গেলাম, আমি আগে ঢুকে গেছি, আমার ছোটটাকে বেদ দিছে 2-3টা চড় থাপ্পড়, খারাপ লাগছে আসলে। পরে বলি কিভাবে জানলো, এটা জানার তো কোনো ওয়ে নাই, কারণ বাসা থেকে বলে গেছি। পরে জানতে পারলাম আমার যে খালাটা ছিল, ও আমার আম্মুকে ফোন করে বলতেছে যে আমার ছেলেটা গেছে, ওর কাছে তো ফোন আছে, ফোন নাম্বারটা কত, আমি ল্যান্ড ফোন থেকে ফোন দিব। এটাই হচ্ছিল মেইন কাহিনী, মানে আমার খালাটার মাধ্যমে জানতে পারছে। গেল, অনেক বকা দিছে, আমাকে মারেনি, বকা দেওয়ার পর কি করবো, দুইজনে আলাদা আছি, খারাপ লাগতেছে এত, মানে ওই সব নতুন ফ্যান্টাসি, এক একজনের গেট আপ, মানে সবকিছু নতুন, বাইরে একটা কান্ট্রি মনে হয়েছে এমন, মানে ওই সময় এত কিছু ভালো সুন্দর ছিল না, ওইটাই ফ্যান্টাসি কিংডমটাকে নতুন, মানে একদম বাইরের দেশের মনে হচ্ছে। ওকে, সুন্দর লাগছে। দুজনে আলোচনা করবো, পেট ফেটে যাচ্ছে, এই আলোচনা করবো, এই মেয়ে ড্রেস পড়ছে, এরকম করছে, কিন্তু আলোচনা করতে পারতেছি না। তারপর কি করব, গেল বলে 2-3 দিন যা কেমন। আর ও তো এমনিতে আমার ছোটটা তো আমার সাথে কথা বলে না, ঘুমাই খেয়েছে, আমি খাইনি। কিন্তু আবার যেমন ঠিক হয়ে গেল, আবার এরকম করে। তারপর পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা চলতেছে, আবার প্ল্যান করলাম যে ফ্যান্টাসি দেবো, এবার তো মজা করতে পারি, এবার করা প্ল্যান করবো যে কেউ ধরতে না পারে। ও কি বললো, ও তো তখন ক্লাস 8-এ পড়ে, তো ও বললো যে আমি আমার স্কুলের পিকনিক, আমি স্কুলের পিকনিকে যাব। তো বললো ঠিক আছে যাও। আর আমি বললাম যে আচ্ছা, আমার একটা ফ্রেন্ডকে আমার আম্মু খুব মানতো, ভিতরে একটু আদব কায়দা ছিল, তোকে খুব মানতো। তো আমি ওর বাসার কথা বলে আমি বললাম আম্মু আমি ওর বাসায় যাব, তো একটা গাড়ি ভাড়া করলো, আমার কাজিনই গাড়ি ভাড়া করলো, ওরা ফ্রেন্ডরা মিলে যাবে। তো এইটাই বললাম যে আম্মু আমার ফ্রেন্ডটা গাড়ি পাঠাচ্ছে, আমাকে থাকতে হবে ওদের বাসায়, সকাল থেকে বিকেল পর্যন্ত থাকবো। দেন বিকেল বললাম, কারণ আর রাত বলে বুঝে যাবে ফ্যান্টাসি, এর আগে একবার হয়েছে এই কাহিনী। তো আবার 2 বোন ব্যাগের ভিতর ড্রেস নিয়ে গেলাম, ফ্যান্টাসিতে গেছি। এবারও ধরা খেলাম, এবার ধরা খাইছি একটু পরে খাইলাম, যেমন
বিকেলের দিকে আমার বাবা জানতে পারলো যে আমার ফ্যান্টাসিতে গেছি। কারণ হচ্ছে আমরা সব কাজিনরা মিলে যাচ্ছিলাম, আমার কাজিনদের ফ্রেন্ডরা ছিল। তো আমরা একটা প্যাকেজে যাচ্ছিলাম, যে এই প্যাকেজে গেলে একটু কমে যাওয়া যায়, সবার এটা আছে। তো এই প্যাকেজে আমি কথা বলছিলাম অফিসে গিয়ে, তো প্যাকেজে যে কাগজগুলো ছিল না, কাগজগুলো আমি বাসায় রাখছি। আমি সেগুলো বুঝবে না, কেউ দেখবে না, কিন্তু আমার আব্বু আম্মু দেখে বুঝে গেছে। বলে আজকে যেহেতু দুজনই না, আজকে তাহলে আগের মতো হচ্ছে। এরপর আবার চলে আসলাম, এবার ফোন টোন কিছু দেয় না, চলে আসলাম আবার দুজনকে সে আগের মতোই। এবার আমাকেও একটা চড় মারছে, যাই হোক চড় পারলো, গায়ে লাগলো না, মোর হাসি আসতেছিল যে দ্বিতীয়বারের মতো ধরা খেলাম, লজ্জা লাগতেছিল, কারণ এর আগে অনেক বকাবকি করছিল। আমার আম্মু বলে লজ্জা থাকলে জীবনও যাইতে না তোরা দুইটা। পরে এটাও গেল কয়েকদিন পর। এরপর আমার ম্যাট্রিক পরীক্ষা শেষ হলো, একটা ঈদ আসলো। ঈদের পরের দিন আমার কাজিনকে ফোন করলাম, কি করতেছো? বলে আমরা কালকে মানে দ্বিতীয় দিন ফ্যান্টাসিতে যাব, রেডি হচ্ছে সবাই। তো আমার লোভ সামলাইতে পারলাম, আমিও যাও, নিয়ে যাও। তো বলে দেখ তোমার জন্য আমি বারবার বকা খাই, আমি তোমাকে নিতে পারবো না। আমি দেখ ভাই, আমি টাকা দিব, তুই আমাকে নিয়ে যা। তারপর কি করলো, তৃতীয়বারের মতো আবার গেলাম। এরপর মানে ধরা খাইছি কি বুঝে গেছে, আমার জুতায় কাদা লাগানো ছিল, তারপর ব্যাগে ওই যে ভেজা কাপড়গুলো ছিল, ফ্যান্টাসি কিংডমের অনেক ওজন ছিল। মানে এরপর বাসা থেকে আসার পর আব্বু আমার ভাইটা করছে ওদের ব্যাগ চেক করো, ব্যাগ চেক করে দেখে জিন্সের প্যান্ট টপস এগুলো মানে ভেজা ভেজা ওজন হয়ে আসে। পরে আব্বু যা, এবার তোদেরকে আর মারবো না, তোদের লজ্জা সরম নাই, যা যে যা ইচ্ছা কর। তো এগুলো ছিল ছোটবেলার 2004-05 এর কিছু মজার কাহিনী। মোবাইল যেটা কিনে দিল, ভালো লাগে না, মোবাইল নিয়ে বসে আছি রাতের বেলা, কোনো খালি গেম খেলতাম। তো আমাদের ল্যান্ডফোনও ছিল। এর মাঝখানে আমি পিকনিকে গেলাম ম্যাট্রিক পরীক্ষা দিয়ে, তো ওখানে নেটওয়ার্ক ছিল না, নতুন ফোন, নেটওয়ার্ক খুব কম ছিল, গাজীপুরে যাচ্ছিলাম। তো আমার আম্মু বাইরে থেকে মানে ফোন প্যাক্সের দোকান থেকে আমাকে অনেক ট্রাই করতে পারিনি, অনেক টেনশন করতেছিল যে হাতে একটা মোবাইল, বাইরে গেছে কি না কি হয়, আবার অ্যাক্সিডেন্ট হতো অনেক। কি করলো আমার ওই ফোন প্যাক্সের দোকানের লোকটাকে বললো কি আচ্ছা এই নাম্বারটা ট্রাই করবেন, যদি হয় তাহলে বলবেন এই আমার বাসার নাম্বার একটা ফোন দিতে, আপনি এই নাম্বারটা দিয়ে গেল। তো ওখানে অনেক ছেলেরাই ছিল, আম্মু আর খেয়াল করেনি। পর থেকে আমার বাসার ল্যান্ডফোন অনেক রং নাম্বার আসতো, আসলে কথা বলতাম না, যে রং নাম্বার রেখে দিতাম। এরকম করতে করতে একটা ছেলে প্রায় ফোন করতো, কি ব্যাপার বলি, জিজ্ঞেস করি, বলে হ্যাঁ রং নাম্বার হয়েছে আপু, একটু কথা বলেন, মন খারাপ, এটা আজকে বৃষ্টি হয়েছে আপু, মন খারাপ, কথা বলেন। এরকম বলতে বলতে কথা বলতাম। পরে আমি বললাম ভাই একটা কাজ করেন, আপনি আমার ফোনে ফোন দেন, মোবাইল ফোনে ফোন দেন। Let's begin the story. প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 90.2 এর নিশি আজকে আমাদের সাথে আছে। নিশি তার জীবনের গল্প বলছে। নিশির চমৎকার একটা শৈশব আমরা দেখলাম, এবং চমৎকার শৈশবের পুরোটা ঘিরেই মোটামুটি ফ্যান্টাসি যেটাকে নিয়ে, সেটা হচ্ছে ফ্যান্টাসি কিংডম। ওর মেমোরিতে আরো অনেক সময় ছিল, অনেক কিছু সুন্দর মুহূর্ত আছে যেগুলো হয়তো বা আমাদের ঘটনার প্রেক্ষাপটে উঠে আসবে। তবে যেটা বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে হ্যালো 8920 তে নিশির জীবনের গল্প আজকে উদ্ঘাটিত হবে, এবং একই সাথে নিশিকে আপনি দেখতে চাইলে কিংবা নিশিকে নিয়ে কোনো কিছু বলতে চাইলে, কমেন্টস করতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। নিশি, তারপর আপনি কি যেচেই তাকে ফোন নাম্বারটা দিয়ে দিলেন, নাকি আপনারও কিছুটা দুর্বলতা তৈরি হয়েছিল? আসলে সত্যি বলতে আমি দিয়েছিলাম নাম্বারটা, কারণ আমার ল্যান্ডফোন নাম্বারটা আমার আম্মুর রুমে ছিল, তো কথা বলতে প্রবলেম হতো। তার মানে আপনি নিজেও চাইতেন তার সাথে আপনি কথা বলতে? ভালো লাগতো আর কি, বাসায় থাকতাম। কি বলতো আপনার সঙ্গে? কেমন আছো, মানে আননোন টাইপের কথা, মানে ওরকম আমি কেমন আছি এরকমও না, কি বলতো মনে নাই। তারপরও মানে ওরকম কোনো, কিন্তু এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছিল, রাইট? ভালো লাগে, হ্যাঁ। যেমন আমি কোশ্চেন করতাম, আপনি কেন ফোন দিচ্ছেন, আপনি এরকম করেন, মানে এরকম একটা ভাবের মধ্যে নাম্বারটা দিয়ে দিলাম। যাই হোক, তারপর তখন সিম ছাড়লো লটারি, তো আমার বাসায় 3টা পাইলাম, আমি পেলাম, আমার নামে ছাড়লো, আমার চাচা নামে ছাড়লো, আমার বাবা একটা পাইলো। তো 3টা সিমের মধ্যে একটা সিম আমি ওইটা ইউজ করলাম। আমরা আসলে দুজন এক এরিয়াতেই থাকতাম, তো ওই ছেলেরও একটা সিম ছিল, ও পাইছে। যাই হোক, ছিল 65 পয়সা। রাতের বেলা সারা রাত কথা বলতাম, কি বলতাম মনে নাই, তবে কথার মতো কথা বলতাম না, এই হ্যাঁ আলতু ফালতু, তো এরকম কথা বলতে বলতে তবু বোর হয়ে যেত। তখন আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 10? ম্যাট্রিক পরীক্ষা দিলাম। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে
ফেলার পরের সময়টা, হ্যাঁ অবসর সময়টা, 3 মাসে লং টাইম একটা ছুটি থাকে। ইনফ্যাক্ট এখন ছেলে মেয়েদের ওই ছুটিটা থাকে না, কারণ ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে তারা যেভাবে প্রিপারেশন নেয় কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য। ওকে, হ্যাঁ। তারপর হচ্ছে আমি একটা ওই টাইমে একটা আমার পাশের পাশে পিচ্চিকে পড়াইতাম। তো পিচ্চি একদিন বলতেছে যে আপু তোমার গলা ফোনে অন্যরকম লাগে। তুমি কিভাবে শুনলা? কিনা আমার ভাইয়ার একটা ফ্রেন্ড তোমাকে তোমার গলা লাউডে শুনাইছে। তখন পিচ্চি ক্লাস 2 তে পড়ে, ও না বুঝে এই কথাটা বলছে। তোমার ভাইয়ার ফ্রেন্ড আমার কথা লাউডে শুনাইছে কিভাবে? বলে তোমার ভাইয়ের ফ্রেন্ডটাকে দেখাতে পারবো? হ্যাঁ তোমার পাশের বাসাই তো বাসা। আমি মানে পরে এর মাঝখানে একটা কাহিনী হচ্ছে, ম্যাট্রিক পর আমি গান শিখতাম। তা আমার আম্মু আমাকে গানে দিচ্ছিল, বাট আমার ইচ্ছে ছিল নাচে। লেটস প্লে দ্য মিউজিক। আমরা তো রেডিওতে নাচ দেখাতে পারবো না, গান নিশ্চয়ই শোনাতে পারবো। আচ্ছা, গানটা শেখা হয়নি, নাচ শখ ছিল। তো আমার আম্মু কি করলো, আমাকে গানে ভর্তি করে চলে আসলো, জানালা দিয়ে দেখতাম মেয়েরা নাচতেছে। ওই সময়টাতে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে? অবশ্যই সময়টা নাচতেছে। আমার কাছে এত খারাপ লাগে, বুদ্ধি করলাম, আমরা 2 বোনই, মেজোটা আর আমি, বললাম চল আমরা নাচে চলে যাই। গান গেয়ে কি হবে বল, আল্লাহ গুনা দিবে, নাচে চল। নাচে গুনা দিবে না? না, নাচতে। তো তারপর করলাম কি, আমরা 2 জন গানের ক্লাসে না গিয়ে নাচের ক্লাসে নাচ শিখতাম। তারপর আমার আম্মু একদিন বাসায় কেউ জানতো না যে আপনারা নাচ শিখছেন? বাসার কাছে আমরাই চলে আসতাম 2 জন একা একা। তো আমার ছোট বোনটা যেতে পারলো না, 8 বৃত্তি পরীক্ষা, তো ও আর অফ করে দিল, আমি একা একা যাওয়া আসা করতাম। তো আমি একদিন আসতেছিলাম, এ থেকে মাগরিবে আজান দিচ্ছে, মানে আমি যাচ্ছিলাম, একটা ছেলে আমার পাশ দিয়ে যাচ্ছিল, মোটা করে লুঙ্গি পরা, ঢোলা ডালা গেঞ্জি পরা। আমি ওর দিকে ড্যামকের ভাবে তাকে সাল্লাই, ছেলের কত কষ্ট, চেহারা দেখতে সুন্দর না, ওদের একটা ভালো সুন্দর মেয়েকে পছন্দ করে জীবনে বলতেও পারবে না, কারণ মেয়ে তো একটা থাপ্পড় মারবে ওকে। এরকম করে আল্লাহ জানে কে বিয়ে করে। তখন মাগরিবে আজান দিচ্ছিল, আমার মন আবার আমাকে বলতেছে দেখ তোর কপালে পড়ে, এটা কি আমার কপালে পড়বে? আমার বাবা জীবনে এরকম মোটা ছেলেকে বিয়ে দেবে না, আবার আমি তো প্রেম করে জীবনে বিয়ে করবো না, এই ছেলেকে প্রেম করা অসম্ভব। এই সময় ক্লাস 10 এই মেন্টালিটিটা আমার মনে হয় ছেলে মেয়ে নির্বিশেষেই থাকে। অনেক বড় একটা স্বপ্ন থাকে বুকের মধ্যে, অনেক বড় কিছু হামবড়া একটা ভাব। হ্যাঁ, খুব ন্যাচারাল, এটাকে আসলে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তারপর তো ওই যে ওইটা দেখলে কষ্ট লাগতো, মোটা ছেলে দেখতে সুন্দর। ও কোথায় থাকতো? সবসময় ওখানে থাকতো? ওইখানে আমি একই এরিয়াতে থাকি, দেখলে দেখা হইতো, নামাজ যেত। মাগরিবের সময় বাসায় যাচ্ছিলাম, নামাজে যাচ্ছিল এরকম। তারপর আমাদের বাসার পাশে ছাদে উঠতো, কবুতর পালতো, তো দেখতাম। কবুতর পালতো? হ্যাঁ, খালি উঠে হাতে তালি দিত, হাতে তালি বুঝতাম ওইটা ছাদে উঠছে। তো দেখলাম আমি ফোনে কথা বলার সময় বেশি একটু হাতে তালি দেয়, দেখা আরই করতাম না, বাট এই তো। তারপর আমি আমার স্টুডেন্টকে বললাম, দেখো তুমি আমাকে দেখাইতে পারবা? বলে কি, তুমি একটা কাজ করো আপু, তোমার ল্যান্ড ফোনে ফোন দিব, তখন তুমি তোমার জানলা দিয়ে তাকাও। আমি ল্যান্ড ফোনে ফোন দিবে। ওই সময় কিন্তু অনেক কথা বলা হয়ে গেছে, 2-2.5 মাস লং টাইম, রাত ভর্তি কথা। বিকেল বেলা হাতে তালি দিতেছে, দেখতেছি, নামাজ পড়লাম। তারপর আমি স্টুডেন্টে ফোন দিলাম, আপু ভাইয়া তো ছাদে। কোন দিকে ছাদটা বলতে পারবো কি? এই দিকে ছাদে। তাকায় আমি বিশ্বাস করতে পারি না, এই ছেলে তো কথাই বুঝে না, এই ছেলে না, অসম্ভব। আর কি, হ্যাঁ এটাই তো সে, ওই কবুতর। হ্যাঁ, সেই মোটা ছেলেটা, সেই কবুতরই এটা, যাকে দেখে আপনার মোটেও পছন্দ হতো না এবং চিন্তা করার ধারণার বাইরে ছিল, সেই ছেলের সাথে আপনি ফোনে এতদিন যাবত কথা বলছেন এবং রাতের পর রাত। মাশাআল্লাহ, দিস ইজ কল্ড ড্রামা। এই জন্যই বলে থাকি লাইফটা আসলে না, মানে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। ওর সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল? 5-6 বছর। খুব বেশি ডিফারেন্সও না। কেন, যখন আপনারা ফোনে কথা বলতেন তখন আপনারা জানতে চাননি কোথায় থাকেন বা কি করেন বা কোথায় থাকো, তুমি কোথায় থাকো? আসলে সব সময় তো ঝাড়িয়ে পড়তাম, আপনি আমাকে কেন ফোন দেন, মানে ফোন দিলে ঠিকই কথা বলতাম, অনেক লং টাইম হইতো, কিন্তু কখনো পার্সোনাল ভাবে জিজ্ঞেস করিনি। নামটাই শুধু বলছিল, তুচ্ছতাচ্ছিলের মধ্যে রাখতেন। হ্যাঁ, আরাফাত নামটা তখন বলছিল যে আরাফাত। তারপর না আমি শিওর যেমন বললাম, কারণ একই আজান শুনতে পাবো। আমি এসা পর্যন্ত ওয়েট করলাম, সময় আর কাটে না, মাগরিব শেষ, এসা ওয়েট করলাম যে আজানের সময় ফোন করবো, ওই আজান শুনতে পাবো। সে কি চালাক, আজানের সময় ফোন ধরেনি। তারপর আবার শুক্রবার দিন, যেমন জুম্মার, এটা মসজিদ পাশে, ফোন দিছি, দেখি জুম্মার সেম কথা, তো আমি ফোন করে রেখে দিলাম। তারপরও মন মানতে চাইতেছে না, যে মানে শিওর হওয়ার জন্য, মানে জুম্মার শেষ মানে আপনার পাশের মসজিদের যে কথাটা আপনি শুনতে পাচ্ছেন এখান থেকে, ওর ফোনে ঠিক সেই কথাটাই আসছে, তাই তো? ওকে, হ্যাঁ। তারপরও মন মানতেছে না, আল্লাহ যদি মিথ্যা হয়। ওদিন রাতে কথা বললাম, অতটা মন ভালো ছিল না, বললাম আচ্ছা দেখা করি আমরা, বলো বল কি আচ্ছা ঠিক আছে কালকে দেখা করবো। তাহলে দূরেই ছিল না, কখনই না। কালকে 12টা হয়েছে, ডাক দিলাম, বল কি আসলে কি আমার বাবা অসুস্থ হয়ে গেছিল, তো এই জন্য এরকম। সে 2-3 দিন এক কাহিনী, বুঝলাম যে এটাই সেই ছেলে। তারপর আমি ওই বাসের উপর দিয়ে যেতাম, ওখানে যাওয়া লাগতো মাঝে মাঝে, উপর দিয়ে পানি ফেলাইতো, তো আর কথা বলা বন্ধ করে দিলাম।
বন্ধ করে দেওয়ার পর দেখলাম কি খুব দেবদাসের মতো ছাদে উঠে বসে থাকে। প্রথম খুব খারাপ লাগতো, মানে আসলে মানাইতে পারতাম না, হয়ে গেছে স্টেপ বাই স্টেপ, বাট নিজেকে মানাইতে পারতাম না। কতদিন যাবত এভাবে কথা বলেছেন আপনারা? 2-2.5 মাস। 2-2.5 মাস আপনারা টানা দুজনের সাথে কথা বলেছেন, সেটা ভালো হোক আর মন্দ হোক। হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন কোনো কিছু জানার পরে, এবং খুব স্বাভাবিকভাবে নিজের কাছে খারাপ লাগছে। ছেলেটা কিন্তু জানে না যে কার সাথে কথা বলছে, কিন্তু আপনি জেনে গেছেন, এবং আপনি ওর ভিতরে ন্যাচারালি কিছু চেঞ্জ দেখতে পেলেন। ছাদে উঠে এসে বসে আছে, মন খারাপ করে বসে আছে, এবং আপনার ভিতরে একটা রিয়েলাইজেশন হচ্ছিল তখন। হ্যাঁ, সেটা কি ছিল? তারপর আমি একদিন ফোন দিলাম, ফোন দিয়ে সরাসরি জিজ্ঞেস করলাম, অ্যাক্টিংটা না করলেও পারতা। তারপর বলো কিসে অ্যাক্টিং? বললাম যে তুমি যে আমার সাথে এরকম কথা বললা, তুমি আমার এত কাছের একটা মানুষ, তুমি আমাকে পরিচয় দিলা না, আমার সাথে এমন করলা, কাজটা ঠিক হয়নি। তারপর দেখলাম সে খুব চুপচাপ ছিল, মানে ওর মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে যে কাজটা ঠিক করেনি। আপনার বাসা থেকে ওর বাসার দূরত্ব কতখানি ছিল বলেন তো? একটা বিল্ডিং। ওকে, একদম পাশাপাশি তাহলে বলা যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এরকম আবার কথা বলতে শুরু করলাম, কথা বলতেছি, এরপর রেজাল্ট দিল, খুব উৎসাহ দিল, ভালো রেজাল্ট করলাম, কলেজ ভর্তির জন্য অনেক ইনফরমেশন দিল। তো আস্তে আস্তে একটা মায়া চলে আসলো। আচ্ছা। পরে একটা সময় বুঝতে পারলাম যে না, ওর প্রতি সত্যি সত্যি একটা ফলিং ইন লাভ উইথ হিজ। You are falling in love with him. সরি। ওকে, সরি হওয়ার কি আছে? দিস ইজ দ্য রিয়েলিটি। আমরা বলছি না যে আপনি ভুল করেছেন না শুদ্ধ করেছেন, আপনি যার রিয়েলিটি হচ্ছে তাই বলবেন। ওই ছেলেটাকে কি আপনি বুঝতে দিতেন যে লাভটা আসলে কার ভিতর থেকে? বুঝে না, যেমন ও তো এক স্টেপ আগে, আমি এক স্টেপ, মানে একসাথে কেউ না, যেমন ও এক ধাপ বলে আমি পরের ধাপটা বলি, এমন। আচ্ছা আচ্ছা। করতে করতে তো হয়ে গেল। তো একটা সময় কথা কন্টিনিউ বলতাম যে আমার সবচেয়ে ভালো লাগতো কি ওকে আমি মিস কল দিলে কেটে ফোন দিত, আর সেই লং টাইম কল রেটে সারা রাত কথা বলতো। তারপর একটা দিন রাতে আমার আম্মু ধরে ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে জিজ্ঞেস করে কে, আমি কি করি একটু লুকাই, কিন্তু এত কোয়েশ্চেন করে যে অ্যান্সার করতে পারি না। আমি একটু প্রেমের জায়গাটাতে একটু জানতে চাই যে আপনারা কি দুজনকে ওয়ার্ড দিয়ে দিয়েছেন, নাকি বুঝতে পারেন ব্যাপারটা আসলে কি ছিল? প্রেমে পড়া বলতে আপনি কি বলছেন? ওয়ার্ড দিয়ে দিয়েছি বলতে হচ্ছে যখন আমরা বুঝতে পারলাম প্রেম করতেছি, তখন ওয়ার্ড, হ্যাঁ, আই লাভ ইউ টু, এরকমই কিছু একটা। তো আমার আম্মু যখন কথা বলতে দেখলো, তখন আমাকে সারা জিজ্ঞেস করলো কে এই ছেলে, বল। কেন জানি মনে হচ্ছে এই পাশের ছেলেটা, সারা দিন বিলি এই ছাদে সব বসে থাকে, কাজ নাই কর্ম নাই, আর তুইও ইদানিং জানলার পাশে ঘুরঘুর করস। বললাম না, স্বীকার করে লাভ নেই, বলে দিলাম। পরে আমার আম্মু কি করলো, আমার অবর্তমানে ওর সাথে একদিন মিট করার পর সে আমার আম্মুকে অনেক বুঝাইলো, কান্নাকাটি করলো, ওকে ছাড়া বাঁচবো না। তারপর এরকম কি কি বুঝাইছে, অনেক কান্নাকাটি করছে। আমার আম্মু আবার একটু সফট মাইন্ডের, খুব খারাপ লাগছে, বল কি না ছিল ভালো। তো একই রেতে থাকি, এর কাছে জিজ্ঞেস করতো মা বাবা কেমন, ফ্যামিলি কেমন, সবাই ভালোই বলতো, ভালো এরকম করতে করতে আমার আম্মু একটা সময় কথা বলে কিছু বলতো না, কিন্তু 2 দিন পর আবার বকা দিত, সারাক্ষণ কথা বলা, ফোন রাখ, ফোন দিয়ে দে, জমা দিয়ে দে আমার কাছে, হ্যান ত্যান এরকম বলতো। তো এরকম একটা সময় বিয়ের প্রপোজ আসে, ছেলেটা একটু ভালো জব করতো, তো আমার আম্মু রাজি হয়ে গেছে। এখন আমার আম্মু ছেলেটাকেও টানতেছে, ওকেও টানতেছে, সিদ্ধান্ত নিতে পারছে না। আরাফাতকেও বলতেছে যে দেখো ওর কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, আবার ওই ছেলেকেও বলছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, কলেজে ভর্তি হবে। ভেরি ভেরি কনফিউজিং সিচুয়েশন রয়েছে। অ্যাকচুয়ালি ডিসিশন নিতে পারতেছিল না, যেহেতু আরাফাতের সাথে সে কথা বলছে, আমিও মাঝখানে পড়ে গেছিলাম যে প্রেম করে তো জীবনে বিয়ে করব না, আর এই ছেলের সাথে প্রেম করতেছে, মায়া লাগতেছে খুব, কিন্তু লাইফে ফিউচার জানি না। আমার আব্বু এই জিনিস নিয়ে অনেকবার বাসায় বকা খাইছে, আব্বু জানলো। আব্বু কিভাবে জানলো? আমার আম্মুই হাসতে হাসতে বলছে পাশে ছেলেটাকে ডিস্টার্ব করে, কথা বলে, আমি অনেক চেষ্টা করছি, মানাইতে পারি না, এরকম একটু হিন্টস দিল আম্মু আব্বুকে। পর আব্বু খালি বাজে কমেন্টস করতো যে এই ছেলেকে, মানুষের চোখেরও তো একটা চয়েস আছে, এরকম খালি বকতো। সরকারি কোয়ার্টারে থাকতেন আপনারা, রাইট? শব্দ করে বলেন, আপনি মাথা নাড়াচ্ছেন, সেটা তো আমাদের লিসনাররা বুঝতে পারবে না। হ্যাঁ, ওরা সরকারি কোয়ার্টারে থাকতো। হ্যাঁ, তারপর দেখা যেত কি আমাকে, আসলে আমি এমন ছিলাম, আমার আব্বু না করলে আমি সেদিকে যেতাম না। দেখা যেত ছেলেটা এমন কিছু কাহিনী করতো, আমার আম্মুর খারাপ লাগতো, আমার আম্মু বলতে একটু কথা বলে নাও। এরকম মা তো মানে লাখে একটা হয় কিনা সন্দেহ আছে। ওকে, কথা বললাম ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, বুঝাও। খারাপ হয়ে যাচ্ছে মানে কি করতো? ওই কাহিনী, ছাদে উঠতো, কেমন জানি চেহারা একটা চেঞ্জ হয়ে গেছে, সারা রাত ছাদে। দেখা যেত কথা বলতাম না, ব্রেক থাকতো, আবার এই কথা বলে আবার শুরু হইতো। পরে ও কি করলো, আমাকে একটা লুকায় ফোন দিল, ওই ফোনে সারা রাত কথা বলতাম। আর আম্মু যদি বলতো না একটু কথা বলো বা দেখো খারাপ, আবার অন্য কষ্ট পায়, আবার কিছু করে নাকি,
তোমার না না তার বাদ দাও, এই ছেলের সাথে কি কথা। আপনি না চাইলেও আপনার মা চাইতো মাঝে মাঝে? না না, আমি তো ফোনে কথা বলতাম চুরি করে, বাট আম্মুকে বুঝে দিলাম কিছু না, ঠিক হয়ে গেছে। মানে আপনি ঠিক হয়ে গেছেন, আপনি কথাটা বলবেন না ছেলেটার সাথে? আম্মু বলে কি ছেলে নাই ছাদে, ও কথা বলতেছে না, কাহিনী কি। দরজা লক করতাম, আম্মু বলতো রাতে দরজার লক করে শুতে পারবে। কেন আম্মু, আমার ভয় লাগে। বলে কি না মোবাইল একটা আছে। বলে কি তোমার কি মনে হয় এই সময় মোবাইল আমাকে কে দিবে? ওই সময় একটু কম হয়ে গেছিল দাম মোবাইলের। তো আমি বলি আমার কাছে তো মোবাইল নেই, তাহলে দরজা লক করে সমস্যা কি। তারপর আম্মু কি করতো, কাজে বেশ হইতো আমার কাছে, ওকে তাল দিল, ওর সামনে তো আমি ফ্রি। একটা পর্যায়ে কাজে মেয়ে বলে দিল যে আমার কাছে একটা মোবাইল আছে, কথা বলেন। তারপর আমার আম্মু এরপর থেকে আমার কাছে শুইতো। তো আম্মু যখন অনেক ঘুমাই থাকতো, সারা রাত জেগে থাকতাম, তারপরে পাশে বসে কথা বলতাম। এরকম করতে করতে আম্মু আর ফেড আপ হয়ে গেছে, দূর এটা আটকে কি করবো। তারপর ছেলেকে ডাকলো যে তুমি কি চাও, তো বিয়ে কথা চলতেছে, বাবা চাচ্ছে, আমি চাচ্ছি, ফ্যামিলি চাচ্ছে, তুমি কি চাও? বলছো আমি বিয়ে করবো, আমাকে যদি ওকে না দেন আমি সত্যি সুইসাইড করবো। আম্মু বলছো তোমার গার্ডিয়ানকে। বলে আপনি যদি বলেন আমি এই সপ্তাহের মধ্যে আমার মা আমার নানুকে নিয়ে আসবো, প্রস্তাব দিব। তখন আমার আম্মু আবার আব্বুকে বললো দেখো ছেলে তো আজকে বাসায় এসে আমাকে এরকম এরকম বললো, বুঝতেছি না কি করবো, নাকি দিয়ে দিবো। আমার আব্বু তো শোয়া ছিল, রাগ করে আবার উঠে বলে অসম্ভব, মেয়েকে মেরে ফেলবো। তারপর ওইটা আমার মেয়ে অনেক চিল্লা ছিল, অনেক বকাবকি করলো, অনেক বকছে সেদিন, যে সাহস পায় কিভাবে এরকম ছেলে আসতে। তারপর দিল না। ও ছেলে সম্পর্কে বারবারই একটা নেগেটিভ সিকোয়েন্স আপনাদের ফ্যামিলিতে আমরা পাচ্ছি। আসলে ওই সময়টাতে কি করতো? কিছু না, জাস্ট কবুতর পালতো শুধু। কবুতর তো শখ ছিল আসলে। ওকে, তাহলে কি করতো? ছিল কিসে পড়তো? তিতুমিরে পড়তো। তিতুমিরে অনার্স পড়তো কোন সাবজেক্টে? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এ পড়তো, একটু মোটাকাটা ছিল। ওকে, নাদুস নুদুস আরাফাত। এবং এখানে আরাফাত নামে যারা আছেন প্লিজ মাইন্ড করবেন না, কারণ সব আরাফাতরা নাদুস নুদুস হয় না, আমরা নিশ্চয়ই জানি। ওর বাবাও কি সরকারি চাকরি করতো? যেহেতু সরকারি কলোনিতে আপনারা থাকতেন, ওর বাবাও সরকারি চাকরি করতো। আর আপনি একটু মাথা নাড়িয়ে না, আপনি একটু হুহা করেন, নইলে আমাদের লিসনাররা বুঝতে পারবে না। ওকে, হ্যাঁ, তারপর বাবাকে যখন বললো, বাবা খুব রাগ হয়ে গেল। তখন আম্মু খুব ঠিক করলো যে না আসলে এখানে এখন ঠিক হবে না। তো ওকে বুঝাইলো দেখো আমার আসলে ফ্যামিলি থেকে ওর বাবা কখনোই মানবে না, তুমি অন্যদিকে যাও। সে কি করলো, ওর একটা ফুপি ছিল, ওর 3 নাম্বার ফুপিটা খুব ফ্রি, মানে সে কথা দিয়ে 2 মিনিটের মধ্যে মানুষের ব্রেন ওয়াশ করতে পারে। সে তাকে ফোনে লাগাই দিল আমার আম্মুর কাছে, সে পুরা 1.5 ঘন্টা কথা আমার আম্মুর ব্রেন পুরাই ওয়াশ করে ফেলছে। আমার আম্মু এই ফ্যামিলি ছাড়া কোনো ফ্যামিলি, যেই ছেলে প্রস্তাব আম্মু নিজেই আনলো, আম্মু সেই ছেলেকে বলে দেখো ওর তো পড়া দরকার, ও পড়বে, তুমি অন্যদিকে দেখো। তারপর এরকম করতে করতে আবার ওই ছেলে নক করলো। ও তো শুনলাম প্রেম করে, ঠিক হবে না, বাচ্চা মানুষ, আপনি ওকে আমার কাছে বিয়ে না দেন, অন্য বিয়ে দেন, কারণ প্রেমের দিকে আপনি সাই দিয়েন না। মানে যে ছেলেটাকে না করে দিল সেই ছেলেটাই আপনার আম্মুকে আবার বুঝাইলো, উপদেশ দিচ্ছে। ওকে, তারপর আমার আম্মু একটু বুঝলো, বোঝার পর আরেকটা প্রপোজ আসলো, মানে আমার আব্বু এবার দিবেই, আর কোনো কথা নেই, এখানে দিবেই, যাই হোক। তারপর আমার আম্মু কি করলো, ছেলেটাকে ডাকলো, আমাকেও ডাকলো। তারপর বলতেছে দেখো তুমি যদি বিয়ে করো এই সপ্তাহের মধ্যে করে ফেলো, না হলে ওর বাবা ওকে হয়তো অন্য কোথাও নিয়ে হয়তো বিয়ে ঠিক দিতে পারে। তারপর কি করলাম, আমরা একটা জায়গায় বিয়ে করলাম, ওরই একটা ফ্রেন্ডের বাসা, বিয়ে করে চলে আসলাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা বিয়ে করে ফেলেছেন? হ্যাঁ, আমরা টেরি পেলাম না আপনারা বিয়ে করে ফেললেন। বুঝলাম, আমি একটা ফ্রেন্ডকে বলতেছি দেখ বিয়ে করবো, না বলতেছে এঙ্গেজমেন্ট হবে, ও বিদেশ চলে যাবে, আসার পর অনুষ্ঠানকে উঠাই নিবে। বললাম ঠিক আছে। আমি আবার আরাফাতকে বলছি আচ্ছা আরাফাত এঙ্গেজমেন্ট করলে কি বিয়ে হয় যে একদম তোমার থাকবো? বল কি না না, এঙ্গেজমেন্ট আন্টি খুললো রিলেশন শেষ, আন্টি থাকলো রিলেশন আছে, আন্টি খুললো ফেলে দিল রিলেশন। আমাকে ঠিক আছে, তো খোলার আংটি রাখা এটাই তো ব্যাপার, এটা কোনো ব্যাপার না, যখন প্রবলেম হবে খুলে ফেলবো। আসলে কাবিন এসব বুঝতাম না আসলে বিয়ে জিনিসটা। কিন্তু আমার কাছে যে জিনিসটা খুব আশ্চর্য লাগছে যে আপনার মা জেনে শুনে এরকম একটা বেকার ছেলের সাথে, আমরা আসলে পুরো আমরা নেই, বাস্তব আসলে সমাজে এতটা চলা হয়নি, আর ইমোশনালটা কাজ করছে বেশি, আপনার আম্মুর ইমোশনটা অনেক বেশি কাজ করেছে। হ্যাঁ, কোচিং এর কথা বলে তারপর ওর সাথে গেলাম, 6 তলা উঠতেছে, বলে দেখো আমার ভয় লাগতেছে, বিয়ে জিনিস ওরকম হলে আমি আব্বুকে ছাড়া করবো না, কারণ আমার আব্বু আমাকে অনেক আদর করে। বলে শুনো রিংটা ফেলে দিবা, রিলেশন শেষ, কেউ জানবে না। এটা কে বললো? আরাফাত। আরাফাত বললো। আর আপনার আম্মু? আমার আম্মু ছিল না, আমার আম্মু কোচিং এর টাইম করে দিয়েছে যাও। আপনার আম্মু জানতো যে আপনার এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে বা কিছু একটা হতে যাচ্ছে? এটা আপনার আম্মু জানতো? আমাকে বুঝাইছে। আপনার আম্মু জানতো যে আপনার বিয়ে হচ্ছে? আম্মুই তো বলছে কিছু বলে বিয়ে হোক কাবিন হোক করে রাখো, তুমি যখন বিদেশে আসবা তখন উঠাই নিও। ও তার আগে ছেলেটা আপনার ফ্যামিলিতে এস্টাবলিশ করেছে যে ও বিদেশ চলে যাচ্ছে। ওকে, হ্যাঁ, দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট। তারপর গেলাম ফ্রেন্ডের বাসায়, আধা ঘন্টা হয়ে গেছে, আমি বলতেছি কি ব্যাপার, কাবিন এঙ্গেজমেন্ট কি হয় না কেন? বলতেছে কেউ একজন আসবে তার জন্য ওয়েট করতেছে। কে একজন হচ্ছে কাজী, তো উনি আসলো, উনাকে দেখলে আমার কেমন যেন একটু লাগলো, কান্না কান্না আসতেছে, কোন ইসে আসলাম আল্লাহ জানে।
বলতেছে অজু করেন, অজু করতেছে, বলছে আল্লাহ কি হইতেছে এগুলো, বুঝতেছি না কিছুই। তাই তো বিয়ে হলো, দেখে একজনে ভিডিও করতেছে, তখনও বুঝি না, মানে যে দেখতেছি জানতেছি কিন্তু বুঝতেছি না, মানে যে বিয়ে করছে সেই বুঝতে পারছে না যে আসলে কি হচ্ছে। আসলে জানি বিয়ে হচ্ছে কিন্তু এতটা সিরিয়াস একটা জিনিস এটা বুঝতেছি না। মানে কি হলো আপনার সঙ্গে, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই এই কারণে যেহেতু আপনি জানেন না ব্যাপারটা। আসলে আমরা তো জানি বিয়ে কিভাবে হয়। বললাম না, কারো একজন ওয়েট করতেছিল, কাজী আসবে, আমার আম্মু ফোন দিতেছে 3-4 ঘন্টা হয়ে গেছে, আসো না কেন, বলছে না এখনই আসবো। আমার আম্মু বলছে কাবিন কত টাকা করবা, ও বলতেছে 20 লাখ করে। আমি বললাম না এত টাকা না, কমাই করো। কাবিন করছে 2 লাখ টাকা ওর ফ্রেন্ডের বুদ্ধিতে। তারপর ভিডিও করলো, কবুল বললাম, কবুল বলি দূর না বলে থাকি দেখি কি হয়। তো বলছে কবুল, মাথা ঝুলাইছে, মুখে বললাম বলে কবুল। কিন্তু আমাদের কাছে আশ্চর্য লাগছে যে কলেজে পড়ুয়া একটা মেয়ে কবুল বলে বিয়ে হয়, এটা জানবে না? সে নিশ্চয়ই জানে। এটা তো জানি বিয়ে হচ্ছে, কিন্তু এটা যে এত বাস্তব এত সিরিয়াস একটা জিনিস, আমাকে ওই যে বুঝায় আন্টি করলা চলে গেল, আমি তো বিয়ে করে বিদেশ চলে যাবো, আসবো কবে না কবে তখন উঠাই নিব এরকম। ওখানে যাওয়ার পরে সিচুয়েশনটা আসলে ওরকম হয়ে গিয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত আপনাকে আন্টি বলেছে, কিন্তু ওখানে যাওয়ার পরে আপনার বিয়ে ওই যে বললাম না কার জন্য ওয়েট করতেছে কাজী এগুলো আপনাকে আগে বলেনি না। তারপর এই তো বিয়েটা এভাবে হয়ে গেল। আমি যতদূর বুঝি যে সিচুয়েশনটা আসলে খুব ফ্লেক্সিবল ছিল, সেটা এর পক্ষ থেকেও, মানে আমাদের নিশির পক্ষ থেকেও আরাফাতের জন্য, এবং নিশির অনেক বড় যে গার্জিয়ান মা তার পক্ষ থেকেও, সে চাইলে এটাকে এঙ্গেজমেন্টও করে রাখতে পারতো, চাইলে এটাকে বিয়েও করে রাখতে পারতো। সিচুয়েশনটা খুবই ফ্লেক্সিবল ছিল। যদি বিয়ে করতো তাহলেও বাধা আসতো না ওর মার পক্ষ থেকে, এবং নিশির পক্ষ তো নয়, কারণ নিশি তাকে লাভ করতো। দ্য সিচুয়েশন ওয়াজ লাইক দ্যাট। তারপর লাভ করতাম, বাট বিয়েটা যে করবো মানে কনফিউজ ছিলেন, কিন্তু জোরাজুরি করলে তো আপনি বুঝে না, যেহেতু প্রেম করতেছি ওই যে হইলেও ভালো না হইলেও নাই। কারণ একটু আগে আপনি বলছিলেন যে আরাফাত আপনার মাকে ফোন করে বলছে 20 লাখ টাকা কাবিন রাখবে, তাই তো? ওটা তো ইমোশনাল জায়গা থেকে বলেছে যে যত টাকা নাও নাও, এরকমই তো একটা ব্যাপার, তাই তো? ও বুঝতো না সেটাই। তারপর বুঝে বললো, ফ্রেন্ডটা বলছে, আমি শুনতেছি যে পাশে বলছে এত টাকা কেন, গাধা ফ্রেন্ডের বউ বলছে কাবিন করতে একটু কমাইয়া করতে হয় প্রেম করে বিয়ে করলে। তারপর তো আমাকে বলতেছে কবুল বলো, কবুল বলে এরকম কবুল বলছে বসে 3 বার না 2 বার বলছি। এই কবুল বলার পর মানে এরপর না কেমন শরীরটাই লাগতেছে কেমন ভার কি করলাম, মানে অনেক বড় একটা অপরাধ করছি। আম্মুর সামনে মুখ দেখাবো কিভাবে, আম্মুর সামনে মুখই দেখাইতে পারতেছি না, দিয়ে আসলো আম্মুর সামনে। কি আল্লাহ, বিয়ে করে ফেললাম, ধুর। রিং পরাই দিল একটা, তো বাসায় গেলাম। তখন বাসা তো আমি যখন রিংটা খুলে আমার ড্রেসিং টেবিলে রাখলাম, তখন আমার মেঝোটা দেখেই বুঝে গেছে যে বিয়ে হয়েছে। তারপরে আমার না কেমন যেন চুপচাপ থাকতাম, বিড়ালের মতো এক কর্নারে পড়ে থাকতাম। আপনার মা কাছে আপনি আসার পরে তো আপনি বললেন যে আমার বিয়ে হয়েছে, আমার মাই তো জানতো কাবিন ব্যাপার। আপনি তো জানতেন না? আপনি তো জানতেন বিয়ে হয়েছে জানতাম, মানে এতটা বাস্তব একটা জিনিস, সিরিয়াস একটা ব্যাপার। না, মা তো আপনাকে তো টাচটা দেয়নি আগে থেকে। মা তো ওখানে সিচুয়েশন যাওয়ার পরে আপনি বুঝলেন যে হ্যাঁ মা জানে ব্যাপারটা। আসলে জিজ্ঞেসও করা হয়নি, জিজ্ঞেসও পরে করেননি। জিজ্ঞেস করিনি আমাকে। ওকে। এই তো তারপর কেমন একটা ভার চলে আসলো। আমার আম্মু বলতেছে দেখো তুমি আগে খুব চঞ্চল ছিলে, এই ভারটাই তোমার আমি চাইছিলাম অনেক আগে থেকে, পড়ালেখা করো, আর এই কথা যেন কাউকে বইলো না, তোমার আব্বু জানলে একদম মেরে ফেলবে, চুপচাপ থাকো। এটাও আব্বুর কাছ থেকে গোপন করলেন আপনারা? খুব খারাপ লাগছে, আব্বুর দিকে তাকাইলে মায়া লাগতো। আব্বু তো ভালোই চাইছিল, প্রত্যেকটা বাবাই চায় যে একটা স্ট্যাবলিশ ছেলের কাছে বিয়ে দিতে। আমরা এতদিন যাবত যে ধরনের গল্প আমরা এখানে পেয়েছি, জীবনের গল্প, সেখানে আমরা দেখতাম যে এই জাতীয় ব্যাপারগুলোতে যারা বিয়ে করে বা যারা সাধারণত ফল ইন লাভ থাকে তাদের ক্ষেত্রেই ব্যাপারগুলো বা ঘটে থাকে। আমরা বলছি না, কিন্তু এখন পর্যন্ত যতটুকু হয়েছে সেটা আমাদের নিশ্চিত জীবনে ভুল, আমরা কোথাও কোনো ভুল খুঁজে পাইনি। ও এখন পর্যন্ত খুব সুন্দর, খুব হ্যাপি, খুব বিউটিফুল একটা ফিলিংস এর মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেখানে পারিবারিকভাবে এক ধরনের দায়বদ্ধতা থাকে, কিন্তু সেটা আলটিমেটলি অভিভাবকের রোলই থাকে, সেখানে আসলে একটা গাইড করার ব্যাপার থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে এমন একটা জিনিস দেখলাম যে নিশির সাথে নিশির মাও ব্যাপারটাতে একেবারে 50-50 মানে বলতে পারি জড়িত, এবং সেখানে বাবাকে, মানে পরিবারের সবচেয়ে বড় কর্তা যিনি, তাকে ব্যাপারটা হাইড করা হলো। প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই, সংবাদের বিরতি। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, ইটস আ সুইট লাভ স্টোরি, কিন্তু আমরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে আমরা জানি না। নিশিকে যদি আপনারা দেখতে চান, নিশিকে যদি কোনো কমেন্টস করতে চান, প্রশ্ন থেকে থাকে, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আজকে যে নিশি আমাদের সঙ্গে রয়েছে, সে নিশি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে, ও একটু আগে বলেছি ইস্ট ওয়েস্টে পড়ছে, এবং নিশির জীবনের গল্প আসলে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা জানতে হলে আপনাকে একেবারে শেষ পর্যন্ত জানতে হবে। আর নিশিকে যদি আপনারা দেখতে চান বা কোনো কমেন্ট হলে আপনাকে একেবারে ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। অথবা আরজে কিবরিয়া নামেও আপনি খোঁজ করতে পারেন, আরজে স্পেস KEBRIA। আমি আবারও বলছি আরজে স্পেস
KEBRIA, এটা দিয়ে খোঁজ করলে যে পেজটিতে আপনি 3,30,000-এর ওপরে মেম্বার পাবেন, সেই পেজটি হচ্ছে আমাদের Hello 8920 পেজ, যে পেজটি রয়েছে RJ কিবরিয়া নামে। ছোট্ট একটা বিরতি সংবাদের, একটু পরেই ফিরছি। প্রিয় শ্রোতা, আমরা সংবাদের বিরতির পর আবারও ফিরে এসেছি Hello 8920-তে। আমাদের সঙ্গে রয়েছে নিশি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং তার জীবনের গল্প আজকে আমরা এখানে উদ্ঘাটন করছি। আর নিশির জীবনের গল্প চলাকালীন আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, যেটা একটু আগে বলছিলাম। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আবারও বলছি www.facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের Hello 8920 মেম্বার হয়ে যাবেন। আপনি চাইলে নিশির মতো আপনার জীবনের গল্প আমাদের কাছে বলতে পারেন। সেজন্য একটি ফোন নাম্বার রয়েছে। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলি 91156668। ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বার, যে নাম্বারে আমরা যোগাযোগ করব, সেই সেল নাম্বারটি খুব স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন আপনার জীবনের গল্পটি আসলে কি নিয়ে, এবং তারপরে খুব সংক্ষিপ্ত করে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের Hello 8920 টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা আবারও ফিরে যাচ্ছি নিশির কাছে। নিশি, তারপর কি হলো? বাবার কাছ থেকে তো গোপন করলেন। এরপরে হচ্ছে আব্বুকে দেখলে খুব খারাপ লাগতো, নিজের কাছে অনেক দোষী মনে হইতো। আবার আম্মুর দিকে তাকাইতাম, দেখতাম আম্মু সাপোর্ট করতেছে, তখন তো না, হয়তো বা একটু সাময়িকের জন্য একটু ভুল, আরো তো ভালো ছেলে, অবশ্যই মেনে নিবে। আমার আব্বু একটা কাজ করলো কি, যে আমাকে বুঝাইলো অনেক, মা এটা ঠিক না, লাইফ অনেক কঠিন, তোমার ফিউচার অনেক সুন্দর, মাত্র ইন্টার পরীক্ষা দিবা, আমাদের বসুন্ধরাতে জায়গা আছে, সেখানে একটা যখন বাড়ি করব তখন তোমাদের অনেক ভালো ভালো প্রপোজ আসবে। এগুলি কিছুই না, এগুলো এখন আমরা হয়তো এখানে আসি, মানসিকতা এরকমই, যখন ওখানে যাব তখন আমাদের লাইফ স্টাইল অন্যরকম থাকবে। তো শুনে না, আমার আসলে লাইফ স্টাইলের জন্য না আমার আব্বু যে আমাকে এত কিছু পর বুঝাচ্ছে, আমার আম্মুর মাধ্যমে কথায় বুঝে গেছে যে বিয়ে হয়ে গেছে। তারপর একদিন আমার আব্বু ওনার বসকে বললো যে আপনার পাশে থাকে, আপনি একটু দেখেন কি ওর মার সাথে কথা বলেন। ওর মার সাথে ফোন দিল, হ্যাঁ ওরা তো বিয়ে করে ফেলছে। আমার আব্বুর বস বলো তোমার মেয়ে তো বিয়ে করে ফেলছে। তো আমার আব্বু বাসায় এসে অনেক কান্নাকাটি করতেছে। হঠাৎ করে খারাপ লাগলো, জীবনও দেখলাম না কান্না করতে, সে কান্না করতেছে অনেক জোরে জোরে। তো আশেপাশে মানুষও শুনে দাঁড়ায় আছে, দেখে কি হইতেছে, কিছুই বলো না। আম্মু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না একা। পরে আমি ঘুমাই গেছি কান্না শুনতে শুনতে। তারপর আব্বু আমাকে 11:30 থেকে রাত উঠায় বুঝাইলো, এই কাকু তুমি ডিভোর্স দিয়ে দাও, যা হয়েছে। বললাম ঠিক আছে আব্বু, ডিভোর্স দিয়ে দিব। বললো যে ঠিক আছে কথা দাও। আমি বলছি হ্যাঁ কথা দিলাম, ডিভোর্স দিয়ে দিব। আমার আম্মুকে বলছে তুমি ওর পাশে ঘেসবা না, বলতো তুমি তোমার আম্মুর সাথে এত কথা বলবা না। তারপর আব্বু অফিসে যেত, আম্মু ওকে বুঝাতো মেয়েদের জীবন বিয়ে একবার হয়, সবাই জানাজানি হয়ে গেছে, এরপর মানুষ তোমাকে কি বলবে, বাজে বাজে কথা বলবে। তখন ওই কথাটা চিন্তা হলো, অতটা বুঝতাম না যে কথা বললে কি হবে। তো আমার মামি বলতেছে বিয়ে যখন হয়েছে ডিভোর্স দিবা কেন, বিয়ে তো একবারই হয়। এইসব আধ্যাত্মিক কথা বুঝাইতো। আধ্যাত্মিক কথার উপর পড়ি নাই। আমার আম্মু একটা কথা বলছে যে ডিভোর্স দিবা না, তোমার আব্বু তোমার খারাপ দেখে নিচ্ছে। আব্বু বললো ঠিক আছে মা, আজকে সন্ধ্যার সময় আমি কয়েকজন লোক আনবো, কলোনির কিছু লোক থাকবে, তুমিও থাকবা, ডিভোর্সটা সাইন করে দিবা। হ্যাঁ ওকে আব্বু দেখি। বলে কি লজ্জা, কথা বলতে পারি না, মাথা নিচু করে খালি আস্তে আস্তে একটু একটু ছোট ছোট কথা বলতেছে। বলে কি মানে কি, আমি কি না দেখি। কিন্তু একটা পর্যায়ে ডিসিশন আসলো যে ডিভোর্সটা দিব না। এরপরে এটা নিয়ে কি আপনি আরাফাতের সঙ্গে কথাবার্তা বলতেন? যে এরপরে কথা হইতো না আমাদের, মানে বিয়ে করার পর এখন কথাই হতো না? কথা হইতো, কিন্তু ওই যে ডিভোর্সের ওই সময়টা কথা হইতো না। পরে আমার আব্বু কি করলো, আমাকে আমার একটা খালামুনি বাসায় রেখে দিল। ওই যে কাজিনটা যার সাথে ফ্যান্টাসিতে ঘুরতে গিয়ে ধরা খাইলাম, তো কাজিনের মোবাইল ছিল, আমি যে রুমে ছিলাম ওই রুমে অর্ধেক উপর চার্জ দিতেছে। ওর মা বলছে দেখ ফোন ওর সামনেই রাখবি না। তখন বুঝলাম যে এই বাসায় সবাই কাহিনী জানে, মানে এক ধরনের রেস্ট্রিকশনে আনার চেষ্টা করছে আপনার বাবা। কিন্তু তার আগে আমাকে একটু বলেন তো, আরাফাত যে বিয়ে করলো, আরাফাতের ফ্যামিলির কেউ ওই সময়টাতে উপস্থিত ছিল না? আরাফাতের ফ্যামিলি কি পরবর্তীতে জেনেছে যে আপনাকে বিয়ে করেছে? হ্যাঁ। ওই সময়টাতে যখন আপনার ফ্যামিলিতে খুব বেশি ক্রাইসিস চলছে, সেই সময়টাতে আরাফাতের ফ্যামিলি থেকে কেউ আপনাদের ফ্যামিলিতে এসে যোগাযোগ করেছে? না, আসলে দুজনই ছোট ছিলাম, মানে এটা তো কি সামাজিক কাজকর্ম। আপনারা দুজন ছোট ছিলেন সেটা ঠিক আছে, কিন্তু তারা তো ছোট ছিল না, তারা তো বড় ছিল, তারা ফ্যামিলি। আপনার মা যে কাজটা করেছে সেটা ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা আমরা গল্পের শেষে গিয়ে বুঝতে পারবো। কিন্তু আরাফাত তো বিয়ে করেছে, তার ফ্যামিলিতে জানাজানি হয়েছে ব্যাপারটা। তো আরাফাত তো আসলে অ্যাডাল্টই ছিল, বিয়ে করার বয়সই তার ছিল। তো সেই অর্থে আরাফাতের ফ্যামিলি থেকে আপনাদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করা হয়নি সেই মুহূর্তে? না, ওর যে ফুপিটা যোগাযোগ করতো ব্রেন ওয়াশ করার জন্য, সেটা করতো, কিন্তু পরবর্তীতে আরাফাতের বাবা মা কেউ যোগাযোগ করেনি, ওই মোমেন্টে কেউ যোগাযোগ করেনি। ওকে, একটা মিনিট বলে নেই, ওর ফুপি
যেটা হচ্ছে রিসেন্ট আপডেট দেখবে না, সে তাদের পক্ষ যেটা সেটাকে তুলবে ফার্স্টে, হচ্ছে অপোজিট যারা থাকবে ওদেরকে কথা বলার চান্সই দিবে না। যেটা যদি মানে এক্সাক্ট ওখানে অ্যাপ্লাই করতে যাই দেখা যাবে তার অপোজিটের থেকে সে এটার বেশি অপব্যবহার করতেছে, মানে তুলতেছে ঠিকই বাট নিজে কিন্তু কাজে বেলায় কিছুই না, এমন যেটা বলে সেটা ফলো করে না। ওকে, হ্যাঁ, তারপর পরে একটা পর্যায়ে আসলো যে না দিব না। পরে আমার আব্বু বলে যে কিছু বলবো না, টাইম নেই। বাসায় চলে আসলাম, আব্বু অফিসে চলে গেল, আমার আম্মু ওই আরাফাতকে ফোন দিল। ফোন দেওয়ার পর বলতেছে ওর বাবা অফিসে গেছে, তুমি আসো, আসে ওকে নিয়ে যাও, নাহলে ওর বাবা ওকে মেরেই ফেলবে আজকে। পরে কি করলো, দুপুরে আমার বাবা অফিস থেকে হঠাৎ করে চলে আসছে 12টার দিকে। চলে আসার পর দেখতেছে ও খাচ্ছে, মানে আমার আব্বু দেখে পুরো শকড হয়ে গেছে, সে খাচ্ছে। এবং ছেলেটাকে মানতে পারেনি, সেই ছেলে জামাই আদর কি জিনিস, কত প্রকার কি কিছুক্ষণের মধ্যে ঘটতে যাচ্ছে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই রেডি হয়ে যান। দুনিয়ার খাবার সামনে মাত্র বসে খাইতে, মানে এক টেবিলে অর্ধেকই খাবার। সকাল থেকে দেখতেছে আম্মু রান্না করতেছে, আমিও খাইনি, খাবো আব্বু সাথে। আম্মুর সাথে আপনার আব্বুর ক্ল্যাশ হতো না এটা নিয়ে? বোঝা যায় না, আব্বু আসলে দেখা যেত আম্মু আমার সাথেই থাকতো, আমার কাহিনী হইতো, আমার কাহিনী কিছু হিংসা আব্বুকে দিত। এতটা অদ্ভুত, আমি ঠিক জানি না যে ফ্যামিলি মিস্ট্রিটা আসলে কি জিনিস হতে পারে। মানে একই পরিবারে ঘটছে এটা, বাবা একদিকে মা একদিকে, তারপরেও তাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তারপর পরে কি আমার আব্বুকে খেতে বসতে দেখে বলে, এই তুমি এখানে কি করো, ঘর থেকে বের হও, সাহস করতে তুমি আমার বাসায় এসে খাইতেছো। চুপ করে মাথা নিচু করে আসছে। তারপর ভাই আমি পারলে মনে ঘুমাই থাকি, এমন জামা কাপড় গুছাইছিলাম, দূর যাবো না। আব্বু এসে বসছে, পরে দেখি আব্বুকে ইচ্ছা মতো মা বাবা নিয়ে গালাগালি করতেছে, এরপর তুই করে বলতেছে। হ্যাঁ, দেখে চুপ করে বসে আছে, চুপ করে শুনতেছে। তারপর বলি কি হাই হাই, এই আমার বাবা এত গালি জানে, যদি শুনে একটা মার সময় কি করলাম, আব্বুর সামনে হাত ধরে বলে কি আসো তো, এবার নিয়ে গেলাম। মানে আমি চিন্তা করতেছি, মানে আমার আব্বু কষ্ট পাইছে এটাই যে আব্বুর সামনে হাত ধরে নিয়ে আসলাম। আসলে আমি কাজটা ওর জন্য করছি যে গালাগালি করতেছে, তাহলে ও একটা টাস করে বলে দিলে, ছেলে মানুষ বাবা মা নিয়ে বলতেছে এর জন্য, কিন্তু আমার আব্বু খুব কষ্ট পাইছে। পরে আমি চিন্তা করি আমারও খারাপ লাগছে, আমার এত বড় সাহস হলো, আব্বুর সামনে হাত ধরে নিয়ে চলে গেলাম। নিয়ে কোথায় গেলেন? ওদের বাসায়, পাশাপাশি বাসা। ওকে, প্রিয় শ্রোতা, ব্যাপারটা কি ছিল নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রথম কথা হচ্ছে যে ওর চলে যাওয়ার কথা ওর বাসাতে, মানে ওর জামাইয়ের সাথে, আরাফাতের সাথে, কিন্তু বাবাকে দেখে কিসের কি যাওয়াটা সব ব্যাগ ঠ্যাগ সব লুকিয়ে ফেলেছে। কিন্তু বাবা যখন গালিগালাজ করছে ছেলেটাকে, সেই মুহূর্তে ওর ভিতরে প্রচন্ড রকম একটা সাহস চলে এসছে। সেই সাহসটাতে ও নিজে গিয়ে ওর জামাইয়ের হাত ধরে বলছে যে চলো বেরোয় এখান থেকে। মানে আসলে রিয়াকশন, একটা কথা আছে না যে দেখবেন যে রিক্সার পেছনে একটা বড় করে লেখা থাকে কিংবা বাসের পেছনে বড় করে লেখা থাকে, সেটা হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ কখনোই ভালো কোনো সমাধান দেয় না, কিন্তু কতক্ষণই বা নিজেকে কন্ট্রোল করে রাখা যায়। তারপর কি হলো? পরে চিন্তা করলাম যে আসলে উচিত ছিল ছেলে আমাকে টেনে নিয়ে আসবে। পরে খারাপ লাগছে, পরপর 3টা দিন আব্বু ঘুমানে যে আমার মেয়ে এরকম করতে পারলো। ওই বাসায় গেলাম, ওই বাসায় ওর মা জানে না যে আমি ওই দিন যাবো। আচ্ছা, বাসায় যাওয়ার আগে আমি একটু জানতে চাই যে বোনের সাথে আপনার এত ভালো সম্পর্ক, দিশা, তাদের প্রতিক্রিয়া কি ছিল? এই যে এই বিয়েটা সবকিছু মিলিয়ে ও কি আপনাকে সাপোর্ট করতো ব্যাপারগুলোতে? না, কিছুই বলতো না। মানে এক ধরনের মা ছাড়া আপনার ফ্যামিলি থেকে আপনাকে কেউই আলটিমেটলি পজিটিভ কোনো সমর্থন দেয়নি এই পর্যন্ত, তাই তো? আচ্ছা, তারপর ওর মা হঠাৎ করে আমাকে নিয়ে গেল, বলতে সালাম করো, দেখে সালাম করলাম। ওর মাও তখন জানতো না। তারপর কি বললো থাকো, রান্না বান্না করলো, খেলাম দিলাম, এরকম করে চলতে থাকলো। পরে দেখলাম 1 সপ্তাহ থাকার পর আর ভালো লাগে না, খাবার দাবার ভালো লাগতেছে না। পরে আম্মু তো প্রতিদিন ফোন দিতেছে, আপডেট নিতেছে, অনেকক্ষণ কথা হয় আম্মুর সাথে প্রতিদিন। তারপরে কোরবানি চলে আসলো। কোরবানিতে আগে আমার প্রিয় কিছু রান্না করলো আম্মু। রান্না করবো বলছে তোমার আব্বু বাইরে গেছে, গরু কিনতে গেছে, তুমি আসো, আইসা খাওয়া দাওয়া করো। তো আমাদের কর্নার একটা রুম ছিল, আমি কর্নারের রুমে ডাইনিং টেবিল ছিল একটা, মানে কাজে লাগতো না, সেটা উপরে উঠে ইচ্ছা মতো 2 বাটি 2 পাশে রেখে খাচ্ছে। আমার আব্বু কি করলো, বাইরে থেকে এসে আর জানে না আমার আব্বু কোরবানি গরু কিনছে, কর্নারে কি জানি নিতে গেছে, টাস করে দরজাটা খুলে দেখে আমি 2 বাটি সামনে নিয়ে খাচ্ছি। এত লজ্জা, মানে আমার আব্বু দেখে দরজাটাকে ওরকম রেখে চলে গেছে। এখন আমি চিন্তা করছি বের হবো কিভাবে রুম থেকে, লজ্জা। এখন আম্মু সে তোর বাপ কি তোরে দেখছে? কি হ্যাঁ দেখছে, দেখে বল কিছু বললি না। 2-3 মাস গেলে এরকম। তো একটা পরে কি হলো, আম্মু আব্বুকে অনেক বুঝাইলো। আমার বল ঠিক আছে ওদেরকে এনে একটা দাওয়াত দাও, যেহেতু নিয়ম। আমার আম্মু অনেক বুঝাইলো আব্বুকে যে হয়ে গেছে, কি করবা, জানাজানি হয়ে গেছে। তারপর আমার আব্বু আমাদের পাশে একটা রুমে লুকায় ছিল। আমার আম্মু বললো তোমার আব্বু দেশে গেছে, তুমি একটা কাজ করো, আর তোমরা 2জন আসো আজকে আমাদের বাসায় তোমাদের দাওয়াত। পরে আসলাম, দাওয়াত খেলাম, খেয়ে চলে গেলাম। পরে শুনি যে আমার বোনের কাছে শুনে আমার আব্বু নাকি ওই রুমে লুকায় ছিল। পরে সাহস বেড়ে গেছে আমার আব্বু জানে। এরপর প্রতিদিন আসতাম, পাশাপাশি এসে আব্বুর সাথে দেখা হইতো, কথা বলতো না। আমি আমাদের ঘুমাইতাম, খাইতাম, চলে যেতাম, কিছুই বলতো না। আস্তে সাহস বলে এরপর
আরাফাতকে নিয়ে আসা শুরু করলাম। একদিন থাকতাম চলে যেতাম, আবার একদিন থাকতাম চলে যেতাম। এরপর আর পড়ালেখা বন্ধ, বলি দূর, একটা ভালো জায়গায় বিয়ে, একটা আর পড়ালেখার দরকার নেই, অফ করে দিলাম পড়ালেখা। হয় না আসলে, সায়েন্সের পর অনেক টাফ, একটা ম্যাচিং করতে পারতাম না, অফ হয়ে গেল সেকেন্ড ইয়ারে। কোন সময়? 2007-এ, মানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের সময় আপনি পড়াশোনা বন্ধ করে দিলেন। আপনার এসএসসি রেজাল্ট কি ছিল? 4.75। 4.75, ওকে। পরে যখন আমার বাবা মেনে নিল, তখন কি করলাম, সারাক্ষণ এসে আমাদের বাসায় পড়ে থাকতাম। আরাফাতের বাবা সারাক্ষণ বলতো যে মা, এত বাবা মার বাসায় থাকতে হয় না, একটু এই বাসাও থাকো। ভালো লাগতো না, ওরা তো অনেক রেস্ট্রিকশনের ভিতর থাকে। দেখা যেত যে দিনের মধ্যে হয়তো 2-3 বার মাকে পায়ে ধরে সালাম করা লাগতো। আসলে এটা পছন্দ করতাম না। দিনে কয়বার সালাম করতে হতো? 2 বার। কেন? ঘুম থেকে উঠে একবার, ঘুমার আগে একবার। কাহিনী কি? মানে আসলে আরাফাতই বলতো যে করো, তাহলে অনেক তোমাকে ভালো বলবে। করতে করতে একটা অভ্যাস হয়ে গেল। মানে ঘুম থেকে উঠে শাশুড়ির পা খুঁজে বেড়াতেন, আবার ঘুমোতে যাওয়ার আগে শাশুড়ির পা খুঁজে বেড়াতেন, এরকম। আমি ঠিক জানি না যে পারিবারিক ফিলসফি গুলো আসলে কিরকম হয়। মানে সালাম করার ব্যাপারটা আমি যত জানি কোনো ফেস্টিভ বা কোনো ওকেশনে প্রথম দেখা হলে বা অনেকদিন পরে দেখা হলে ব্যাপারগুলো থাকে, কিন্তু এটা কেন এরকম হবে যে প্রতিদিনই দিনে 2 বার করে ঘুমোতে যাওয়ার আগে একবার এবং ঘুমোতে যাওয়ার পরে? তাও বলে না যে খাওয়ার আগে একবার, খাওয়ার পরে আরেকবার? আসলে এটা বলা হতো যে ওর মা যেন আমার প্রতি খুব একটা মন থেকে একটা আসে। মজা করতাম, আমরা ওয়ান্ডারল্যান্ড ঘুরতে গেছিলাম, যখন তখন ঘুরতে যেতাম। দেখা যেত রাতের বেলা ওর বাইক ছিল, হুটহাট জায়গায় ঘুরে আসতাম। আর ও তখন কিছু করতো না, ঠিক আছে, বাট ওকে যখন যা কিনে দিতে বলতাম দিত। একটা বাহানা করলাম, রাস্তার গ্লাসে দেখলাম একটা শাড়ি, অনেক দাম, আমি শাড়ি পরতাম না, যদিও শখের বসে কিনতাম। ভাল লাগলো, ওটার দাম ছিল ওই সময়তে 8,000 টাকা। ওর কাছে তো একটা টাকাও নাই। বললাম আমি এটা কিনবো। সে একটাবারের জন্য বললো না যে আমার কাছে টাকা নাই বা না কিনো না। সে কিভাবে ম্যানেজ করে কিনে দিল কোরবানি ঈদের সময়। আর ওর যখন বিয়ে করলো তখন বললো বিদেশ যাবে, কিন্তু বিদেশে এত ট্রাই করে হচ্ছে না। দেখা যায় যে 2007-এ শিওর সে যেতে পারবে জুলাইতে, দেখা গেলো জুনের মাসে ওই দেশে যাওয়াই বন্ধ, সরকার বন্ধ করে দিচ্ছে এমন। তারপর কি আব্বু খালি বলতো আম্মুকে, ও পড়ালেখা কি নাই, পড়ালেখা করবে না, তো কষ্ট করে ম্যাট্রিকে পড়ালেখা করছে কি জন্য, না পড়তো। মানে জামাইকে সরাসরি ভাবে মন থেকে মানতে না পারলেও আপনাদের এই... আমার বাবা বিয়ের 3-4 মাস পর আরাফাতকে মন থেকে মানছে। কিরকম? যেমন একটা খাবার রান্না করলে ওর জন্য রেখে দাও, এটা ও আসবে, এটা করো, নাস্তা দাও না কেন, এই নাস্তা দাও ওই নাস্তা দাও। কিন্তু দেখা আনফরচুনেটলি আমার আম্মুর সাথে ওর কেন জানি লাগতো। আমার আম্মু বিয়ের পর খালি বলতো, আমাকে বলতো আসলে কিছুই করে না, লাফাই পড়ছে বিয়ে করার জন্য, এরকম। মানে লাগতো, টুকিটাকি জিনিসটা লাগতো, সরাসরি লাগতো না, ইনডিরেক্টলি লাগতো, একজনকে ইনডিরেক্টলি বলতো। তো দেখা যেত এটা নিয়ে আবার আরাফাত একটু হতো যে তোমার মা তো ইনসাল্ট করে কেন, মানে ইনসাল্ট না, অ্যাকচুয়ালি বাস্তবটাই বলতাম আম্মু, যেটা একটা মেয়ের মা বলে, কিছু করে না কেন, ফিউচার কি, বলছিল তো বাইরে যাবে, কেন যাচ্ছে না। তো এই সময় কি করলো, ওর মা আমার আম্মুর থেকে কিছু টাকা ধার নিল। আমার আম্মুকে বুঝাইলো, দেখেন আপনার মেয়ে জামাই বাইরে গেলে তো আপনারই লাভ, আপনারাই তো আরামাইশ করবেন, আমরা তো ছেলে আমি মারা যাবো, আমি অসুস্থ মানুষ, কিছু টাকা দেন। আসলে দেন বলে না, ইনডিরেক্টলি বলছে, দিলে ভালো হইতো। তো আমার আম্মু কি করলো, ওখান থেকে 5 লাখ টাকা দিয়ে দিল। 5 লাখ টাকা ছেলেকে দিল বিদেশে যাওয়ার জন্য? হ্যাঁ। বাইক তো তখনও ছিল না, বিয়ে 3 মাসের কাহিনী এটা। সে খুব বাইক করতো। আমার আম্মুর সাথে গেল, 5 লাখ টাকা যে তুলবে কি ব্যাংক থেকে, সে বলছে বাইক, আমার বাইক অনেক পছন্দ। তারপর আমার আম্মু খুব খারাপ লাগতো। কি করলো সে, 1 লাখ টাকা না 80,000 টাকা তুলে ওকে দিল, তুমি একটা বাইক কিনো। সে কিনলো বাইক। ও বলতেছে যে আম্মা আমি বাইকটা কিনছিলাম, কিন্তু টাকাটা আপনাকে দিয়ে দিব, আপনি নিতে হবে। বলছে ঠিক আছে। টাকাটা নেওয়ার সময় সবাই এটাই বলে, ফিলিংস আসলে ওরকমই থাকে, 3-4 দিন পরে না সেটা ওর নিচের হয়ে যায়, দূর এই টাকা দিব, এটা চলে আসে। আই ডোন্ট হ্যাভ এনি এক্সপেরিয়েন্স, যেমন ভাবে বললাম যে অনেকে মনে করতে পারে আমার নিজের এক্সপেরিয়েন্স আছে, না ব্যাপারটা সেরকম না, আমি শুনেছি আসলে, ঠিক জানি না, মিলেও যেতে পারে। যাই আমরা সামনের দিকে। তারপর এরকম ঘোরাঘুরি তো 2 ফ্যামিলি থেকে বকতো, ওর মা বকতো, হ্যাঁ তুমি আমাদের বাসায় থাকো না কেন, তুমি খালি মার বাসায় থাকো। তারপর আম্মু ওকে উঠাই দেন, তাহলে উঠাই দিলে আমি আর আপনাদের সাথে যাবো না। বল কি ঠিকই তুমি যাবা। তারপর কথা ওরা যদি এই কথা বলতো তো উঠাই না কেন, আমার লজ্জা লাগবে বাসায় যেতে, উঠাই না নিলে। 2008 গেল, 9 আসলো, আমার আব্বু তো বকতেছে পড়ালেখা করে না কেন, এদের কি কোন পড়ালেখা নাই, কিভাবে চলবে, কি জামাই পেয়েছে দেখে আমি বলি আব্বু আমি তো ওর সাথে বিদেশ চলে যাবো, আর কি করবো বলো। তো ওর মা বলছিল কি 5 লাখ টাকাটা সে 1-1.5 মাসের মধ্যে দিয়ে দিবে। এরপর আমার আম্মু আর টাকাটার কথা তুললো না। এর মধ্যে 2.5 বছর হয়ে গেল টাকাটা। তো আমার আম্মু বলতেছে যে টাকাটা কেন দেয় না। তো আরাফাতকে বললো যে আসলে আরাফাত টাকাটা যে নিলা তোমার বাইরের ব্যাপার কিছুই তো হলো না, 2.5 বছর হয়ে গেল, কি ব্যাপার। বলে যে আসলে যে লোকে ছিল টাকার লোকটা মেরে দিছে। 2010-এ কি করলাম, 10-এ দেখা গেলো কি আমাদের ভিতরে একটা মানে বিয়ের অনুষ্ঠানটা
হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে যাই। তারপর আপনি প্রেগনেন্ট হয়ে যাই এরকম করছেন কেন বলেন প্রাউড ফিল যে আমি মা হতে চলেছি। তারপর এরপর আর কি ওর আন্টিকে বুঝি, আন্টি এই বাচ্চা হয়ে যাচ্ছে, অনুষ্ঠান করবেন না? মানে ইচ্ছে ছিল অনুষ্ঠান করব। তারপর ফুপি করলো, ফুপি আপনি তো খুব বেশি করেন, অনুষ্ঠানটা পারলে করাই দেখান। তারপর ফুপি ওর মার ব্রেন ওয়াশ করলো, আমার মার ব্রেন ওয়াশ করলো। তারপর ঠিক হলো, হ্যাঁ বিয়ে অনুষ্ঠান করব। দুই ফ্যামিলি বসলো এক জায়গায়, আমার আব্বু যায় ওদের বাসায়। খুব একটা ভালোই মিল ছিল, খুশি লাগতো, নিজের কাছে প্রাউড লাগতো যে সবকিছু ঠিক হয়ে গেছে। আমার আব্বু গেল, কথাবার্তা বললো, বিয়ে এখানে এসে সমস্যা হইলো। এর মাঝখানে কিন্তু বাবা মারা যায় হঠাৎ করে, এটা আসলে বলা হয়নি, হঠাৎ করে ক্যান্সার হয়ে মারা যায়। তো ওর মা বসলো কথা বলতে, কথা বলার পর ওর মা বললো কি, দেখেন আমাদের তো অনেক হাই সোসাইটির হাই লেভেলের আত্মীয় স্বজন আছে, যেখানেই করার অনুষ্ঠান অনেক বড় জায়গায় করতে হবে। তো আমার আম্মু বললো ঠিক আছে, মেয়ে তো বড়, মেয়ে বিয়ে দিব, অবশ্যই বড় জায়গায় করবো। তারপর বললো কি আমরা কিন্তু অনুষ্ঠান করতে পারবো না, যেমন আমরা আপনার অনুষ্ঠানে 50% শেয়ার করবো। আমার আব্বু মানতে চাইল না, আবার বললো টাকা পয়সা খরচ করে লাভ কি, বিয়ের অনুষ্ঠান তো দুজনে মিলেই করি, একটাই করি। তারপর 50% ভাড়া করলো একটা রেস্টুরেন্ট বড়ই, তো 80,000 অ্যাডভান্স দিয়ে আসার পর ওর মার কাছে গেল রাতে বেলা, যে খাওয়া নিয়ে এক একটা খাবার মেনু ছিল পার পার্সন 550 টাকা। ওদের লোক ছিল আপনার অনেক, বললো 500-600 জনের মতো আসবে, আর আমাদের ছিল 250 জন, 50-50 হিসাব। তো আমার আব্বুকে রাতে ওর মা ফোন করলো, বাসায় গেল। ওর মা কি করলো, আমার আব্বুর হাতে 40,000 টাকা দিল, বলছে দেখেন বিয়াই, ওর তো বাবা নাই, আমি এর বেশি দিতে পারবো না। তখন আমার আব্বু খুব কষ্ট পাইছে, কি বলে এটা। তারপর আমার আব্বু চলে আসে, বলে না লাগবে না, আমি একাই করি, সমস্যা নাই, আপনি এভাবে। খুব মানে নর্মাল একটা মুড করে চলে আসে, বাট বাসায় এসে খুব রাগ, 40,000 টাকা দিবে, এটা কেমন কথা। আমার আম্মু আসলো, আসে বলছে দেখেন এরকম হবে না, আপনি আপনার মতো একটা অনুষ্ঠান করেন, যেহেতু 80,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, আমি এটা ট্যাকেল করতে পারবো, আপনি আপনার মতো একটা অনুষ্ঠান করেন, আপনাদের কয়জন আসবে বলেন। বলে আমাদের 600-700 জনের মতো আসবে। বলে বউ ভাতে ছেলে পক্ষরা এত কেন? বলে আমার ছেলের বন্ধুরা, আমার বোনের বান্ধবীরা, মানে টুকিটাকি যা আছে। আমার আম্মুর কথা ছিল যে রিয়েল রিলেটিভ যারা তারা থাকবে আর নর্মাল থাকে, বাট এরকম আশেপাশে প্রতিবেশীকে তো আর এরকম ইনভাইট করা যায় না। তো আমার আম্মু বলছে একটু কমান, আপনারা যখন আপনাদের অনুষ্ঠান করবেন দেন আপনি আপনাদের লতা পাতা যারা আছে তাদেরকে ইনভাইট করবেন। এটা কি জিনিস? মানে ওই রিলেটিভ বলতে ওই যে বোনের ফ্রেন্ড, এগুলোকে লতাপাতা বলে, বোনের ছেলের ফ্রেন্ড, এগুলোকে লতাপাতা বলে। ওকে, এক এক অঞ্চলের এক এক রকমের ভাষা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নিশির জীবনের গল্প। এখন পর্যন্ত আমরা একটা সুইট মোমেন্টের মধ্যেই রয়েছি, আমরা ঠিক জানি না সামনে কি ঘটতে যাচ্ছে। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন এবং নিশিকে দেখতে পারবেন। নিশির একটা স্টুডিও ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর ওর মা বললো যে এটা কেমন কথা, আচ্ছা যান যা আছে ঠিক আছে, হলুদটা আমরা একসাথে করব। আমার আম্মু বললো যে হলুদটা আপনি করবেন একসাথে 50-50, বলে আবার 50-50, না হলুদটা আমরা আমাদের মতো করে, আপনার মতো করেন। তো এভাবে এই বিয়ের কাহিনী নিয়ে দুজনের মধ্যে অনেক লাগলো। ঠিকই বিয়েতে সবাই আসলো, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। যেমন ওর মা আমাদের বিয়েতে আসলো অনুষ্ঠানে, সে খেলো না কিছু, আর ওর মা হচ্ছে ওদের পুরা আত্মীয়, মানে পুরা কি বলবো, মানে ওরা পুরা হোল জেনারেশন মতো মা হেড, ওর মা যা বলবে সবাই তা মানে। ওকে, তখন তো আমার এমনিতে ওরা কয় ভাই বোন ছিল আপনার হাজবেন্ডের? ওরা ছিল এক ভাই এক বোন। বোনটা ছোট ছিল? বোনটা ছোট ছিল। ওকে, তখন আমি বাবুর পেটে, টুইন্স বেবি। আপনি কিভাবে জানলেন টুইন? যখন আমি বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট, তখন আমার মাথার উপর কেমন, মাত্র ভর্তি হইলাম কলেজে, এখন যদি এগুলো শুনি, এর আগে তো 7-8 বছর গেল, কিছুই হলো না, এই সময় এসে প্রেগনেন্ট হইলাম। 7-8 বছর মানে ঠিক বুঝলাম না। বিয়ে হলো 2005-এ, ওকে, আর এটা হচ্ছে 2010-এ, সরি 5 বছর, 4 থেকে 5 বছর। এবং এই 5 বছরের মধ্যে আপনি মা হতে চলেছেন, গ্যাপটা দিলেন প্রায় 2 থেকে 3 বছরে, তারপর আপনি আবারও কলেজে ভর্তি হয়েছেন, তাই তো? ভর্তি আমার আব্বুর প্রেশার হয়েছে, কারণ কোন দিকে কি হয়, পড়ালেখাটা সেটাই, পড়াশোনা তো করা অবশ্যই উচিত। এবং আপনি বলছেন যে আপনি টুইন বেবি, আপনি জানলেন কিভাবে টুইন বেবি? দেখা যাচ্ছে আমি অনেক লং ড্রাইভে গেছিলাম, তখন আর কি একটু প্রবলেম হয়েছিল, তো টেস্ট করতেছে, তো ডাক্তার বলতেছে তুমি এত পিচ্ছি মেয়ে, আচ্ছা আসো টেস্ট করি। টেস্ট করার পর বলে কি, তোমার এতগুলো হাত পা কেন? বলে কি, আমি তখনও শুনতেছি হাসতেছি, তোমার তো টুইন্স বেবি। বলে না আমার না, আমার আগের মহিলার মেবি। বলে কি, তোমার আগের মহিলার টুইন্স বেবি? আচ্ছা ঠিক আছে, আবার দেখি তো। দেখে বলে যে তোমারই তো টুইন্স বেবি। মানে আমি মাথা উঁচু করে কথা বলতেছিলাম, না আমার আগে, মাথা সোজা করে শুয়ে আছি। কি বলে এটা, 2টা বাচ্চা? কি করব, এটা কেমন কথা, 2টা বাচ্চা হয়েছে?
ফার্স্টের কথা এটা ছিল যে যখন কম্পিউটার শেখা শুরু করলাম, কি 2টা কম্পিউটার কিনে দিব নাকি, আশ্চর্য। সরি, আমি আসলে কোনো ইকুয়েশন খুঁজে পাচ্ছি না যে বেবি আসলে তাদের একটা আনন্দের ব্যাপার থাকবে ফ্যামিলিতে, অন্যরকম ব্যাপার যেমন থাকবে। দেখুন ও কত ছোট, মানে চিন্তা ভাবনার দিক থেকে অবশ্যই এখনো ম্যাচুরিটি আসেনি। ও চিন্তা করছে যে কম্পিউটার যখন কিনে দেবো তখন আমাকে 2টো কম্পিউটার কিনে দিতে হবে। ও মাই গড, অল স্টোরি। তারপর বউ ভাত, হ্যাঁ বউ ভাত অনুষ্ঠানের দিন ঠিক হলো। কিভাবে করলেন, মানে শেষ পর্যন্ত রাজি হলেন কোনটাতে? আমি তো এখানে আমাকে কেউ কিছু জিজ্ঞেস না, মানে ওরা কোনটাতে রাজি হলো? মানে প্রথমে তো একসাথে করার কথা ছিল, পরবর্তীতে জিনিসটা কি হলো আসলে? পরে ওদের 2টা অনুষ্ঠান, ওদের বউ ভাত, আমাদের বিয়ে, ওদের আলাদা হলুদ, আমাদের আলাদা হলুদ। এই সময়টা আমার কাছে অনেক কষ্ট লাগতো, আসলে খারাপ লাগতো। কি অবস্থা এমন সময়, আর প্রেগনেন্ট থাকলে আমার মনে এমনিতে ছোট থাকে, বিশেষ করে হাজবেন্ডের থেকে অনেক কিছু চায় যে টেক কেয়ার করুক, একটু সময় দেখ, কিন্তু ওই সময়টা এমন ছিল যেমন এত একটা বিয়ের কথা হইলো, আমার সাথে কিছুই ডিসকাস করতো না, আমার আব্বুর সাথে আম্মুর সাথে। এই যে বিয়ে শপিং করলো, চাইছিলাম যে আমি তো যাবো। বিয়ে আবার হচ্ছে আপনাদের? একবার তো হলো, মানে অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বারবার বিয়ে বলছেন, কয়বার বিয়ে করবে একজন মানুষ? ওকে, তো অনুষ্ঠানের কথা। হ্যাঁ, তো আমি ভাবছিলাম আমাকে নিয়ে কেনাকাটা করবো, ওরা ওদের মতো কেনাকাটা। যখন আমি বলছি আমাদের কি শাড়ি পরবো, কেনাকাটা করবো না, তো কেনাকাটা হয়ে গেছে। এত খারাপ লাগলো যে ও হাজবেন্ড মানুষ, জিজ্ঞেস করা একটা মতেরও তো একটা ব্যাপার আছে অবশ্যই, তো একটা মূল্যায়ন করা, সে মূল্যায়নই করলো না। তখন খুব খারাপ লাগতো, আসলে মন ছোট ছোট লাগতো। তারপর যখন আমাদের বাসায় বিশাল হলুদের অনুষ্ঠান করলো, পার্টি, মানে অনেক বড় একটা গান বাজনা টিসে করলো, ছেলে পক্ষরা নাই, আরাফাত নাই, জিনিসটা এত খারাপ লাগলো। আমি হলুদের স্টেজে বসে কান্না করতেছি, মনটা ছোট, মানে সবাইকে আমি তো কখনো মানে বড় কিছু হলে বুঝতে দিই না, ভিতরে যা হয় উপরে, মানে উপরে এত হাসি খুশি সবাই। আমি ভিডিও তো দেখছি খুব হাসি খুশি, কিন্তু ওই মোমেন্টে আমার মানে পারতেছিলাম না কিছু বলতে। এটা কি অবস্থা, এত অসুস্থ, আলাদাও তো একটা টেক কেয়ার আছে, যে আমার বাসায় এত বড় একটা হলুদের অনুষ্ঠান, ও কিছু খেলেও না, আসলো না, দেখলেও না, এটা কেমন। তারপরে দিন ওদের বাসায় হলুদ অনুষ্ঠান হলো, ওরাও খুব বড় করে করলো, আমরা গেলাম না। সে আমাকে একটা ফোনও দিল না, আসো কিছু খেয়ে যাও বা কোনো খাবার পাঠানো লাগবে নাকি। পাশাপাশি বাসা, দেখতেছি গান বাজনা হইতেছে, কোনো ফোন নাই। সারাদিন আমি ভাবছি ফোন করে বলবে একটু আসো দেখে যাও, না কোনো ফোনই নেই। তারপর আমি ফোন দিলাম, কই বলে আমি খুব ব্যস্ত আছি, পরে ফোন দাও। স্টেজে বসে আছি। তারপর বললাম তুমি এত বুড়া মানুষ, তোমার স্টেজে বসে বয়স আছে? তুমি তো কালকে ঠিকই বসলা। তারপর তো বিয়ে, ওদের তখন ছিল 2টা গাড়ি, একটা ওদের ছিল, একটা হচ্ছে আমি যখন কনসেপ্ট করি তখন আব্বু আর কি, তখন 2টা গাড়ি ছিল। কি হলো, আমি যখন পার্লারে যাবো স্বাস্থ্য, তখন একটু বৃষ্টি দেখা গেছে আমি রিক্সায় যাব, একটা অসুস্থ মানুষ, কেমন না, অ্যাক্সিডেন্টও তো হইতে পারে বৃষ্টির সময়, পার্লারে যাব। সে দায়িত্ব করে একটা গাড়ি পাঠালো না, খুব কষ্ট, মানে রিক্সায় কি যাবো, আল্লাহ জোরে বৃষ্টি, আমি তো কানতাম, আমার আব্বু বুঝতো না, আমার বোনও বুঝতো না, খুব খারাপ লাগছে আমার, কষ্ট যে কি প্রকার হয়। 2টা গাড়ি, সে একটা গাড়িও দিল না আমাকে। আমার আম্মু খালি এমনিতে এত কষ্ট, আম্মু একটু বলে ছি, একটা মানে বকা দিতেছে, বলে দায়িত্বহীন ছেলে, বাচ্চাটা রিক্সায় যাবে, কখনোই কিছু বলে নাই। এগুলোতে আরো কষ্ট লাগতো। বিয়ের 5 বছর পরের কাহিনী, রাইট? সিচুয়েশন ইজ চেঞ্জিং। ওকে, যে মানুষটা এক ধরনের কাচের ভেতরে থাকা একটা শোপিস এর জিনিসপত্র দেখলে টাকা কোত্থেকে পাবে সেটা ভুলে গিয়ে টাকা জোগাড় করে আপনাকে জিনিসপত্র কিনে দিত, সে নিজের বাসায় তখন 2টো গাড়ি মানে হচ্ছে 2টো কার, রাইট? 2টো গাড়ি কি ওদের নিজেদের ছিল নাকি পরবর্তীতে আপনারা দিয়েছিলেন একটা? আমরা একটা দেওয়া হয়েছিল। সো একটা কার আপনারও ছিল ওখানে, তারপরও আপনাকে সিচুয়েশনালি সে একটা কার প্রোভাইড করছে না। 2টো কার কি এনগেজ ছিল সেই সময়? আমি আসলে চাই না, আমার মতো তুই ফোন দিবি না, দেখবি ও কি দেয়, ওর দায়িত্বটা কি। একটা বললো যে গাড়ি যে সাজাইতে নেয় না বিয়ের সময়, ওটার জন্য ছিল, একটা ওদের নিজেদের শপিং টপিং এইসব কাজের জন্য ব্যস্ত ছিল, সে কারণে আপনাকে গাড়ি দেয়নি। আসলে পার্লার একদম বাসার কাছেই ছিল। ওকে, তারপর যখন বিয়েতে সাজলাম, সাজার সময়টা খুব ভালোই লাগলো, খারাপ লাগেনি। কিন্তু যখন আমি কমিটি সেন্টার নিচে গাড়ি থেকে নামবো, দেখি আমার আব্বুর মুখটা, আমার মানে কান্না, মানে পেটে আসছে, বলি কানবো কি, মানে এদিকে ওদিকে, মানে হাসির কথা চিন্তা করতেছি, পরিচিত আঙ্কেল এদেরকে দেখে হাসতেছি, কিন্তু মানে আমি তো তখন, বাবুরা হচ্ছে আপনার তখন 7 মাস, ওকে 7 মাস, হ্যাঁ, 3 তলা সিঁড়িতে ওঠা, উঠতেছে আর কাঁদতেছে, মানে ভিডিওতে মনে হচ্ছে আমি হাসতেছি, কিন্তু ভিতরে কান্না কাকে বলে, জানলা আমার কি হবে, এত কষ্ট পাইতেছি, মানে কি বলবো। স্টেজে বসলাম, গিয়ে দেখি যে ওরা কেউ আসে না। তখন আপনার আব্বুর মুখ দেখে আপনার কান্না পাচ্ছিল কেন? কারণ কি হয়েছে আব্বুর মুখে? আসলে খুব কষ্ট পাইছিলাম যে এরকম কেয়ার ছাড়া, মানে এত একটা হলুদ অনুষ্ঠান গেল, আমার জন্য একটু খারাপও লাগলো না, কিভাবে সে ভালোই শান্তিতে অনুষ্ঠানটা করলো। কে আপনার বাবা? না, আরাফাত। ওকে,
তারপর বিয়ের দিন একটা গাড়ি পাঠাইলো না, খুব কষ্ট লাগলো, দায়িত্ব ছাড়া কোনো দায়িত্বই নাই। অন্যান্য আমার আপুদের হাজবেন্ডকে দেখি খুব দায়িত্ব, বউ এটা লাগবে নাকি, খুব দায়িত্ব, মানে সেই তুলে কিছুই না। এমনিতে কিন্তু যাদেরকে দেখতেন তাদেরকে যদি হ্যালো 8920 আনা যেত, হয়তো আপনার এই কনসেপ্টটা এটাও ভুল হয়ে যেত। হোয়াটএভার ইট ইজ, সবার লাইফ এরকম হয় না নিঃসন্দেহে। কিন্তু দেখানোটাও অনেক কিছু, অনেকে সবকিছু ঠিক রেখে করে আর কি। ওকে, বসলাম স্টেজে, অনেকক্ষণ পর ওরা আসলো, আমার পাশে আসলো ছেলেপক্ষ, আইসা একদম মুখটাকে ভার করে বসে আছে। ওই যে আমার আম্মু বিয়েতে ওভাবে রাজি হয়নি 50-50-তে, মুখটাকে একদম পেঁচার মতো করে বসে আছে। হাসতে বলে হাসি ঠিকই, মানে যারা যারা ছবি তুলছে ছবি দেখেই মনে হয়েছে যে এর মন মেজাজ খুবই খারাপ। পরে খাবারের সময় তার মা খাবে না, আমার আব্বু যে বলবে আমার আব্বুর সাথে এমন একটা ক্রাইম করলো, বিট্রে করলো, আমার আব্বু তাকে সাধতেছে না, বলে কি ফাউল মহিলা, না খাইলে না খাক। এদের আবার বড় বড় আত্মীয় স্বজন, তাদের জন্য আলাদা ভাবে ব্যবস্থা করা হয়েছে। সবাই খেলো, মা খেলো না, এটাই হচ্ছে এদের মেইন কষ্ট। আমরা সবাই খেলাম, আমাদের একটা মাত্র বোন, একটা মাত্র ভাবি, এই খেলো না, আমাদের বিয়ে অনুষ্ঠানটাই ফালতু হয়েছে। ওকে, বাই দ্য ওয়ে, আমার হাতে এই মুহূর্তে শাকিল একটা ছবি দিয়ে গেছে, এটা কি আপনাদের বিয়ের ছবি? বিয়ের কিছুদিনের পরের ছবি। এগুলো কি, এগুলো কলেজ, এগুলো পরে এগুলো গোল্ড? মা মানে তুলেছিল। এই গোল্ড গুলো কি আপনার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছিল? কিছুটা আমার ফ্যামিলি, কিছুটা ওর মা। কি পরিমাণ গোল্ড? আমি তো পুরো মানে আপনার গোল্ড, আসলে এই গোল্ড এখানে যা আছে, আমারও আমার মার কিছু ছিল, ওর মার কিছু ছিল, কিন্তু আনফরচুনেটলি সবই ওর মার কাছে। আমার মা প্রায় আমাকে বকে যে, বাই দ্য ওয়ে সিচুয়েশন কি হয়েছে সেটা আমরা জানি না, বাট এই গোল্ড গুলো তো আপনাকেই দেওয়া হয়েছে। কি পরিমাণ গোল্ড আছে এখানে? 12-14 ভরি। 12 থেকে 14 ভরি। যাই হোক, পুরো ছবিতে গোল্ড গুলো দেখা যাচ্ছে। বেশি হবে এখানে, মানে 20-এর মতো হবে। 20 ভরির মতো গোল্ড আছে। আমার আসলে আইডিয়া না, 20 ভরির মতো হবে। ওকে, মানে দু ফ্যামিলি থেকে আপনাকে এটা দেওয়া হয়েছিল। হ্যাঁ, আপনি যে জায়গাটায় ছিলেন সেই জায়গাটায় আমরা যেতে চাই। তারপর মানে বিয়ের অনুষ্ঠানটা এভাবে চললো। এরপর আসলো ছেড়ে বউ ভাত। আমার বাবাকে ইনভাইট করা হয়েছে, আমার মা ফোনে ইনভাইট করছে। আমার বাবা বলতেছে ফোনে কেন, আমি তো গিয়ে ইনভাইট করছি, এত কিছুর পরেও কেন সে বাসায় আসলো না? তো ইনভাইট করলো, এতই করলো যে মানে আসেন আমাদের বউ ভাতে, আপনার আসতে হবে। আমি মানুষকে কি বলবো? মা বললো না, আপনি আমার বিয়েতে এসে এমন করছেন, আমি আসবো না। তারপর আমার বাবাও আসলো না। পরে কি, যেখানে বউ ভাতে যাওয়ার কথা আমাদের বাসায়, সেখানে আবার হাজবেন্ডের বাসায় ব্যাক করলাম। জিনিসটা ওদের বাসায় সবাই খুব কষ্ট পাইলো, তো রাগারাগি চলতেছে। আমারও মনে অশান্তি, আসলে অসুস্থ, মাথা ঘুরাইতেছে, করতেছে, কিন্তু এদেরই দেখে আমার ভাল লাগতেছে না। কেমন দিন একটা অশান্তি, কষ্ট, চাপা কষ্ট। এবার ইন্টারের টেস্ট পরীক্ষা, পড়া লাগবে, বাবুরাও হয়ে যাবে এমন একটা সময়। তো পড়তেছি ভাবলাম কি দূর অফ করে দেয়, কোন রকম টেস্টটা দিব না ইন্টার পরীক্ষা, এইভাবেই সুন্দর মতো সংসার করবো। তারপর তো কন্টিনিউ বাধ্যতামূলক, যেহেতু দুই ফ্যামিলির ঝগড়া, বাধ্যতামূলক থাকা লাগতেছে এই বাসায়, একদম দম বন্ধ হয়ে যাইতেছে। অবশ্যই কোনো কষ্ট দিত না, তারপর নিজের ভালো লাগতো না। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো যে আরাফাতের অ্যাটিচিউড চেঞ্জ দেখলাম, অনেক চেঞ্জ। যেমন ও তো আসলে যখন আমি আমার বাসায় থাকতাম, দেখো তো আমার বাসায় 3-4 ঘন্টার জন্য যেত, খুব ভালো পারফর্ম করতো, টেক কেয়ার করতো, এটা করতো, ওটা করতো, এটা গুছাইতো, ওটা গুছাইতো, মানে খুব টেক কেয়ার। সারাদিনে কোনো খোঁজ খবর থাকতো না, ফোন দিলে ধরতো, 2 মিনিট কথা বলতো, 1 মিনিট কথা রেখে দিত। কিন্তু ওর বাসায় যখন গেলাম দেখলাম ও সারাক্ষণে বাসায় থাকে না, সারাক্ষণ বাইরে। সে খারাপ লাগতো, এই তুমি কি করো, কোথায় যাও? বলে কি দেখো আমাদের বাবু হবে, তো আমার বিজনেসকে আরো ডেভেলপ করা লাগবে। বিজনেসের মধ্যে জড়িয়ে গেছে ততদিনে। কি বিজনেস করতো? বিজনেস ওই যে বাবা যে গাড়িটা দিল, ওটা রেন্টে কারে দিত, রেন্টে কারে বিজনেস করতো। বাবা গাড়িটাকে ওই জন্যই দিয়েছিল, যেহেতু কিছু করে না, মাঠ থেকে কত নিবে, ভাড়া দিলে তো 40,000 টাকা মান্থলি হয় না, তো সেটা দিয়ে না আমার বাবুর খরচ হয়ে যায়। এটার জন্য আপনার বাবা জামাইকে একটা গাড়ি কিনে দিয়েছিল। এটা কি ও নিজে চালাতো নাকি আলটিমেটলি কাউকে দিয়ে চালাতো? ড্রাইভার ছিল, আবার ও নিজে চালাতো, কিন্তু ও বলতো কি দেখো 2টা ড্রাইভার রাখা সম্ভব না, পার্কিং এ অনেক টাকা যায়, আমি একটা কাজ করবো, আমি এটা সারাদিন ড্রাইভ করবো, ও নিজে এটা চালাবে, কিছু টাকা এক্সট্রা হবে। তো আমি ভাবলাম যে ও হয়তো খুব সিরিয়াস হয়ে গেছে, কিছু বলতাম না। এরপর গেল নিজে অজান্তে জিজ্ঞেস করতাম কই তুমি, বলতো এই যে এখানে। তো না কেন যেটা সন্দেহ হইতো, যে কথার মধ্যে একটা সন্দেহ আসে না, এত বছর ধরে চলতেছি, সন্দেহ লাগতো। চেঞ্জ তো ইজিলি বোঝা যায়। তারপর কি করলাম, কি একটা অপশন ছিল ফাইন ফ্রেন্ডার, ওইটাকে অন করলাম, ফোন দিলাম, কোথায় তুমি? বললো যে আমি এই তো যাত্রাবাড়ি। আমি মেসেজ পাঠালাম, দেখলাম ও হচ্ছে মাওয়া। বললাম এই তুমি কোথায়, সত্যি করে বলো তো? বলে আমি যাত্রাবাড়ি। তোমার আম্মু কসম? বলে আমার আম্মু কসম। আম্মু কসম। বল কি দূর, এটা মনে ভুল আসছে। তারপর গেল এক কাহিনী। এরপর ও বললো যে আমি আমার গাড়ি ভাড়া যাচ্ছি গাজীপুর, আস্তে আস্তে 2 দিন লাগবে, আজকে সকালে গেলে কালকে রাতে আসবো। বললাম যাও, দেখি কই যাও, আজকে আমি দেখবো কি হয়। দেখি চিটাগং।
পাহাড়তলি। তো আমি বললাম কি যে তুমি কোথায়, সত্যি করে বলো তো। বলে যে আমি গাজীপুর আছি, যাইনি এখন, রাস্তা অনেক জ্যাম, গাজীপুর আছি। 5 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে গাজীপুর আছে। সকাল 6টায় বেরোছে, আমি ফোন দিছি হচ্ছে 2টা 2:30 দিকে লাঞ্চের সময়। সে বলতেছে সে গাজীপুর। আমি বললাম ঠিক আছে। তারপর আবার মানে মন মানে না, আর ওই সময় একটু টেনশনে অনেক কিছু মনে হয়। তখন বেবি পেটে, রাইট? পুরা মানে মাথা যে কি অবস্থায় গেছে, মানে এখনো লাইভ আমার মাথার মধ্যে সেভ করা আছে, মানে অস্থির। আমি নিঃশ্বাস নিতে, মানে নিঃশ্বাসটা অনেক কিছু মনে হইতো। বলতেছে দেখো তোমাকে তো আমার একটা রিলেটিভ দেখছে চিটাগং, তুমি সত্যি করে বলতো কোথায়। এখন কি করলো, ফোনটা টাস করে কেটে দিল। কেটে অনেকক্ষণ পর ফোন দিল, কি তোমার কোন রিলেটিভ দেখছে বলো তো। আমি বলি তুমি চিটাগং গেছো, সত্যি করে বলো তো। আমি আবার পাশে পাশে একটা ছেলেকে পাঠান, দেখো তো ওদের নিচে গাড়ি কোনটা আছে কোনটা নাই। তো বলে ছোটটা আছে বড়টা নেই, তুমি বড় গাড়িটা নিয়ে তুমি চিটাগং গেছো পাহাড়তলিতে। উনি পাহাড়তলিতে থাকে, পাহাড়তলিতে আসছে, গ্যাস নিতেছিল, ওইটা স্টেশন চলে আসছে ওখানে। তো বলতেছে যে না না আজের কথা, ধুর দেখো কারে না কারে তোমার গাড়ির নাম্বার এটা। উনি তো এটাও বললো। তুমি এখন বলো তো আমি কি শার্ট পরা, জিজ্ঞেস করো তো। এখন আমি বলি ধুর ফাইজলামি করো তুমি, আসো কি বলো কি না দেখছো আমার শার্টের নাম বলো। আন্দাজে বললাম কি লাল, মিলে গেল। বলে কি আচ্ছা ঠিক আছে আমি এবার পরে কথা বলবো, তুমি অসুস্থ, তুমি এগুলো চিন্তা করো না। পরদিন রাতে বেলা আসলে এই পর্যন্ত সে, আমিও আর অতটা করি নাই, কারণ আমার শরীর তখন অনেক খারাপ হয়ে গেছে, একটা শ্বাসকষ্ট চলে আসছিল টেনশনে। খুব মন খারাপ হয়ে থাকতাম, আম্মু আব্বুকেও তো বলতাম না। তারপর কি করলাম, বলি যাক ঝগড়া হয়েছে আমার সাথে তো কারো কিছু হয় না, আমি আমাদের বাসায় চলে যাবো, হয়তো একটু ভালো লাগবে। এর মাঝখানে ওর ফুপি একটা ওদের বাসায় থাকতো, ফুপিকে বলতাম ফুপি কাহিনী তো আমার কাছে কেমন জানি লাগতেছে ফুপি, আমি তো অতটা বিচারও দিতে পারতাম না, মুরব্বী মানুষ, ওনার এজ কত 40 হবে। দেখো নোয়াখালীর মানুষ 2টা বিয়ে করে না, যাই করো আমাদের ছেলে ভালো আছে, অন্যদিকে চিন্তা করো না। তো শান্তি পাইলাম, 2টা বিয়ে করে না, একটা রুলস দিয়ে দিচ্ছে। বলো ঘুরে ঠিকই, কিন্তু এইসব বিয়ে ঠিক করবে না, তুমিই থাকবা, ঘুলে ঘুরুক, অল্প বয়সে প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, ঘুলে ঘুরুক। কে বলে এটা? ওর ফুপি। এসব তো নিতে হয় না। তো আর সাহস পাইলাম না, নেক্সট উনাকে কমপ্লেন করে আমাদের বাসায় চলে আসলাম। দেখা গেছে এত সার্চ দিতাম, 40 টাকা 60 টাকা এরকম থাকতো, 100 টাকা রিচার্জ করলে সার্চ করে, মানে ওই খুঁজতেন কোথায় আছে। হ্যাঁ 2 টাকা না 2 টাকা লাগতো, 5 মিনিট পর পর খুঁজতাম। পরে আমাদের বাসায় আসতো, আইসা ড্যাম কেয়ার এই হয়েছে, আর মিথ্যা কথা বলে সে রাগ করে চলে গেছে। তারপর একটা সময় আসলো যে এরকম অবস্থায়, তখন হচ্ছে আপনার অক্টোবর মাস, বার্থডে, আমার বার্থডেতে সারাদিন আমার আম্মু অনেক রান্না বান্না করলো, কি কি খেতে ইচ্ছা করে সব রান্না বান্না করলো। সারাদিন আমি বসে আছি, ও কোথায়, টাইমই দিত না। আমি যে বেশি তর্ক করবো আমার নিজের ভয়, যে আমি কি না কি করি, আমার নিজের ভয় আমি তর্ক করতাম না। অনেক রান্না বান্না করলো, সে আসলো হচ্ছে 10টার দিকে আমাদের বাসায় আসলো। আমার আম্মু বললো আজকে ওই বাসায় যাওয়ার দরকার নেই। আমি বললাম না আম্মু আজকে আমার বার্থডে, আমি ওই বাসায় যাই। গেলাম ওর সাথে, গাড়িতে উঠলাম। তখন ওরা বাসা চেঞ্জ করে আমাদের বাসা থেকে 5 টাকা রিক্সা ভাড়া এমন দূরে গেল। গাড়িতে বসে আমি উঠে বললাম তুমি সত্যি করে বলো, গাড়িতে ঝুলানো থাকে যে, তুমি এটা ছুঁয়ে বলো তো তুমি কই গেছিলা, চিটাগং গেছিলা নাকি কই গেছিলা। এর আগে যেটা হচ্ছে আমি ওর সাথে চলে আসবো, আমার আম্মু বলে আজকে দিনটা থাক, বার্থডেতে থাক, তোর আব্বু কেক নিয়ে আসবে থাক। আমি বললাম অনেক রিকোয়েস্ট করছে, বাট আমি ছিলাম না, চলে আসি। সে কি করলো, রাস্তার মাঝখানে বল কি চলো তোমাকে আমি বাসায় দিয়ে আসি, তুমি বাসায় নিয়ে আমাকে এসব করবা। আমি বললাম আম্মুর কাছে এত কাহিনী করে আসলাম, বাসায় গেলেও তো আম্মু কিছু একটা মনে করবে যে কি হঠাৎ করে চলে আসলো, 2 মিনিটও হলো না। পরে যে গাড়িটা মুভ করবে, গাড়ি খুলে আমি বের হয়ে গেছি। বাসায় একটা ড্রেস পরা, পেটটা হচ্ছে এত বড়, রাত তখন বাজে 10:30 পৌনে 11টা। বলি আজকে বাসায় যাবো না, এত কিছু 3-4 মাস ধরে এত কিছু সহ্য করতেছি, বাসায় যাবো না। পরে রাস্তায় ও কি করলো, আমার সামনে দিয়ে ওই গাড়িটা নিয়ে সোজা ওর বাসায় চলে গেল। মাই গড, আমি অবাক হয়ে গেলাম, কি বলে। আমি এদিকে, আমার বাসা ছিল পিছন সাইডে, আমি গেলাম কি আমার বাসা উল্টা দিকে। সে এটা চিন্তা করলো না, মানে ছোট বাচ্চা রাতের বেলা কিছু না কিছু আসলে হয় না কিছু টাইপের, যাই হোক। তো এগুলো চিন্তা করলো না। তো আমি চিন্তা করছি বাসায় যাবো না, কোথায় থাকবো, আজকে এটার বাসায় আমি যাবোই না। মানে খারাপ লাগছে এটাই যে সে না বলে আমার সামনে গাড়িটা টান দিয়ে নিয়ে গেল। আস্তে আস্তে হাঁটতেছি, কি করলাম, ওদের বাসা আমাদের বাসা মাঝখানে একটা সিঁড়ির উপর বসে আছি গালে হাত দিয়ে। কি হইতেছে আমার লাইফে, এই 4 মাস ধরে আমি সহ্য করতে পারতেছি না। আর এই সময় 2টা বাচ্চা, একটা লোক যাচ্ছে আসতেছে, বলে তুমি এখানে কেন বসে আছো। আমি কি না একজন ওয়েট করতেছি। বলে তুমি একটা কাজ করে ঘরে এসে বসো, এইভাবে বসে আসো একটা অসুস্থ মানুষ। তারপর বলি না না ঠিক আছে চলে যাব। তারপর উনি দেখলাম কি ঢুকলো, ঢুকে আবার দরজা একটু খুলে উকি মেরে দেখলাম আমি আসছিনি, কিন্তু খারাপ লাগলো, আমি চলে আসলাম। তো একটা হসপিটাল ছিল বাসার সামনে, তো চিন্তা করলাম হসপিটালে গিয়ে থাকবো, কোন রকম রাতটা পার করবো, রাতের মধ্যে তো অনেক কাহিনী হয়ে যাবে। তো
তো আমি আস্তে আস্তে হাঁটতেছি, আমিও হাঁটবো দেখি ও বের হয়েছে, গাড়ি রেখে পার্কিং টার্কিং করে বের হয়েছে। বের হওয়ার আমি একদম সামনাসামনি পড়েছি, ওদের বাসার গলির উপর দিকে ছিলাম, ওর সামনে হয়ে গেছে। আইসা বলতেছে, হাতটাই না, বলতেছে চলো বাসায় চলো। আমি বলি না, আমি যাবো না। এরকম টানাটানি করতেছে। ঠিক বুঝলাম না, গাড়িটা নিয়ে সে কোথায় যাচ্ছিল? না, সে গাড়ি রেখে পার্কিং করে বের হয়েছে আমাকে খুঁজতে, কই না কই গেলাম। ওকে ওকে ওকে, হ্যাঁ। আনফরচুনেটলি সামনাসামনি হয়ে গেছে। আশেপাশে তো দোকান আছে, সে ওই রাস্তার মধ্যে আমাকে টানতেছে। আমার তো আমি নড়তেই পারি না, আস্তে আস্তে ওই হাঁটি, কষ্ট হয়। সে ওই অবস্থায় আমার টানতেছে এমন ভাবে, পারলে মনে হয় যে কি বলে টানা হেঁচা করে নিয়ে যাবে। পরে বললাম যে যাই, বললো আমার মন খারাপ, আমার বার্থডে, সে আমাকে আইসা আমাকে এমন বকাবকি শুরু করলো। কখনোই এমন বকাবকি দেয় না, সেদিন ওকে এমন বকাবকি শুরু করলো, আমার ছেলে কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, মানে কোনো কিছু না বুঝে অনেকক্ষণ বকা। এটা শুনে আমি কাঁদতেছি, খালি কাঁদতেছি, মানে কান্না হইতেছে, মানে আর নিঃশ্বাস নিতে পারতেছি না। তখন মনে হয় বাবুদের 8 মাস হবে, নিঃশ্বাস নিতে পারতেছে। ওর ফুপি আসলো, ফুপি এসে বুঝাইতেছে, দেখো পানি খাওয়াইলো, অনেক দোয়া পাইছিল। আসলে ওই সময় তার একটা ছেলে খুব উগ্র ছিল, আমি ওই সময় বলছি আল্লাহ তার ছেলে যেন ভালো হয়ে যায়, মানে ওই পানি খাওয়ানোর জন্য আর কি। কানতে কানতে মানে পানি খাওয়ানোর পর একটু ভালো লাগছিল। তো আল্লাহর মধ্যে তার ছেলেকে এখন অনেক ভালো, ভদ্র হয়ে গেছে, দুষ্ট ছেলেটাই। মানে এই দোয়াটা কি বুঝলাম না, এই দোয়াটা কি সিচুয়েশনে দোয়া? অনেক অসুস্থ ছিলাম না, মানে এটা এক ধরনের প্রেগনেন্ট যারা থাকে শরীরে একটা দোয়া আর কি। ওই সময়টাতে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়, তাই তো? অবশ্যই দোয়া কবুল হয়, কারণ একটা সুন্দর ওই সময়টা, তারপর বাবুরা যখন 1 বছর থাকে অবশ্যই কবুল হয়। বাট তারপর একটা মানুষের মানে কি বলে শরীরে আত্মার যে একটা দোয়া, ওইটা ছিল, মানে মন থেকে দোয়াটা করেছিলেন। মন থেকে দোয়া কারণ এই সময়টাতে কেউ আমাকে হেল্প করছে, সেই জন্য হেল্প করে 1 গ্লাস পানি খাওয়াইছে। ওকে। তারপর বুঝাইলো, দেখো এত সন্দেহ করো না, মেয়েদের এইসব ধরতে হয় না, ছেলেরা অনেক করে, ধরো না এইসব। নোয়াখালী ছেলেরা 2টা বিয়ে করে না। কথায় কথায় এই কথা। ওকে, নোয়াখালী যারা আছেন তারা মাইন্ড করবেন না প্লিজ, ওটা ওর ফিলোসফি, ওর লাইফের ফিলোসফিটাকে ওর মতো করে দেখতে হবে। হ্যাঁ, ফুপি বলতো আর কি, সন্দেহ করো না, তুমি তো ঘরেই থাকবা, সবকিছুই পাইতেছো আর কি। পরে না আমি কি বলবো, আন্টি আমার বার্থডে ছিল, আমি এত কিছু রেখে চলে আসলাম, এটা বলতে পারতেছি না, চাইতেছি এটা বলতে, বলি আর কান্না আসে আর বলতে পারি না। তুমি রিল্যাক্স হও। ঠান্ডা হলাম, মানে এরপর মানে আমি মাথা ঘুরায়, মানে আমি চুপ বসে আসছি, মানে আমি দেখতে সব হইতেছে, বাট আমার কোনো হাত লাগানোর শক্তি নেই। পরে আন্টি চলে গেল, অনেকক্ষণ পর দেখি ও আসলো, এসে চোখের পানি মুছলো, একটু ঢং ঢং। তা অবশ্যই দেখো তোমার বার্থডে ছিল, তুমি আমার সন্দেহ করো না, আমি কিন্তু গাড়ির নিচে পড়ে মারা যাবো। তো ওই যে ওরা আমি শয়তান হিসেবে কাউন্ট করছি, বলে তুই শয়তান, তুই কি বলবো, আর তুই আমার তাল দিতে আসছিস, এত কষ্ট করে বাসা থেকে নিয়ে আসছিস, বার্থডেতে খাই নেই কিছু না। তারপর পরদিন ওর মাকে বললাম, আমি বললাম আমার বাসায় চলে যাবো, আসলাম থাকার জন্য। ওর মাকে বললাম যে আম্মু আপনি আমাকে কালকে বকছেন, আমার কালকে বার্থডে ছিল, আমি আসলে এমন বকা কখনোই বকলেন না, কালকেই বকলেন এমন বকা। ও তোমার কালকে বার্থডে ছিল? ভালো, কোনো আফসোস টাফসোস কিছুই নেই। চলে আসলাম আমাদের বাসায়, এইভাবেই চলতো। 2 দিন মিল, 3 দিন আবার ঝগড়া করতাম না, অবশ্য মনের অমিল, যেটাকে বলে মিল এবং অমিল। হ্যাঁ, ঠিকই দুজনে কথাবার্তা বলছি, কিন্তু কেউ কারো মানে ও আমাকে বিশ্বাস করতো না, আমি ওকে বিশ্বাস করতে পারতাম না, কেমন যেন মিল পেতাম না। স্বাভাবিকভাবে এটা সম্ভব নয়, কারণ আপনি ট্র্যাক করে দেখছেন। জিজ্ঞেস করলে না ঝগড়া লাগতো, এই জন্য চুপচাপ থাকতাম, জানতাম যে চুপচাপ থাকতাম। একটা অভ্যাস কি, আমি কেউ যদি মিথ্যা বলে জেনে চুপচাপ থাকি। আপনি তাকে বলেননি যে তোমাকে ভাবে খোঁজ করে আমি এই রেজাল্ট গুলো পেয়েছি? এটা বলি। সে কি করলো, সে আমার মোবাইল সার্চ করলো, ওই যে মেসেজ ইনবক্সে থাকে মেসেজ সেন্ট আইটেম, সেগুলো দেখলো, দেখে সে ডিলিট করে দিল। আসলে জানি না এটা আমার দোষ নাকি গুণ, জানি না, গুণ তো হবেই না, দোষও না। আসলে আমার একটা কিউরিওসিটি ছিল যে ও কোথায় যায়, আমি করলাম কি, আমার একটা কিউরিওসিটি হয়ে গেছে যে মিথ্যা কেন বলে, সত্যি বলে কিন্তু আমার গায়ে লাগতো না। চিটাগং যাচ্ছে বললে কি হইতো, যাচ্ছেই তো, মিথ্যা বলতে এটা যেন আমার খারাপ লাগতো, আমি তোকে অতটা করি না। তো কি করবো, গাড়িতে একটা মোবাইল রেখে দিলাম, এরপর সার্চ দিতাম, দেখতাম আবার সে একই কাহিনী। মোবাইল রেখে দিলেন মানে কিভাবে রাখলেন? গাড়ি সিটের নিচে মোবাইল রেখে দিলাম, সার্চ করলাম, দেখে আবার সেই মিথ্যা। অন করে রেখে দিতেন? অন করে রেখে দিতাম। বোঝা যেত না মোবাইল আছে ওখানে? না, বোঝা যেত না। মোবাইল চার্জ হতো কিভাবে? চার্জ দিয়ে আবার রাখতাম, ইউজ করা হতো না তো, 3-4 দিন থাকতো চার্জ। পরে আবার ঘুরতে যেতাম, মোবাইল নিতাম, আবার চার্জ দিতাম, রেখে দিতাম। পরে না আমার চিন্তা হলো কি, মোবাইলে যত শয়তানিরই, মাঝখানে 2 দিন মোবাইলে নেটওয়ার্ক ছিল না, জানিও নেই, ঝগড়া হয় না, তোর এটা আর করবো না, অফ করে দিলাম মোবাইলেরই। তারপর তো অসুস্থ হলাম, বাবুরা ভাবছিলাম তো ওই পর্যন্ত ভাবছিলাম পড়ালেখা করব না, কিন্তু এই যে কাহিনী, বাবুরা তখন 8.5 মাস, বললাম বাবুরা হবে, 2টা বাচ্চা পালবো, পড়ালেখা করব, নাহলে আর কোনো ওয়ে নেই। এই যে কাহিনী করতেছে, এর সাথে আমার পড়ালেখা ছাড়া আর কোনো ঢাল হিসেবে কিছুই নেই, পড়ালেখাই আছে শুধু।
করলাম। বাসায় জানতো এই সময় আপনার ফ্যামিলিতে টাচ দিতেন যে আমার প্রবলেম চলতেছে? এটা কি আমি মেজোটাকে বলতাম দূর এগুলো তুই কোনো তোমার শরীর খারাপ হবে, ও তো ইনোসেন্ট একটা মেয়ে আর কি। ফ্যামিলিতে বলা যায় কত কাহিনী করে কি হলো, সেটাই মাকে পর্যন্ত বলতে পারি না, লজ্জা লাগে এটা বলার কিছু। তারপর তো 7.5 মাস ওই বাবুদেরকে রেখে আমি টেস্ট পরীক্ষা দিলাম, পড়লাম। সায়েন্সের পড়া এত কঠিন, বাবুদেরকে রেখে পড়লাম, টেস্ট দিলাম। দেখা যাচ্ছে 15 জন ফেল করছে। আমি তো ভেবে বলছি দূর কপালেও নাই পড়ালেখা। আমি বলছি আমিও ফেল করছি, গিয়ে দেখি না আমি ভালো রেজাল্টই করছি। কি হয়ে গিয়ে জানি না, আল্লাহর রহমত ছিল, পাস করে গেলাম। বাবুরা হলো আপনার হচ্ছে ফেব্রুয়ারিতে, আর আমার ইন্টার পরীক্ষা ছিল এপ্রিলে। এই 3টা মাসে কি পড়বো, বাচ্চা হয়েছে, আমি হাঁটতেও পারি না, সিজারে ছিল, কি বই পড়বো, 2টা বাচ্চা খাওয়াইতে। কত সালে এটা? 2011। ওকে। আর ওরা ফিটার খেত আর কি, একটা ফিটার খাইতো, ধুইতো না ধুইতো, আরেকজন ব্যাগ করে কান্না করে দিত। রেস্ট আর ছিল না, পিচ্চি বাচ্চা। 20 মিনিট পর থেকে খাবার দেওয়া লাগতো, একদম ছোট ছিল। ফেরা হয়ে গেছি, ওদের বাসায় ছিলাম, কাজের মেয়ে নাই কোনো। আরাফাত আসে মাঝে মাঝে একটু হেল্প করে থাকে, হয়ে গেছে আর পাই না, সারা রাত একটুকু ঘুম নাই। 20 মিনিট পরই তারা উঠে যায় খাবার খাবে। 1 মাস গেল, 1.5 মাস গেল, আর 2 মাসও আমার পরীক্ষা, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 1.5 মাস গেছে, আর 1.5 মাস পর আমার পরীক্ষা। আম্মুরে বললাম আম্মু তুমি নিয়ে যাও, তারপর ওই বাসায় চলে গেলাম। ওদেরকে পালতেছি, পড়তেছি, মানে ওই সময়টা ঘুম ছিল না। আবার বলি যা তুই জাহান্নামে যা, আমি পড়ে নেই, পরে তোরে আমি দেখবো, কই যাস কি করো। আমি ওর পুরা মাথা থেকে বাদ দিয়ে দিলাম, ভাবলাম যে বিদেশ আছে, বিদেশ করছে, বিদেশ আছে। ইন্টার পরীক্ষা দিলাম, বাবুদেরকে ছোট ছোট রেখে পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিলাম। তারপর একটা শান্তি লাগলো যে না একটা স্টেপ পার করছে, একটা নতুন একটা কিছু ধরছি, যেটা আমার সাথে কখনো কিছু করবে না, এত জ্বালাবেও না, হতাশাও রাখবে না পড়ালেখা। যেটা রেজাল্ট হলো, ভালো রেজাল্টই করলাম, মোটামুটি ভালো, ওরকম ভালো না, মোটামুটি করছে। এরপর আমি ধরছি আবার ওকে, এখন একটু ফ্রি হয়েছি, অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা, এরপর আবার শুরু করছে পিছনে লাগা। মানে আমি আমাদের বাসায় ছিলাম, সে কি করতো 3 ঘন্টা, সারাদিনে 3 ঘন্টার জন্য আসতো, আইসা বাবুদের ফিটার গুলোকে অনেক কষ্ট করে যত্ন করে ধুইতো, 3 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, ফিটার ধুইতো, মুছতো, বাবুদের প্যান্ট গুলো ভাঁজ করে রাখতো, 2টা বাচ্চা অনেক জামাকে ভাঁজ করে রাখতো। আমি বলতাম কি আরে আমার জামাটা অনেক ভালো লাগতো, একটা দোয়া আসতো, ভালো ছেলে। পরে কি করব, সুখী লাইফ, কিন্তু বাচ্চার কষ্টে মানে নিজে ব্যস্ত থাকতাম, বাট সুখী ছিলাম। পরে আবার কি করলাম, কেন জানি আবার ওদের বাসায় আবার যাওয়া হলো, কন্টিনিউ, কোন একটা কারণে মনে নেই, মানে কন্টিনিউ থাকা হলো ওদের বাসায়। আপনি আপনার বাসায় এসেছিলেন কেন? মানে পড়াশোনা করার জন্য? পরীক্ষা ছিল না, ইন্টার পরীক্ষা, তার জন্য। যার পর থাকা হচ্ছে, তারপর আমি ওকে মানে রাতে ফোন দিতাম, কোথায় তুমি, ফোন ধরতো না, ভাবতাম ঘুমাই গেছে, কিন্তু সে ঠিক 1:30টার দিকে ফোন ধরতো। আমার কথা হচ্ছে, সে আমি বললাম কি করছো, বলে না এখানে ছিলাম, টিভি দেখছি। কনফিউশন হতো, 1 দিন আর 2 দিন সে প্রায় এমন করতো, কিন্তু এই সময়টা সে কি করে। আমি বাসায় গেলাম, হুট করে বাবু নিয়ে উঠে গেলাম ওদের বাসায়, আর তো যাচ্ছি না, সারাদিন থাকলাম, এখন সেও আমি যাতে বের হতে পারে না। তারপর আবার সে বুঝাইলো, দেখো আমাদের ড্রাইভারটাকে বাদ করে দিল, বাদ করবো, দেখো সারাদিন গাড়ি চালাতে হবে, সারা রাত গাড়ি চালাতে হবে, গাড়ি চালাবে সারা রাত, সারাদিন চালাবে, ভালো কথা। মানে আবার আমি সন্দেহ করলাম কি রাতের বেলায় সে কেন বাইরে থাকবে। আচ্ছা তুমি ভালো করে বুঝাইলাম, এবার বললাম যে না মিলে কথা নিব, ভালো করে জিজ্ঞেস করলাম, খুব মিল দেখালাম, যত্ন টত্ন, আমি বাচ্চা পালতাম, ওর যত্ন নিতাম, মায়ের যত্ন নিতাম, আমি নিজে পড়তাম, এটা চ্যালেঞ্জ ছিল আমার লাইফে ওই সময়টা একদম। তারপর হচ্ছে আমি ওকে খুব ভালো বিহেভ করলাম, যে তুমি আসলে কোথায় যাও বলো তো, বলে আসলে আমি ওই যে ডিজে অর্গানাইজ করে না, আমি তখন ডিজে বুঝতাম না, আসলে ডিজেটা কি, শুনছি অনেকবার, বুঝতাম না। ডিজে ওখানে পার্টি থ্রো করলে অনেক টাকা আসে, তোমার 1.5-2 লাখ টাকা মতো আসে, তো আমি সেগুলো করি। মানে ডিজে পার্টি যারা করে না, না আমি ঠিক আছে, আমি ডিজে জিনিসটা বুঝি। আচ্ছা, ডিজের পার্টি কেন থ্রু করবে, ও তো গাড়ি নিয়ে ড্রাইভ করছে, এখানে সাথে ডিজের সাথে ওর রিলেশনশিপ কি, ও সেটা আপনি জিজ্ঞেস করেননি? সেক্ষেত্রে ও কি অ্যান্সার দিয়েছে? আসলে কোয়েশ্চেন করছি, সাথে সাথে অ্যান্সার পাইছি, এজন্য আমি আর অন্য কিছু পরে কোনো আপনি কোশ্চেনই করেননি? না আসলে। ওকে, দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট প্রিয় শ্রোতা। যাকে একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে, সে গাড়িটা ড্রাইভ করবে, কিছু পয়সা রোজগার করবে ফ্যামিলিটাকে চালাবার জন্য, সেই মোমেন্টে ও জিজ্ঞেস করলো এবং যাওয়ার পরে যেটা অ্যান্সার পেলো যে ডিজে পার্টি থ্রু করে। ডিজেটা এই মেয়েটা জানতো না ডিজে আসলে কি, এটাকে ডিস্ক জকি বলে। আপনার ডিজে টার্মের সাথে হয়তো একটু পরিচিত হয়ে থাকবেন। এই যে পার্টি, এই পার্টিতে ওর কি কন্ট্রিবিউশন আমরাও জানি না, কারণ এখন পর্যন্ত আমাদের
নিশি সেও জানে না যে তার হাজবেন্ড ডিজে পার্টিতে কি করে। হ্যাঁ, তারপর ফ্রেন্ডলি কথা বলতো যে হ্যাঁ এরকম এরকম ডিজে, এই ডিজে আছে, ডিজে সবচেয়ে সেরা হচ্ছে ডিজে, মানে কিছু কিছু নাম বলতো, ডিজে ওকে কিছু কিছু নাম বলতো। তখন আসলে আমি ওর ফোনটা না আমার ক্যানের মতো আরেকটা ফোন ইউজ করে, কেন কি ও কি করতো ওই ফোনটাকে আছে না বাসায় রেখে সে সারাদিন বাইরে থাকতো। তো আমি চিন্তা করতাম যে সে ফোন বাসায়, সে বাইরে কিভাবে কন্ট্যাক্ট করে, তার এই ভাইয়ের সাথে কথা হয়েছে আজকে, ওই ভাইয়ের সাথে কথা হয়েছে, এই ভাই ওকে ডাকছে, আনফরচুনেট বলে দিত আসলে মিথ্যা তো শিওর একটা ফোন আছে। আমি তারপর কি করলাম, ওকে আমার বাবুর মাথা ছুঁয়ে বললাম সত্যি করে বলতো তোমার কাছে কোনো ফোন আছে নাকি, বলে তুমি আমাকে সবসময় সন্দেহ করো। আমি ছুঁয়ে বলো, বলে হ্যাঁ ছুঁয়ে বলছি, আমার কাছে কোনো এক্সট্রা ফোন নাই। শান্তি, ভাবলাম নিজের সন্দেহ, আর জ্বালাইলাম না, কারণ বাচ্চার কসম খেয়ে তো মিথ্যা বলবে না। ঠিক আছে, তারপর কি করলাম, এখন ডিজে টিজে সার্চ করলাম, জানলাম যে সব মেয়েদের কোনো এতটাই নেই। পরে আমার একটা ছেলে ফ্রেন্ড ছিল স্কুল লাইফে, ওকে ফোন দিলাম, দেখ ভাই তুই একটু হেল্প কর, তুই তোর বাইক নিয়ে তোর পিছে পিছে দেখ না কই যায়, একটু কি করে দেখ, তুই ছেলে মানুষ। তো সারাদিন আমরা দুজন মিলে প্ল্যান করতাম কিভাবে কিভাবে ওকে ধরা যায়, আসলে কি করে জিনিসটা জানার জন্য, কিসের কথা বলে কোনো মিল পাওয়া যায় না। তারপর একদিন কি করলো, ও নিচে নামলো, আমি ওর ফোন দিলাম, দেখো এখন নিচে নামছে, গাড়ির চাবি আবার ভুলে সে উপরে রেখে গেছে, নিচে ঠিকই নামছে, আমার রুমে চাবি। ওর সাথে ফোনে কথা বলতেছিলাম, প্ল্যান করতেছি কি করা যায়, তুই বাইক নিয়ে রেডি থাকো এখন বের হবে, ঠাস করে দরজা খুলে ফেলছে। ওকে দেখে কি করলাম, আমি আসলে ধরা পড়ে একটা সন্দেহ না, ওর পিছনে পিছনে আমি ভালো পিছনে পিছনে এমন কাহিনী করতেছি, একটা লজ্জা না, সন্দেহ সরম। ফোনটা কি করলাম বন্ধ করে ছুঁড়ে ফেলে দিলাম যাতে নাম্বারটা মুছে যায়। তারপর ও কি করলো, ও ফোনে কথা বলতেছিল কার সাথে শুনি, একটু আমার সাথে শেয়ার করো, আমাকে না বলো যে তুমি কার সাথে ঘুরলে, আমাকে বলো তুমি আমার সাথে শেয়ার করো কার সাথে কথা বলো। আমি না আমার একটা ফ্রেন্ডের সাথে, আমার বোনের সাথে, এরকম মিথ্যা কথা তো বলা যায় না, ধরা খেয়ে যায় না। এটা একটা বললাম, ও কি গেলো ফোন ব্যাটারি সিম নিয়ে চলে গেল। তারপর ও মনে ওখানে গিয়ে অন করছে ফোনটা, আমার ফ্রেন্ডটা ফোন দিছে, মেসেজ করছে, সজীব ভাই কই, তুই ফোন বন্ধ করলি কেন, ফোন দিছে। ফোন দেওয়ার সাথে ও বলতেছে কি রে সজীব ভাইয়ের কথা বললো, তুই তার ফোনই ধরলি না। তারপর বুঝে নাই কাহিনীটা কি। তারপর আমাকে বললো যে ও আমার কথা কেন জিজ্ঞেস করলো, আমি বললাম যে তুমি বললাম মেয়ে বোন এরকম বললা ছেলে, তারপর বললো সজীব ভাই, বললাম যে না আসলে সত্যি কথা, আমার একটা ছেলে ফ্রেন্ড ফোন দিছিল, তোমার কথা জিজ্ঞেস করলো, এই তোমার কাছে কাজ আছে কি জানো কাজ, এই জন্য আর কি। তারপর রেখে দিল। এরপর আসলে ওই সময়টা আমার অনেক খারাপ একটা সময় গেছিল, আমি আসলে পুরো অসহায় ছিলাম, সত্যি কথা বলতে যেটা, আসলে সব ফ্রেন্ডরা ছিল, বাবা মা ছিল, ওটা অসহায় ছিলাম খুব, এমন একটা ব্যাপার কারোর সাথে শেয়ার করতে পারতাম না। আমি কিন্তু এখন অনেক আলোর মতো ভালো আছি, বাট ওই সময়ের কথা মনে বলে আমার অনেক কান্না আসে। মানে দেখা গেছে কি দুইটা বাচ্চা পালার মতো আমার তখন অতটাই ছিলাম না আমি। তারপর পড়া, আবার একজনের পিছনে পিছনে এত সার্চ করা, সে কথায় কথা মিথ্যা, কসমকে এটা মিথ্যা, মানে আমি পাগল হয়ে গেছিলাম, মানসিক একটা রোগী। আমি রাত 12টা থেকে ওয়েট করতাম, আসে না। আর ওদের মা ফুপির কাছে বিচার দিলে উল্টা আমাকে বকা দিত। তো বলতাম কি আল্লাহ বিচার করো, আসলে ও আমার হাজবেন্ড, ওরও তো আমি কিছু অভিশাপ দিতে পারি না, কারণ আমার বাচ্চা আমার হাজবেন্ড আমারই উপর পড়বে। তো অসহায়ের মতো তাকাইতে আমার কান্না করতাম। শীতের দিন সে আসতো 1:30 2টা বাজে, আসলে আমি রাগ করে বারান্দায় থাকতাম, ভাবতাম হয়তো বা ডাকবে, কি কি কাজ করছে বলবে। দেখা গেছে বাবুরা ছোট, ওদের খাবার বানায় আমি বারান্দায় সেই শীতের মধ্যে দাঁড়াই থাকতাম, মশার কামড় দাঁড়াই থাকতাম 1:30 4টা বাজে, তারপরও আসে না সে আমাকে নিতে। শেষে কি করব, আজান দিছে বলে দূর যায় ঘুমাই পড়ি, সোফায় ঘুমাই পড়লাম ওই অসুস্থ নিয়ে। প্রতিটা দিন আমি ওই বারান্দায় গিয়ে আল্লাহ কি করবো তুমি বলো তো, আমি কি মানে অভিশাপ দিলে একটু শান্তি লাগে সেটাও দিতে পারতেছি না। আসলে ওরকম ভাবে না, অভিশাপ না, আসলে যে আমার সাথে এরকম করতেছ এটা বিচার করো, আমাকে বুঝাও আসলে কি হচ্ছে। পরে এরকম করতে করতে ফেসবুকে গেলাম, বললাম তোমার কি কি ডিজে ভাই বোন আছে বলো এই ভাই আছে ওই ভাই আছে, এই ডিজে ওই ডিজে। পরে ফেসবুক ওদের নাম দিয়ে সার্চ দিলাম, সব কয়টারে পাইছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, অ্যাকসেপ্ট করলো। তারপরে দিলাম ডিজে একটা মেয়ে ছিল ওর সাথে খাতিল, ও হচ্ছে বাংলাদেশের নাম করা একজন ডিজে, নাম বললে হয় সবাই চিনবে, তো বললাম না নামটা। তোর সাথে খুব ভালো একটা রিলেশন হয়ে গেল, আপু তুমি তো কিছু করো না, কি করবো বলো, এরকম ছোটখাটো ডিজেটা তো অ্যাকচুয়ালি আমি জানি না, তাহলে হেল্প করতে পারি কিছুটা। কি হেল্প বলে, আপনি যে ডিজের নাম বললেন সেই ডিজের নাম আমরা জানি, এবং যারা ডিজেতে আলটিমেটলি কাজ করছে তারাও জানে, এখানে ডিজের আসলে কোনো ব্যাপার সংশ্লিষ্ট না। কিন্তু একটা জিনিস একটু বলুন তো, যে এই যে ডিজের সাথে আপনি কথা বলছেন, সে কি আলটিমেটলি আপনার হাজবেন্ডকে চিনতো? না, চিনতো না। ওকে, মানে আপনি আপনার যেটা বলেন না যে আধারে হাত যেদিকে যায় সেভাবে আপনি হাত বাড়াচ্ছেন, যাকে পাইছে তাকে ধরে বলছেন যে কিছু একটা করো, হেল্প করো।
তারপর ও কি করলো, বলে তোমার একটা কাজ করো, তুমি তোমার হাজবেন্ড যার সাথে মানে ওই মানুষটাকে খুঁজে বের করলাম। কে ছিল, কোন ডিজে ছিল সে? নামটা না বললেও চলবে। সে কি ডিজে ছিল? সে ডিজে অর্গানাইজ করতো। ডিজে সেও খুব পপুলার একজন ডিজে। ওকে। তো তার কাছে বললো যে আপনি দেখা করেন। আপনাকে বললো দেখা করার জন্য? আপনি দেখা করেন। ফোনে আপনি কেনাকে বলতেছেন, আমি কিভাবে বুঝবো আপনি এরকম? ছেলে ছিল না মেয়ে ছিল? ছেলে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা দেখলাম যে এত সুন্দর সুইট একটা লাভ কিভাবে কমপ্লেক্সের দিকে যায়, এবং যা ধারণা করেছিলাম যে ব্যাপারগুলো নিয়ে কমপ্লেক্স হতে পারে তার ধারে কাছেও যায়নি। এবং এই জন্যই বলে থাকি যে জীবনের গল্পে আপনি কোন জায়গায় গিয়ে কোন টার্ন নেবে আপনি চিন্তাও করতে পারবেন না। নাটক, সিনেমা, উপন্যাসে একটা আঁচ করা যায় যে আসলে গল্পটা কোন দিকে যাচ্ছে, কিন্তু জীবন এতটাই বেশি নাটকীয়, এখানে আঁচ করার কোনো ব্যাপার থাকে না। 71তম পর্বে রয়েছে আজকে আমরা হ্যালো 8920-তে। আমরা গর্ব করে বলতে পারি এই 71টি জীবনের গল্প একটার সাথে আরেকটার কোনো মিল নেই, কিন্তু প্রত্যেকটারই অদ্ভুত রকমের কিছু টার্ন রয়েছে। টার্নের আগে আপনি বুঝতে পারবেন না আসলে শেষ পর্যন্ত এরা কোন দিকে যাচ্ছে। আপনি অপেক্ষা করুন, নিশির জীবনের গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা এক্ষুনি ফিরে আসবো। যাবার সময় আপনাকে বলছি নিশির ডকুমেন্টস সহ নিশির ছবি, স্টুডিও পিকচার দেখতে হলে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন নিশিকে, নিশির জীবনের গল্প। নিশি বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, ইস্ট ওয়েস্টে। নিশি তার জীবনের গল্পের এখন কোন পর্যায়ে রয়েছে আপনারা জানেন। আমরা সেই জায়গাটা থেকে আবারও ফিরতে চাই। এ পর্যায়ে আপনাকে বলতে চাই, আপনি যদি আপনার জীবনের গল্প আমাদের কাছে এসে বলতে চান, সেক্ষেত্রে আমাদের ফোন নম্বরে ফোন করতে হবে। ফোন করে বলতে হবে আসলে আপনার জীবনের গল্পের বিষয়বস্তু কি, খুব সংক্ষিপ্ত করে, মাত্র 2 মিনিটে। আর ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। ফোন করার নিয়মটা হচ্ছে, প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপরে আপনার জীবনের গল্প 2 মিনিটে সারাংশটুকু বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমরা আপনার সঙ্গে যোগাযোগ। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আর ফেসবুকেও চলে আসতে পারেন। ফেসবুকেও আপনারা চাইলে আপনাদের জীবনের গল্পগুলো লিখে ছোট করে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আপনি আরেকটু উপায়ে আমাদেরকে খোঁজ করতে পারেন, আরজে কিবরিয়া নামে। আরজে স্পেস KEBRIA, এটা দিয়ে খোঁজ করলে আপনি অনেকগুলো পেজ পাবেন, কিন্তু একটি পেজই হচ্ছে আসল পেজ, যে পেজটিতে 3,30,000-এর ওপরে এই মুহূর্তে মেম্বার রয়েছে, এবং এই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। এই পেজে আপনি লাইক দিলে সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার হয়ে যাবেন। নিশি, আমরা ঠিক সেই জায়গাটা থেকে ফিরতে চাই। আমি তো পুরা পাগল ছিলাম। পাগল মানে মানসিক রোগে গেছি। যে যেখানে বলতো বা একটু আদর করে বলে ভাবতাম যে সে আমার অনেক আপন। তারপর অফিসে ডাকলো, গেলাম সেখানে। ওই ডিজেটা আপনাকে অফিসে ডাকলো? গেলাম, গিয়ে বলল। প্রিয় শ্রোতা, আমরা সঙ্গত কারণে এখানে নামটা বলছি না, আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন। অনেক ডিজেই রয়েছে এই মুহূর্তে বাজারে, আমরা নামটা বললেই বরং ভালো হতো আমার মনে হয়। তো ঠিক আছে, আমরা নামটা বললাম না, কারণ এগুলো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। আমরা শুধু জীবনের মূল জায়গাটাতে ফোকাস করতে চাই। সেক্ষেত্রে নাম বললে অনেকেই হেয় হতে পারেন। আমরা সেই জায়গাটা থেকে এটা সচেতনভাবে মেনে চলি যে কাউকে আসলে অপমান করা বা হেয় করা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। আপনারা ধরে নেন ডিজে এরিনার মধ্যে কোন এক ডিজে। তারপর অফিসে গেলাম, যাওয়ার পর সে আমাকে কিছুই বলতে চাইলো না। পরে অনেক রিকোয়েস্ট করলাম, ভাইয়া আপনি যদি কিছু না বলেন, 2টা বাবু আছে, আমি তো কখনো সহ্য করবো না। যে মানুষটাকে প্রেম করে বিয়ে করছি সে এমন কাহিনী করবে, এটা কখনোই সহ্য করবো না। সে বলল, ভাবি আপনি বাসায় যান, আমি ঠিক করবো। তবে এতটুকু শিওর সে সামনের সাথে ইনভলভ আছে, কোন ফিমেলের সাথে। কি করে ওখানে আমাকে একটু বলবেন, জানতে পেরেছেন যে ওর কাজটা কি ছিল? তারপর বাসায় গেলাম, গিয়ে ওকে ধরলাম, এই তুমি আসলে সত্যি করে বলো কি করো? বলে, দেখো বউ, সবাই নাচানাচি করে, আমি বসে দেখি, আমার লজ্জা লাগে নাচানা। কেন তুমি ওখানে, তোমার কাছে তুমি কেন থাকবা? বলে যে যারা অর্গানাইজার ওদেরকে থাকতে হয়। আমি একটা জিনিস তাহলে জানতে পারলাম যে আপনার হাজবেন্ড ডিজে পার্টি অর্গানাইজ করতো। হি ওয়াজ আ অর্গানাইজার। মিথ্যা কথা ছিল, মিথ্যা কথা ছিল। কোনো না কোনো ভাবে সে ইনভলভ হয়েছে এর মধ্যে। ওকে। তারপর আমি ওকে ধরলাম, তুমি ডিজে পার্টি কোথায়, টাকা কোথায়? সে একটা পর্যায়ে কি করলো, গাড়ি যেটা আমার বাবা দেওয়া হয়েছে সেটা লুকায় লুকায় বিক্রি করে দিল। আমি তো আসলে এত কিছু বুঝি না, আমার বাবা বিক্রি করে দিয়ে ফেলেছে। সে খুব টাকা দেখাচ্ছে, টাকা লাগতেছে, না ওইটা নাও, কি কিনবে, এটা কিনবা, না ওইটা নাও। তো আমি বললাম, থাক, ভালোই তো চলতেছি, থাকুক না হলে ডিজেতে। ও, আপনি মনে করছেন ডিজে পার্টি অর্গানাইজ করে সেটা করছে, আলটিমেটলি কিন্তু তার টাকা, সে মানে হোটেল। তো সেই সময়টাতে গাড়ি থাকতো না হাতের কাছে, ও গাড়ি বিক্রি করে কি করলো? ওটা তো ভাড়া দেওয়া গাড়ি ছিল, আমি তো এই জন্যই ধরতে। আমার বাবা খেয়াল করছে, এই গাড়ি কোথায়, গাড়ি ভাড়া দিলে রাতে আসবে। তারপর বললো,
আরাফাত গাড়ি কোথায়? বলে গাড়ি অ্যাকচুয়ালি যশোরে গেছে 3 মাসের জন্য, আমাদের পার মান্থে 60,000 টাকা দিবে। আমার আব্বু বললো যে কেউ কখনো যশোরে গাড়ি দেয় না, তোমার কাগজ কোথায়, ডকুমেন্টস কোথায়? সে অন্য কোথাও চলে যেত। এর বোনকে জিজ্ঞেস করলো, সেও যেন এক একজন এক এক কথা। ওর মার সাথে তার কথা হয় না কোনো আমাদের কারো। সে ওই ডিজেটা কি করলো? হ্যাঁ, ওই যে আমার মাথায় কি একটা বীজ দিল, এরপর থেকে আমার সাথে খালি ঝগড়া, মন খারাপ করে থাকতাম। সকালে মন খারাপ দেখতো, আইসাও দেখতো মন খারাপ। কি করলো, আমাকে নিয়ে পাশে পাশে যে নিয়ে গেল, নিয়ে বলে দেখো শুয়ে বলতেছি, আমি তো চিন্তা করতাম ও কোনো মেয়ের সাথে ঘুরে। সে কি বললো, কথাটা এভাবে ছিল, বউ তুমি আমাকে সন্দেহ করো, তোমার ধারণা আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, খারাপ কোনো সম্পর্ক আছে? আমি তাকায় আসছি যে আমি কেন এই সন্দেহ করবো মেয়ের সাথে খারাপ সম্পর্ক আছে, ঘুরতেছে এটা মনে করতে পারি। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি, বুঝতে পেরেছি। আমি না পুরো কিভাবে বললো কথাটা, আমি কেন কে এই সন্দেহ করবো? আমার হাজবেন্ড, ভাবতাম যে কোনো মেয়ের সাথে ঘুরে, আবার চিন্তা করতাম কি যে এত রাতে কোনো মেয়ের সাথে ঘুরবে না, ফ্রেন্ডের সাথে ঘুরে, ছেলে ফ্রেন্ড এই আর কি। তো যখন ছুঁয়ে কসম কাটলো তখন আমার না খুব খারাপ লাগছে। বউ বলে বললো, মানে এত ঢং ঢং করে বললো, বললাম কি থাক যা হোক, আমি নিজেই খারাপ, ওকে সন্দেহ করবো না। ওকে, আমরা একটু থামাচ্ছি আপনাকে। প্রিয় শ্রোতা, এখানে রিলিজিয়াস্টিক কিছু খুবই সেন্সিটিভ কিছু বিষয় আমরা আমাদের গল্পে মিউট শব্দ ব্যবহার করেছি। রিলিজিয়াস্টিক পার্সপেক্টিভ থেকে এগুলো খুবই অন্তরের অন্তঃস্থলের শ্রদ্ধার জায়গাটা থেকে অনেকেই সহজভাবে নিতে পারবেন না, কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা এরকম খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো ছুঁয়ে অনেক সময় শপথ করি, এবং ছুঁয়ে অনেক সময় রাগের বশে হোক বা যে কোনো কিছুর বশেই হোক না কেন অনেককে বিশ্বাস করানোর জন্য এই কাজটা করি, যেটা মূলত একেবারেই অন্যায়। আপনি চাইলে কোনো ধর্মীয় আলেম তার কাছে গিয়েও পরামর্শ নিতে পারেন, সেও আপনাকে বলবে যে আপনি যেটা করছেন সেটা রিলিজিয়াস্টিক পার্সপেক্টিভ থেকেও অন্যায়, আর নিজের বিলিভের জায়গাটা থেকে, সম্মানের জায়গা থেকেও ব্যক্তিগত এইসব ছোটখাটো বিষয়গুলোতে কখনোই এত বড় মাপের এত সম্মানের জিনিসগুলোকে কখনো জড়ানো উচিত নয়। হ্যাঁ, তারপর নিজেকে খারাপ মনে করলাম যে আসলে ছেলেটা লাইফের প্রতি এতটা সিরিয়াস, আমার উচিত নয় এমনটা জ্বালানো। এই শপথটা করবার পরে তারপর আবার ওই যে বাবুর কসম কাটলো, নিজের কাছে না খারাপ লাগতো, আমি খারাপ। কোনো কিছুর কসম তো বাদ দেয়নি, মানে না বাদ দেয়নি, এটাতেই তো আমার মুখ বন্ধ রাখতো, সন্দেহ করতাম। এরপরও না একদিন দেখা গেছে আমি বাসায় একা, ওর মা আবার অসুস্থ, ডায়ালিসিস করে, তো ওনাকে দিয়ে আসতে, তো আমি বললাম দেখো বাসায় কেউ নাই, আমি 2টা বাবু, একা একা লাগে, তুমি তাড়াতাড়ি চলে এসো। বলে আচ্ছা ঠিক আছে। তো ওর গাড়ির হর্নটা একটু অন্যরকম ছিল, তো গাড়ির নিচে হর্ন বাজতেছে, আমি বুঝছি ও আসছে, আমি না খেয়াল করতেছি কোন সময় আসবে, একটু বাচ্চাদেরকে একটু সাজে সোজা রাখছি দেখবে, খেয়াল ও আসতেছে না। তারপর বললাম কি ব্যাপার, আধা ঘন্টা হয়ে গেছে আসে না, কি করলাম নিচে গেলাম, সিঁড়ি দিয়ে গেলাম, কারণ লিফটে বেরোলে টুন করে একটা শব্দ হয়, লিফটে সোজা ওর গাড়িটা, সিঁড়ি দিয়ে নেমে দেখি কি ও গাড়িতে বসে, আমি জাস্ট দেখলাম কি ও এরকম করলো, ভাবলাম গাড়িতে, আমি বললাম কে তুমি, এরকম করা বলতে আসলে আমাদের শ্রোতারা বুঝবে না যেহেতু আপনাকে দেখে নাই, মানে হাত থেকে কানটা ধাম করে নামিয়ে ফেললো। হ্যাঁ সরি আসলে হাত থেকে কান নামাবে না, আমি কান থেকে হাত, ওকে, কান থেকে হাতটা দ্রুত নামিয়ে ফেললো। হ্যাঁ, আমি হঠাৎ করে দেখে বুঝলাম না, এত কষ্ট লাগলো যে ছেলের এত সুন্দর করে বুঝাইলাম যে তুমি চলে এসো একা, সে নিচে কেন বসে আছে আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো। তারপর আসলে সেলফোনে কথা বলছিল, রাইট, বা মোবাইল পরে ধরলাম। হ্যাঁ, নাহলে তো আসলে কানে কি ধরে থাকবে, এটা বোঝা যাচ্ছে সেলফোন ধরেছিল। হ্যাঁ, আসলে আইডিয়া ছিল না যে সে আরেকটা সেলফোন ইউজ করে। না ওই যে বাবুর কসম কাটলো তখন জিজ্ঞেস করলাম সেলফোন ইউজ কর, না ইউজ করি না। তারপর বললাম তোমাকে আমি এত বুঝলাম তুমি নিচে কি করবো, না আমার শরীরটা ভালো লাগতেছিল না, আমি এই জন্য বসে আছি, চিন্তা করতেছি কি করা যায়, কি করে উপরে উঠা যায়, খালি আমাকে এইসব কথা। বিজনেস ক্যাম্পেল বাবুরা উপরে, চলো তাড়াতাড়ি চলো উপরে চলো, ও আসছে এটাই না, আর ঘাটাঘাটি করলাম না। এরপরে সারাদিন চিন্তা হলো যে গাড়িতে কি করলো আধা ঘন্টা, কিন্তু এটা কখনোই ভাবিনি সে ফোনে কথা বলছে। আমি বললাম কি আমি কি ওর এতই জ্বালাই যে আমার অশান্তিতে গাড়িতে বসে আসছে, এত বুঝাই বললাম, মানে বুঝানটা একটু অন্যরকম ছিল। আমার সেটা সবাই এরকম হলে সবাই রাগ করবে, এরকম 2 দিন ওকে অনেক জ্বালাইলাম, দেখো তুমি যে এমন করো না, আমি বাসায় চলে যাবো, আমি আম্মু আব্বুর সাথে শেয়ার করবো, এটা বলা শুরু করলাম। সে কি করলো, পরদিন রাতে বেলা হঠাৎ 6টার দিকে আসলো, আসার পর হচ্ছে আমার জন্য শর্মা, আমার প্রিয় খাবার শর্মা নিয়ে আসলো, আসার পর খেলাম শর্মা। তারপর বড় বাবুটা অনেক যেতে চাইলো ওর কোলে, কিন্তু সে কোলে নিল না, কোলে নিচ্ছে তার যেতে হবে কাজ আছে, তো অনেক জোর করে চলে গেল। তো আমার না খুব কষ্ট হলো, বাচ্চাকে এরকম রেখে চলে যায় মানুষ। তারপর রাতে বেলা 12টা থেকে ফোন দিল, বলে তুমি রেডি থাকো, তুমি না আমাকে সন্দেহ করো, প্রতিদিন কোথায় চলো দেখাই নিয়ে আসি। পরে নিয়ে গেল একটা ডিজে ক্লাবের মধ্যে, তারপর গিয়ে না দেখি মেয়ে ছেলে মিলানো। আমি ভাবতাম যে এত রাতে কোনো মেয়ে বের হইতে পারে না বাসা থেকে, রাত 12টা 12:30 বাজে। পরে ওর সাথে যেই ছেলে থাকতো সেই ছেলে দেখে একটা মেয়ের সাথে কোলে বসাইয়া, উনিও ম্যারিড। এখান থেকে আমার খারাপ লাগলো যে উনি যদি এমন করে ও তো এমন করবে না।
তারপর চুপ করে আসি, বললাম থাক, ছেলেটা এত বড় মন করে নিয়ে আসছে, আমি কিছুই বলবো না। যে ছেলেটা মানে কোন ছেলেটার কথা বললেন? আরাফাত। আরাফাত না, কিন্তু কোন ছেলেটা সাথে ফ্রেন্ড, যার সাথে প্রতিদিন যাওয়া আসা করে। ওই ছেলে ম্যারিড ছিল, রাইট? ওই ছেলে ম্যারিড ছিল এবং ওই ছেলে ওইরকম একটা পার্টিতে গিয়ে একটা মেয়েকে কোলে বসিয়ে, ওকে, হোয়াটএভার ইট ইজ, তখন সন্দেহ আসলো যে দুজন যেহেতু একই। পরে আমি না অনেক ধৈর্য ধরলাম যে না, আমি ওকে কিছুই বলবো না, যেহেতু মন থেকে নিয়ে আসছে, রেসপেক্ট করা উচিত। সহ্য করলাম, গাড়িতে উঠলাম, বাসা আসলাম। আসার পর লাগলো দুজনের মধ্যে, তুমিও নিশ্চয় এরকম করো, হ্যান ত্যান করে। পরদিন অনেক ঝগড়া হইলো। সে বললো ঠিক আছে, যা ইচ্ছা করো যায়। ঝগড়া করলাম, পরে ওর মাকে উঠাইলো। মা আমাকে সারাক্ষণ জ্বালায়, এই জন্য আমি আত্মহত্যা করবো, আমি এখনই রেল লাইনে নিচে পড়বো, এগুলো বের হয়ে গেছে সে। আমি পরদিন সবকিছু নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। আবার এরই মাঝখানে আমি একটা প্রাইভেট ভার্সিটি ফর্ম কিনলাম যে একে নিয়ে তো হবে না, পড়ালেখাই শুরু করতে হবে। পরে আমরা 5টা ফ্রেন্ড একসাথে দিলাম। আনফর্চুনেটলি আমার আর একটা মেয়ের চান্স হইল। তো আমার আব্বু বলতেছে যে পড়ো, তোমার হাজবেন্ড যেহেতু খরচ দিবে, পড়ো। তো পরীক্ষা দিলাম, এই কাহিনীর মধ্যেই পরীক্ষা দিয়ে আসলাম, কিচ্ছু পড়ি নাই। ওর সাথে কি করলাম, চলে আসলাম বাসায় এসে পরীক্ষা দিলাম। দেওয়ার পরে আবার ফোন দিলাম সেই ডিজেকে, ভাইয়া এরকম এরকম। বলে ও তুমি চলে আসছো, শিওর তুমি চলে আসো? হ্যাঁ। বলে আর যাবো না? বলে কি না আর যাবো না। বলে কি তুমি বোকা, তুমি আসো, আমি তোমাকে বুঝাই। গেলাম ওনার কাছে। আয়শা বলছে এর আগে ছিল ভাবি আপনি, এখন তুমি। হ্যাঁ ভাবি তুমি। আচ্ছা অড লাগে। আচ্ছা শুনো নিশি, তুমি ছোট মানুষ, তুমি 2টা বাচ্চা হ্যান্ডেল করো, এরকম অনেক ডিজে আছে, তাদের ওয়াইফরা জানে, চুপ করে থাকে, তারা অন্য কারোর সাথে হ্যাং আউট করে, তুমিও করো। তোমার 2টা ফ্যাসিলিটি, একটা নিজের শান্তি পাবো, একটা হাজবেন্ডও জ্বালানো হবে না, হাজবেন্ডের একটা ট্রাস্ট আসবে। তো বললাম কি ভাইয়া এগুলো না, ভাইয়া আমাকে ভালো একটা বুদ্ধি দেন, কোন মেয়ের সাথে ওই মেয়ের ধরে পিটাবো? বলে কি হাসে, বলে মেয়ের দোষ কি, মেয়ে তো এরকম করবে, তোমার হাজবেন্ড ঠিক করো। বলি এটা তো সম্ভব না, মেয়েটাকে ধরবো। পরে ওই দিন চলে আসলাম। চলে আসার পরে হলো কি, ওয়েট করতেছে আরাফাত নিতে আসবে, ভাব ধরে আছে, 2টা বাচ্চা নিয়ে আসছে, ঠিকই তো নিতে আসবে। গেল 1 মাস। 1 মাসের মধ্যে আমি তারপর এর মাঝখানে আবার গেলাম ওই ভাইয়াটার কাছে, ভাইয়া কিছু করেন, তো নিতেও আসতেছে না, নিশ্চয়ই কোনো খুব ডিপলি আসছে। বলে কি হ্যাঁ, এই পার্টিতেই থাকে, পার্টিতেই নাচে, ওর এরকম একটা মেয়ের সাথে খুব ডিপলি আসছে। আমাদেরকে একটু যতটুকু বললাম এটা পরিষ্কার হবে না, ঠিক ততটুকু পরিচয় আমাদেরকে বলেন। ওকে ওখানকার ড্যান্সার ছিল মেয়েটা? হ্যাঁ ড্যান্সার ছিল, সিঙ্গার ছিল। সিঙ্গার এন্ড ড্যান্সার, ইয়েস। ওকে। সেই মেয়েটার সাথে আপনার হাজবেন্ডের অ্যাফিলিয়েশন? খুব ভালো একটা রিলেশন। খুব ভালো রিলেশন মিন্স হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ? যেমন বউ বাচ্চা চলে আসছে, তার কোনো খেয়াল নাই, সে জানেই না তার কি চলে যাচ্ছে, সবকিছু সাইড করে দিয়ে ওই মেয়েটার প্রতি সে পুরোপুরি অন্ধ, পুরোপুরি হয়ে গেছে। ওকে। এরপরে আবার এই তো একজনের টেনশন আছে, একদিন হঠাৎ করে ফোন দিল তার ফ্রেন্ড, ফোন দিয়ে বলতেছে নিশি তুমি কি বাসায় শুনছে? হ্যাঁ। দেখো আমার মনটা খারাপ। আসলে আমি বলি কি হয়েছে? এখন তো আমি জেনেই গেছি একটা মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, এখন আর আমি অতটা ফোন ধরি না, ফোন আসলেও ধরি না। আগে যেমন তার আগে তাকে আমি সারাক্ষণ ফোন দিতাম, বাট এরপর তার ফোন ধরি না। দেখো মনটা খারাপ, আমার আসলে খুব ইমোশনাল কিছু কথা বললো, গার্লফ্রেন্ডের সাথে রিলেশন ব্রেকআপ হয়েছে। কে বলছে এটা? ওই ভাইয়াটা, ডিজেটা। ডিজেটা। দূর ভাল লাগে না, একটা কাজ করো, তোমারও হাজবেন্ড এরকম করতেছে, আমারও গার্লফ্রেন্ড, আসো আমরা রিলেশন করি, দেখাই দেবে। দূর, তোমার হাজবেন্ড একটা খারাপ, ও তুমি থাকতে এই মেয়ের সাথে ঘুরে, তোমার মতো একটা মেয়ে থাকতে। তো এই কথা শোনার পর কেমন জানি লাগলো জিনিসটা। আবার চিন্তা করলাম কি উনি কি এটার জন্য নাকি আবার মিথ্যা কথা বললো। পরে তো আমার আবার একটু বিশ্বাস আসলো আরাফাতের প্রতি যে হয়তো উনি এটার জন্যই মিথ্যা বলছে। পরে কি করলাম, আরাফাতের তো চলে আসলাম। তারপর কোন একজনকে দিয়ে আমি আরাফাতের মোবাইলের ওর নাম্বারটা দিয়ে ওর ইনকামিং আউটগোয়িং কল চেক করলাম। তারপর একটা নাম্বার পাইলাম, তো ফোন দিলাম সেই নাম্বারে। ফোন দিয়ে বললাম যে কে তুমি, এরকম আমার হাজবেন্ডের সাথে এত কথা বলো কেন? কথা বলো। বলে কে, আমি চিনি না। বললাম দেখো আপু তুমি সরে যাও, 2টা বাচ্চা আছে, আমার তো ভালো একটা সংসার করি, আমি তো অনেক কিছু চাই না, তুমি তো হিসেবে থাকো, অনেক পাবা, বাট তুমি আমার সাথে এরকম করো না। বলে দেখেন আপু আমার হাজবেন্ডও না আমাকে রেখে অন্য মেয়ের সাথে এরকম অ্যাফেয়ার করে, আপনিও করেন। তখন আমার না কেমন অদ্ভুত লাগলো যে কি বলে মেয়েটা, ওর হাজবেন্ড করে, তার মানে কি বুঝলাম না। বললাম তুমি একে চিনো নাকি আরাফাতকে? না না আমি চিনি না, আপনি ভুল নাম্বার রেখে দিলাম। আসলে সরস হয়েছিলাম, যা বলতো তাই বিশ্বাস করতাম, ভাবতাম এই মেয়ে না, শিওর এই মেয়ে না। পরে আবার ইনকামিং দেখলাম, আউটগোয়িং দেখলাম, একই সেই নাম্বারই। পরে কি করলাম, একটা ফ্রেন্ডের মাধ্যমে সিমটা তুললাম, ওই মেয়ের সিমটা তুললাম, কারণ আমি বুঝলাম কি এফএনএফ নাম্বারটা দিলাম, কারণ আরাফাতের সাথে এফএনএফ করা শিওর, একটা এফএনএফ বললাম, তুলে নিলাম, সিমটা আমার কাছে রাখলাম। তো ওই মেয়েটা হয়তো আরাফাত ওর সাথে প্রতিদিনই থাকে, আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে ওই মেয়েটা। তো আরাফাত মনে হয় থাকে, সিম তুলছি, সে অন্য সিম ইউজ করলো। এরপর দেখলাম ফোনের পর ফোন আসতেছে। তারপর একটা ফোন ধরলাম, ছেলে, ওটা ছিল ওর রিসেন্ট যে হাজবেন্ডটা ছিল, ওই সময় রিসেন্ট হাজবেন্ড।
তো বললাম যে ভাইয়া এমন এমন, বল কি হ্যাঁ আমি তোকে ডিভোর্স দিয়ে দিলাম 1 মাস হয়েছে, তো ও তো হ্যাঁ একটা ছেলের সাথে ঘুরতেছে, তুমি কি জানো ওর আগে একটা বিয়ে হয়েছে, আমার আগে একটা বিয়ে হয়েছে মেয়েটার। হ্যাঁ, তো এর মাঝখানে না ওই মেয়ের একটা ফ্রেন্ড বলছিল 4টা বিয়ে হয়েছে, এই নিয়ে ওর 5টা বিয়ে। তো আমি বললাম কি হয়তো বা মেয়েরা তো জেলাসি, এটা কখনো হয় নাকি, কেনই বা 4টা বিয়ে করবে আর এর কেনই বা 5 নাম্বার। তো গায়ে লাগাইনি জিনিসটা, দূর হিংসা বসে বসে হয়তো বা। তারপর ওই ওর রিসেন্ট হাজবেন্ড যেটা, উনি বললো যে আমার আগে একটা বিয়ে হয়েছে, ওখানেও সে ডিভোর্স করে চলে আসছে। তারপর ভ্যালেন্টাইন ডে গেল, মেসেজ আর মেসেজ, তারপর আমি ওইসব প্রত্যেকটা ব্যাক করলাম। ওর ফোনে না অনেক টাকা ছিল, সিম তুললাম 800-900 টাকার মতো ওর ফোনে ছিল, ওটা দিয়ে আমি কাজ করতাম, ওর টাকা দিয়ে আমি ওর ফ্রেন্ডদেরকে ফোন দিতাম। ফোন দেবো ভাইয়া এরকম এরকম আমার এরকম, ও এরকম কাহিনী করছে, আপাতত তোর সিমটা আমার কাছে আছে, প্লিজ কিছু বলেন, কিছু হেল্প করেন, আমি যাতে আমার হাজবেন্ডকে দেখাতে পারি, কিছু যেন করতে পারি। আরেকজন গেল, সে হচ্ছে মিডিয়ারই একজন, একটা বাংলা ছবির পরিচালক, মানে কি বলে ছবি বানায় যে সে, ডাকলো অফিসে। আমি বলি না ভাই অফিসে যাবো না, আপনি একটা কাজ করেন শপিং মলে গিয়ে আসেন। বলো তুমি আমার মতো একটা লোককে এরকমই করো, সমস্যা নাই, যেহেতু তোমার প্রবলেম নিয়ে আসবো। আসলো, এর মাঝখানে তাদের এক কোয়ালিকের সাথে ওই মেয়ের বিয়ে হয়েছে। বলে ওর তো আমার এক কোয়ালিকের সাথে বিয়ে হয়েছিল, 3 বছর ছিল, কিন্তু এরপর চলে আসছে। আমি বলি আপনার কোয়ালিক কোথায় থাকে? তারপর বলো যেখানে। তারপর বুঝলাম যে 3টা বিয়ে হয়েছে। কোয়ালিক আবার ছাড়ছে কেন, এর মাঝখানে কোয়ালিক বাইরে গেছিল, মাঝখানে তার একটা ছেলের সাথে লোক আর কি, ওনার সাথে অ্যাফেয়ার হয়েছিল, ওনার সাথে বিয়ে করছে, কিন্তু 3 মাস না 6 মাসের মাথায় যেন ডিভোর্স দিয়ে দিছে। তার আমি খুঁজে পেলাম 4টা বিয়ে হয়েছে। প্রত্যেকে বলতাম প্রমাণ কি, কিভাবে যেন কাবিন নামাটা আমাকে দিল, 3টা বিয়ের কাবিন নামা দিল, একটা দিতে পারলো না, রেখে দিলাম। তারপর আমার আম্মুকে এখন আমি বললাম আম্মু এরকম এরকম হয়েছে, আমি শুকাই গেছিলাম। পরে আমি আমার ফ্যামিলিকে বললাম এই কাহিনী, এখানে এই যে সেই মেয়ের বিয়ে। আমার আম্মু বলে একটা ইসের সাথে ড্যান্সারের সাথে করে, ওরে আমি পাই আনি, ওরে আমি কি যে করবো। আরাফাতের কথা বলে, এরকম করতে করতে দেখা যায় আর আমার ফ্যামিলিতে আগায় না। যখন শুনলো এরকম একটা মেয়ে, আর আগাইলো না। পরে আমার তো ওই সময়টা অনেক কষ্ট, 2টা বাবু, মানে আসলে আব্বু আম্মুর সাথে এতটা শেয়ার করা যায় না সবকিছু নিয়েই। আবার এই সময় আমার ভার্সিটির রেজাল্ট দিল, ঝগড়া। এই সময় আমার আব্বু আম্মু চিন্তা করলো যে প্রাইভেট ভার্সিটি অনেক খরচের ব্যাপার, যদিও আছে অ্যাবিলিটি, তারপরও মানে তো লং টাইমের ব্যাপার। আবার ওই সময় হঠাৎ করে আমার মেয়ে ছোটা, ও মেডিকেলে চান্স পেয়ে গেল, প্রাইভেট মেডিকেলে। 2 জনের ওখানে তো অনেক খরচ, অনেক বলতে অনেক। আমার আম্মু বললো না ভর্তি করাবো না। যখন দেখলো যে 5টা ফ্রেন্ড একসাথে দিলাম, ওদের ম্যাক্সিমামই গোল্ডেন ছিল, ওরা চান্স পাইলো না, আমি পাইছি। আব্বু বললো না কষ্ট হলো পড়াবো কে। আমি ভর্তি হলাম, হওয়ার পর পড়ালেখা কন্টিনিউ করতেছি, আর এদিকে ওয়েট করতেছি কবে আসবে। একটা সময় আমি ফোন দিলাম, অনেক বাধ্য হয়ে ফোন, মানে আমার বাবা মা বলতেছে দেখো তুমি কি এখানে থাকবা বলো। আমি বলছি না আব্বু আমি এখানে মরে গেলেও থাকবো না, আমি এই ছেলের কাছে কখনোই থাকবো না। অনেক রিকোয়েস্ট করছে, আমি বলছি না থাকলে বলো আমরা একটা ব্যবস্থা করবো। আমি বলছি না তুমি কি চাও আমাকে ডুবাই দিতে, এরকম এরকম হ্যান ত্যান বলে স্ট্রিক্ট থাকবোই না। আর আমার ফ্যামিলি থেকে অতটা নাড়াচাড়া দেয়নি। পরে কি করলাম, আস্তে আস্তে আমি বাস্তব ফেস করলাম। বাস্তব থেকে পুরা উল্টা, মানে কেমন জানি বাস্তব আসলে 2টা বাচ্চা নিয়ে, মানে তখন তো আমি মনে করছি অনেক দিক আছে, এটা করবো, দূর কোনো কিছুই মনে হবে ড্যাম কেয়ার। কিন্তু ফেস করলাম প্রতিটা সেকেন্ড, প্রতিটা দিন, প্রতিটা সমস্যা। তখন আমার খুব খারাপ লাগলো যে হ্যাঁ কিসের মধ্যে পড়লাম আসলে। যতটা ইজি বাস্তবতা ফেস বলতে আপনি কি বোঝাচ্ছেন? বাস্তবতা ফেস বলতে যেমন একটা চলা, একটা যেমন চলতে ফিরতে গেলে সোসাইটিতে কি হচ্ছে, পরিবারে কি হচ্ছে, স্বামী ছাড়া আর কি আলটিমেটলি যে জীবনটা, রাইট, স্বামী ছাড়া যেটা আসলে হাজবেন্ড থাকা অবস্থায় এগুলো গায়ে লাগতো না, কিন্তু এটার নাই থাকা অবস্থায় এটা খুব গায়ে লাগতো। সবাই এক ধরনের রোদ পেতে থাকে। আমার বাবার উপর আমি দোষ দিব না, কারণ বাবা অনেক ট্রাই করছে। আমার ইমিডিয়েটলি ছোট যেটা ওরই ভর্তি লাগছে। বাই দ্য ওয়ে আমি যতটুকু বুঝেছি আপনার, সেটা হচ্ছে যে আপনাকে এফোর্ট করার মতো ক্যাপাবিলিটি আপনার ফ্যামিলির নাই, বা আপনি চান যে আপনার এফোর্ট আপনি নিজেই করেন। সেটা করতে গিয়ে আলটিমেটলি আপনি নিজে থেকে ট্রাই করা শুরু করলেন বিভিন্ন জায়গাতে, এবং করতে গিয়ে আপনার সম্পর্কে যখন জানে, আপনার স্ট্যাটাস গুলো যখন জানে, তখন আলটিমেটলি রাইট ওয়েতে যেইভাবে আপনার কোয়ালিটি দিয়ে আপনার জব পাওয়া উচিত সেটা হয় না, আপনাকে তারা বিভিন্ন ভাবে অফার করে। রাইট, দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। আসলে হ্যাঁ এটা হচ্ছে, বাট জবের ক্ষেত্রে অতটা যাওয়া হয়নি। বাট বাস্তবতা থাকে না যে আপনি কোন কোন জায়গায় ট্রাই করেছেন, একদম ফ্র্যাঙ্কলি বলেন। নট ইভালুয়েটিভ করেছি যে রিসেন্টলি ট্রাই করেছি, বাট ওই সময়টার কথা বলতেছি যে ফ্যামিলি থেকে, যেমন আমার আগে ভার্সিটিতে, প্রাইভেট ভার্সিটি 200 টাকা 300 টাকার মতো লাগতো। ফ্যামিলি থেকে 2-3 দিন দিল, 3-4 দিনের দিন কেমন জানি করলো, মানে করতো। দেখা যাচ্ছে যেখানে 200-300 টাকা নিয়ে চলতাম, সেখানে অতটুকুন রাস্তা দেখা ওই ভার্সিটি আমি হেঁটে যেতাম। কি করবো, সাহস হইতো না। ফ্যামিলিতে এক ধরনের বৈপরীত্য দেখলেন, এছাড়া আর রিলেটিভের মধ্যে
যেমন একসাথে হলে আমার সাথে কেউ মানে কথা বলতেছে, একটা কাহিনী বলতেছে, আমার ছোটটা দিকে তাকাই তাকাই বলতেছে, আমি যে আসি, আমি যে শুনছি, আমার দিকে তাকাচ্ছে না, মানে আর কথা বলতে গিয়ে ও তো একটা করছে কাহিনী হয়েছে। তারপর দেখা গেল আমার পরিচিত কিছু কিছু ভাইয়া ছিল, মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে খুব রেসপেক্ট করতাম, আবার খুব ওনারাও রেসপেক্ট করতো, কিন্তু এই কাহিনীটা পড়াশোনা আমার আম্মু তো সবাইকে শেয়ার করলো, হয়তো ভাইয়া বললো, ফোন দিল, তোমার এই কাহিনী হবে, কখনোই জানতাম না, এরকম বললো, কথাবার্তা বললো। একটা সময় বলে কি উনি ম্যারিড আর কি, তো তারপর বলে কি যে দেখো আসো আমরা অ্যাফেয়ার শুরু করি, তোমার ভাবি আসলে এরকম ঝগড়া হয়, তো ভাবির সাথে মিলে না, আসো আমরা অ্যাফেয়ার শুরু করি, তুমি একটা ম্যারিড মেয়ে, জানি না তুমি কিভাবে এতদিন মানে হাজবেন্ড ছাড়া এত হয়ে আসো, আসো আমরা একটা রিলেশন করি। মানে এই ধরনের বিভিন্ন রকমের কথাবার্তা আপনার কানে আসতে লাগলো, আপনি রিয়েলিটি ফেস করলেন। আমরা বুঝতে পারছি যে আপনার সামাজিকতা এবং পারিবারিক ব্যাপারটা অনেক টাফ হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে আমাদের ক্লিয়ার হওয়া দরকার যে আপনি কি ডিভোর্স নিলেন, নাকি ওই মেয়েটার সাথেও কি হলো আপনার হাজবেন্ডের? না, ডিভোর্সটা আমি নিতে চাইছিলাম, বাট যখন দেখলাম এরকম বিভিন্ন জায়গা থেকে নক আসতেছে, তারপর ভাবলাম যে না, ডিভোর্সটা দেওয়াটা ঠিক হবে না, এটা আমার একটা ঢাল, কারণ এত রিলেটিভ মুখের উপর একটা খারাপ বিহেভ করা যায় না, রেসপেক্ট করতাম যাকে, তাকে তো মুখের উপর কিছু বলা যায় না, আমি বলতে পারি না, হয়তো যায় বাট আমি পারি না, সো ঢাল হিসেবে আপনি এটাকে এক ধরনের ব্যবহার করছেন। বলতাম যে না, আমার হাজবেন্ড আছে, আমি এখন ওকে লাভ করি, আমি ওকে ডিভোর্স দিব না। আলটিমেটলি কি আপনি লাভ করেন? লাভটা চলে গেছে, বাট লাভ করি, হ্যাঁ করি। এই যে উত্তরটা, এই উত্তরটার মধ্যে অনেক কিছু আছে হানা, আপনি আপনার মতো করে বুঝে নিন। এক আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে ওই মেয়েটার কি হলো? ওই মেয়েটার তারপর হচ্ছে কোনো খোঁজ খবর না, আমি ওয়েট করতেছি আসবে নিতে, এরকম 1 বছর চলে গেল, মাঝখানে বাবুদের একটা বার্থডে গেল, ওয়েট করছিলাম, আমি শিওর ছিলাম সেদিন সে আমাকে উইশ করবে, সরি টরি বলবে, সেদিন চলে গেল। আমার বাবা, এত অসহায় ছিলাম দিনটা, মানে বললে খারাপ লাগবে, আসলে আমার বাবা আসলে অনেক করছে, ঋণী আমি, আসলে এমনিতে বাবা মার কাছে ঋণী সেটা আলাদা কথা, কিন্তু এই ব্যাপারে আমি অনেক ঋণী। সেটা হচ্ছে যখন আরাফাতের সাথে আমার মিল ছিল, তখন আমরা প্ল্যান করছিলাম অনেক বড় রেস্টুরেন্টে বার্থডে করবো, টুইন্স, কিন্তু যখন বার্থডে দিন আমি শিওর ছিলাম কেক টেক কিছু একটা পাঠাবে, কিন্তু সকাল থেকে দিন চলে গেল, একটা টাকা নেই আমার কাছে যে কিনবো কেক, বাচ্চার, আমার এত আহ্লাদের বাচ্চার এরকম অবস্থা, বার্থডে হচ্ছে না। আব্বু বলে আমি কেক নিয়ে আসবো, না না আব্বু দরকার নেই, বাসা থেকে আনবে কেক। রাত চলে গেল, কিছুই আমি পরে না, আমি ওই রাতে মানে পুরা একদম হয়ে গেছি, সিচুয়েশনটা ওই সময় এমন ছিল যে না কিছু করতে পারবো, 2টা বাবু, মানে পুরা একদম খারাপ একটা সিচুয়েশন ছিল। সে তখনও আসেনি, কোনো ফোন নাই, কিছু নেই, তখন আমার অনেক খারাপ লাগছে, বুঝছি সে চলে গেছে কন্ট্রোলের বাইরে। তার কিছুদিন পর বললাম, বুঝছি ও আসবে না, আমাকে কিছু একটা করতে হবে। আমি ওদের বাসায় গেলাম, ওর মাকে বললাম যে আসলে কি হচ্ছে আন্টি, দেখেন আমাকে মিলাই দেন, ওর মা খালা ছিল, মিলাই দেন, যা হয়েছে হয়েছে, আমি ভুলে গেলাম, আপনি মিলাই দেন। ওরা চুপ করে আসছে, তুমি চলে আসো, বাসায় চলে আসো, ঠিক হয়ে যাবে, চলে আসো। আমি বললাম চলে আসবো, এরকম তো আমার বাবা মা দিবে না, আপনারা নিতে আসবে, বল কি না আমরা নিতে আসবো না। তো আমি ওই মেয়েটার ছবি বললাম না, দেখলাম ওই যে একটা লোক দিল, তারপর আমি আসবো, তখন দেখি কি ওই মেয়েটা এত বড় একটা পেট নিয়ে আমার সামনে দিয়ে অন্য রুমে গেল। আমি না এক পলক দেখলাম, কিন্তু মোটা হয়ে গেছে, এত মোটা, আর এই পরিচিত পরিচিত লাগছে মেয়েটাকে, চেনা চেনা লাগতেছে, আর আমি তো কখনো দেখিনি, 8-10 বছর ছিলাম, 8-9 বছর, and she is a pregnant lady। হ্যাঁ, আর এত মোটা, আবার মানাইতে পারতাম না যে আরাফাত এই মেয়েকে পছন্দ করবে না, কখনোই না, কালো মোটা। এখন কি বলবো, হাসবো না কাঁদবো, দিস ইজ কল লাইফ, এটাই হচ্ছে জীবন। দেখুন ঘটন এবং অঘটন কিভাবে একটা জীবনে ঘটতে পারে। ওকে, তারপর দেখলাম সব নতুন ফার্নিচার, দামি সোফা, নতুন ফ্রিজ। তা বললাম আন্টি এগুলো কবে কিনছেন? বলে তো কয়দিন আগে কিনছি। নতুন টিভি। মানে আন্টি মানে হচ্ছে আরাফাতের মা? না না না, ওর খালা। ওকে। পরে আমি বাসে গেলাম, আম্মু জানো আজকে আমি আসলে ওরকম বলে আমি নিজে গেছি, বললাম আজকে আমাকে ওই পিচিটার জোর করে নিয়ে গেল ওর খালাতো ভাইটা, না গিয়ে পারলাম না, গেলাম, তারপর দেখি এরকম একটা মেয়ে, সব কাহিনী বললাম। আম্মু বলে ওই মেয়েটাই ওই মেয়ে, আমি যাবো। সেদিন রাতেই গেল, গিয়ে দেখে নতুনই। পরে আম্মু বলো তুই মেয়ের বাসা চিনিস? আমি হ্যাঁ চিনি। গেল ওই মেয়ে দাঁড়ানোর কাছে, ওই মেয়ে তো নাই, ওর ফার্নিচার টার্নিচার নিয়ে এই যে 1 বিল্ডিং পরে চলে গেছে। বললাম 1 বিল্ডিং পরে ফার্নিচার নিয়ে গেছে, এটা তো আমার হাজবেন্ডের বাসা। বল কি জানি না, নতুন বিয়ে করছে, ওখানে ফার্নিচার টার্নিচার নিয়ে গেছে। এর কিছুদিন আগে আমার আম্মু ওর মাকে ফোনে জিজ্ঞেস করছিল আপনি চিনেন? বলে আপনি আমার মাথায় এনে দেন, আমি বলবো যে আমি মেয়েকে চিনি না, আমি মেয়েকে জানি না, আমার ছেলে জানি যে আমি বিদেশ চলে গেছে। তারপর তো আমার আম্মু ধরলো, সরাসরি ধরলো, বলে এখন ছেলে তুলছে কি করবো, আমার ছেলে বিদেশ যাওয়ার আগে আমাকে ইউজ করতে, এই খুব ইউজ করতে।
একটা। তারপর হাতে দিয়ে বললো যে তোমার কাছে রইলো, আমি তোমার হাতে ওকে রেখে দিচ্ছি, তুমি ওকে কখনো করবা না, খারাপ করবা না, মানে ওই মহিলাটাকে খারাপ বিহেভ করবা না। হ্যাঁ, এরকম বললো। তারপর চলে গেল। বলো আমি কি করবো, আমার ছেলের একটা ওয়াদা। তারপর আমার আম্মু বললো যে অসম্ভব, এখানে আন না, চলো চলে যাই। তারপর কিছু কেস মামলা করলো। কেস মামলা করার পর কেস মামলা কে করলো? আমার মা, ফ্যামিলি থেকে। হ্যাঁ, একটা দেখা গেছে ফার্স্টে একটা করলো। বাই দ্য ওয়ে, কি হলো? মেয়েটা কি বিয়ে করেছে আপনার হাজবেন্ড? বিয়ে করেছে, বাসায় তুলছে। বাসায় তুলেছে, এবং যে প্রেগন্যান্ট দেখলেন আলটিমেটলি তার একটা আপকামিং বেবি, এবং সেই মেয়েটাই হচ্ছে ওই ডান্সার মেয়েটা। ওকে, এবং এর মাঝখানে আপনি কিছু জানেন না, প্রায় 1 বছরের মতো কাহিনী। না, শুনতাম যে এরকম হচ্ছে, মানে এরকম হচ্ছে শুনতাম না, আমি খবর নিতাম, বাট ওর মারা বলতো যে না আমি তো জানি না, ছেলে নাই, ছেলে বাসে না, আমি কি করব। ওকে, ফ্যামিলি থেকেও আপনার কাছে এক ধরনের হাইড অ্যান্ড সিক গেম খেলা হয়েছে। আপনারা তারপরে মামলা করলেন, মামলা কি হলো? এটা একটা হাসিরই যে আমার আম্মু নারী নির্যাতনের একটা কেস করলো। তো লোকটা হাসি কেন মনে হলো? আসলেই তো ঘটনা তাই। নারী নির্যাতন কেস। আমাকে লোকটা জিজ্ঞেস করতেছে লেখার পর যে তোমাকে কি খুব মারধর করতো? আমি বলি কি না, মারধর করতো না, বকা দিত। তখন আমার আম্মু দিকে তাকায় আছে, বলে ওকে কিছু শিখানেন নেই? আমার আম্মু আমার পায়ে একটাই করতেছে, বলে তোমাকে মারতো না, একটা মেন্টালি অত্যাচার, এটাই তো একটাই। তারপর লোকটা বুঝাইলো, দেখো এটা নারী নির্যাতন কেস, মানসিক টর্চার আর গায়ে হাত দেওয়া এটার থেকেও বেশি খারাপ, তুমি লেখো। তারপর লিখলাম। তারপর একটা কি লিখলো যে আমার শাশুড়িকে আমাকে অনেক অত্যাচার করতো, বাচ্চা পেটে নিয়ে গরম পানি করতো, মিথ্যা মিথ্যা কথাগুলো লিখলো। কিছু লিখতে হয় আর কি খাতিলে। এরকম পরে আব্বু এসে বাসা বলতেছে এরকম করে, একে নিয়ে কোথায় যাবো না, একে আমি কিছুই করবো না, মান সম্মান নষ্ট করে। আব্বু বলে যেহেতু সত্যি কথা বললে জীবনে করতে পারবা না। তারপর আব্বু এই কেসটা রাখো, আর না কেসটা কিছু হবে না, শুধু শুধু। বাই দ্য ওয়ে, কেসটা কেন করতে চেয়েছিলেন? কেসটা আসলে চাইছিল এই জন্য যে ওদের কাছে গেলে ওরা বলে চিনে না, ছেলে নিরুদ্দেশ, কিন্তু ঠিকই মানে একটা গোপন সোর্স থেকে একটা খবর আসে না, খবরে জানা যায় যে ঠিকই ওরা ঠিকই সবাই মিল আছে। ওকে ফাইন, সবাই মিলে ওই মেয়েটাকে বিয়ে করেছে, বাট আপনি কেসটা কেন করেছিলেন? আপনার উদ্দেশ্যটা কি ছিল কেসের পিছনে? তো করিনি, আমার আম্মু করছে। আপনার আম্মু করেছিল, ফাইন, আপনার ফ্যামিলি থেকে করেছেন, সমস্যা নাই, কেস আপনি করতেই পারেন, বাট আপনি কেসের মাধ্যমে কি চেয়েছিলেন? যে আপনার হাজবেন্ডের শাস্তি হোক? না না না, তাহলে কেসটা কেন? শাস্তি এটা চাইনি, চাইছিলাম বাবু দুইটার একটা কিছু হয়তো বা কেসের ভয় সে ফিরে আসবে, এটা তো আমাদের উদ্দেশ্য ছিল যে সে ফিরে আসে। ওকে, কেসের ভয় দিয়ে আপনি তাকে ফেরাতে চেয়েছিলেন। বাই দ্য ওয়ে, তখন উনি কি বাংলাদেশে আছে নাকি অন্য কোথাও চলে গিয়েছে? তখন খুঁজলাম, খোঁজার পর একটা সময় জানলাম সে বাইরে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। দেশের বাইরে চলে গেছে, সে আফ্রিকাতে চলে গেছে। স্টিল নাও সে আফ্রিকাতে? হ্যাঁ, আফ্রিকাতে আছে, সাউথ আফ্রিকাতে আছে। আর আপনি এখন পর্যন্ত তার কাছ থেকে ডিভোর্স নেননি? না, নেইনি। আর তার সেকেন্ড ওয়াইফ যে, সেও একই সাথে ঘর সংসার করছে, সে কোথায় আছে? ছেলে হয়েছে? কোথায় আছে সে? আমার হাজবেন্ডের বাসায় সে আছে। আপনার হাজবেন্ডের সাথে কি আপনার যোগাযোগ হয়? না, একদমই যোগাযোগ হয় না। মাঝখানে আমি একবার ফোন করেছিলাম। যে কতদিন আগে? 6-7 মাস আগে। কি ছিল রেজাল্ট? তুমি তোমার মতো থাকো, ওর মতো থাকো, তোমার এত ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করা লাগবে না। ফোনটা করছিলাম যে হয়তো বা করবে, কিন্তু সে যে এতটা ওইদিকে, সেটা আমার পুরো একদম মানে আমি ভাবতেই পাইনি। এই মেয়েটার সাথে আপনার কখনো কথা হয়েছে? না, দেখেছি, বাট কোনো কথা হয়নি। কোনোদিন কোনো কথা হয়নি? এই মেয়েটাও কোনো কথা বলেনি আপনার সঙ্গে? ও বলে আমার সাথে। কি বলে? বলে যে আমি আসলে ইচ্ছা করে করিনি, আমি জানতাম আপনি নাই, তখন আসছি। তখন ও বলতেছিল যে আমার কোনো দোষ নাই, আমি আসলে জেনে আসিনি। আমি বললাম যে তুমি বিয়ে করার কিছুদিন আগেও আমি তোকে ফোন দিয়ে বললাম আমার হাজবেন্ড আছে, তুমি সরে যাও, তুমি তখনও তো না স্বীকার করছো। মানে সে আমার কাছে ভালো থাকার জন্য আর কি কিছু কথা বললো, যে সে জানতো না এগুলো। আপনি কি বিশ্বাস করতাম যদি আমি তার সাথে ফোনে না কথা বলতাম? কারণ ফোনে ওকে অনেক রিকোয়েস্ট করছি সরে যাও, করো। আর ওই সময় গাড়ি বিক্রি করে অনেক টাকা ছিল, তো মানে লাখ লাখ টাকা, সেটা দেখে ও ভাবছিল যে আসলে whatever it is, আপনি আপনার জায়গা থেকে অ্যাজিউম করছেন। দ্য রিয়েলিটি ইজ দ্যাট আপনার এখন একটা, আপনাকে কি বলতে পারি, যে আপনার হাজবেন্ড সেকেন্ড বিয়ে করেছে আপনার উইদাউট ইউর পারমিশন, এবং আপনার দুটো বেবি আছে, টুইন বেবি, তাদের বয়স প্রায় 2 থেকে 2.5 বছর। এদেরকে নিয়ে আপনি আপনার বাবার ফ্যামিলিতে এখন এই মুহূর্তে রয়েছেন। আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন, এবং আপনার সাথে কি আপনার হাজবেন্ডের ফ্যামিলি যোগাযোগ আছে এই মুহূর্তে? না, টোটালি না। মাঝে মাঝে যাওয়া হয়? আমার যেমন মাঝে মাঝে ওর মা অনেক অসুস্থ, তো বাবুদের দেখতে চায়, তখন নিয়ে যাওয়া হয়। এছাড়া না? না। প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওর জীবনের গল্প। তবে কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি এখন কি স্বপ্ন দেখেন আপনার ফিউচার নিয়ে? যেহেতু পড়ালেখা করতেছি, আমার ইচ্ছা যে BCS ক্যাডার হব, দেন ভালো একটা জব করবো, আর বাবুদেরকে সুন্দর মতো মানুষ করব। আপনি আপনার জায়গা থেকে একটা ছেলের স্বপ্ন দেখতে পারেন, যে ছেলেটা সত্যি সত্যি আপনাকে ওয়াইফের মর্যাদা দেবে, মিথ্যা কথা কখনো বলবে না, সন্দেহ কখনো করতে হবে না তাকে, একটা প্রমিজিং একটা লাইফ আপনাকে দিবে, এবং যে লাইফটাতে শুধু আপনিই সেখানে কর্তৃত্ব করবেন, আপনিই সেখানে রানী হিসেবে থাকবেন, এরকম একটা ছেলের স্বপ্ন আপনি দেখেন এখনো?
না, এরকম আমি অনেক মানে শুনেছি, বাট আমি এগুলো এখন বাস্তব যেহেতু ফ্যামিলি থেকে ট্রাই করা হয় আপনার বিয়ে দেওয়ার জন্য? অনেক। এখনো মাঝখানে একটা প্রপোজ আসছিল, তো ফ্যামিলি তখন খুব উঠে পড়ে লাগছিল। দেখা যেত যে মাঝে মাঝে যে ওই বাসায় যেতাম সেটাও তারা পছন্দ করতো না, একদম পুরা দেখতেই পারতো না। আপনি বিয়েটা করেননি? না। কেন করেননি? বাবুরা ছোট, প্লাস হচ্ছে ঠিক হবে না, দেখা যাবে 2 দিন পর আসলে ঠিক আবার ওরাও নিতে পারছে না। না, সেটাই। আর বাস্তব আসলে সেকেন্ড ম্যারেজ আসলে একা থাকলে একটা কথা ছিল, 2টা বেবি নিয়ে আসলে যদি বিয়ে করি সেটা আমার ভুল হবে। টু বি অনেস্ট নিশি, একদম ফ্র্যাঙ্কলি ইয়েস নো বলে অ্যান্সার দেবেন। আপনার কি নিজেকে অসহায় মনে হয়? আমার কাছে অসহায় মনে হয়, কিন্তু আমি কখনো কাজকর্মে সেটা বুঝাই না, আমি তারপর সামনে একাই। ওকে, এবার আপনি সিম্পলি বলেন আপনি হ্যালো 892 তে কেন আসলেন? আসলে আসছি এটা হচ্ছে মানে এটা এই একটা অনুসরণ সবাই শুনে, আর লাইফে আমি একটা ভুল করছি, ভুলে কিছু কিছু কারণ আসলে মানে যেগুলো আছে যেগুলো কিছু মানুষের জানা দরকার, তারা যেন এই ভুলটা নেক্সট না করে। আপনার ভুলটা কোথায় এখানে? আমার ভুলটা ছিল যে আসলে এই যে ফোনে কথা বলার, প্রেম করা কিন্তু দোষ না, কিন্তু এই যে প্রেম করে যে খুব কম সময় নিয়ে যে বিয়েটা করে, এটা একটা অনেক বড় ভুল। প্রেম করুক, বাট এটা টাইম নিক। যে দেখা যায় ইন্টার পর্যন্ত মানুষের প্রেম করা বিয়ে করার মধ্যে খুব একটা ইন্টারেস্ট, বাট যখন ভার্সিটি লেভেলে উঠে এটা চলে যায়, আস্তে আস্তে হয়ে যায়। চলে যাক বা না যাক, স্টে করুক, লংজিটিভিটির মধ্যে থাকুক, তারপরে দেখুক, সিদ্ধান্ত নিক। আপনি বলতে চাচ্ছেন সময়টা অনেক বড় একটা ফ্যাক্ট, সুতরাং সময়টা নিয়ে জাজমেন্টে গিয়ে তারপরে এটা করুক। দ্যাট ইজ দ্য বেসিক আলটিমেট মেসেজ। বাট আপনার মা যে রোলটা প্লে করেছে আপনার সাথে আপনার লাইফে, আপনার কি মনে হয় মা রোলটা ঠিক ছিল? ওই ক্ষেত্রে আসলে সিচুয়েশনটা এমন ছিল যে আমার মা আসলে একটু ইমোশনাল, তো তার জন্য ইমোশনাল মানুষের জন্য এটা ঠিক ছিল। মাকে আসলে জাজমেন্ট করা যায় না, এবং মা মাই। তবে মা যারা আছেন এখানে আজকে, নিশির মতো মা যারা আছেন, তারা জাজমেন্ট করে নেবেন নিজেদেরকে যে আলটিমেটলি আপনার সন্তান যদি নিশি হতো তাহলে নিশির সাথে এই ব্যবহারটা সেই মুহূর্তে করা উচিত ছিল কিনা। প্রিয় শ্রোতা, কি শিখবেন আপনি আজকের হ্যালো 892 থেকে? আমরা কখনোই বলি না আপনি এটা শেখেন, তবে যে মেসেজটা ও দিয়ে গেছে যে আমি অনেক অসহায় মনে হয় আমার, তারপরেও আমি নিজেকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এই জায়গাটা থেকে আমরা শেষ করতে চাই। আমরা একটা আনফিনিশড স্টোরি বললাম, আমরা জানি না ওর দুটো মেয়েকে ও কিভাবে বড় করবে, কতটা ছত্রছায়া আপন করে বড় করবে। আমরা সেই জায়গাটাতে অনেক বেশি পরিমাণে ওর জন্য দোয়া করতে চাই, গুড উইশ করতে চাই। আমরা এটাও জানি না যে ছেলেটিকে ও এত বেশি ভালোবেসেছিল, যে ছেলেটিকে এখনো ঢাল হিসেবে সমাজের কাছে ব্যবহার করছে, সেই ছেলেটির সাথে তার সামনের সম্পর্কটা আসলে কোন দিকে যাবে। আমরা হয়তো তাকে জিজ্ঞেস করলে হয়তো এখন না বলবে, কিন্তু আমরা কি এটা বিলিভ করবো যে 5 মাস পরে সেটা হ্যাঁ হবে না? জীবন তো আসলে কোনো এথিক্স কিংবা জীবনটা আসলে ফিক্সড কোনো কিছুর উপরে বিলিভ করে সামনের দিকে আগায় না। আজ থেকে 5 মাস পরের সিচুয়েশনটা হয়তো একেবারেই অন্যরকম নিশি। আমরা সেই অন্য রকমের কাছে শুধুমাত্র শুভকামনা ছাড়া কোনো কিছুই বলতে পারি না, যে নিশি আজ থেকে সামনের যে সময়টা পার করবে সেই সামনের সময়টা যেন নিশির অনুকূলে হয়, প্রতিকূলে যেন না হয়। সমাজ, সংসার কিংবা চারপাশের পরিবেশ প্রতিবেশ তাকে কি সেই জিনিসটা দেবে? এটা হচ্ছে আজকে হ্যালো 892 থেকে বিগ কোশ্চেন ফর দ্য সোসাইটি। আমরা এখানে শেষ করতে চাই। শেষ করবার আগে আপনাকে যেটা বলতে চাই, নিশির একটা স্টুডিও পিকচার এবং যাবতীয় ডকুমেন্টস আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। হ্যালো 892 বানানটা হচ্ছে HELLO 8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 892 মেম্বার হয়ে যাবেন। নিশি, আমাদের আপনি এখনো কিছু বলতে চান? আচ্ছা ঠিক আছে, বলুন, আপনাকে আমি সুযোগ দিব। আজকে আমার শোটা যারা শুনতেছেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমি অনেক কষ্ট করি। দেখা যায় যে সারাদিন পড়ালেখা করে বাসে একটু রেস্ট নিব, সময়টা দেখা যায় বাবুদেরকে দেখাশোনা করা লাগে, মানে রেস্ট বলতেই নেই। রাতে বেলা ঘুমানোর সময়টা আমি পড়ালেখা করি, কারণ খুব কম্পিটিশন একটা ভার্সিটি, পড়ালেখা খুব স্ট্রিক্ট, মানে অনেক কোচিং। যাই হোক, তো আপনার দোয়া করবেন আমি যেন মানে কষ্ট যেন সার্থক হয়। আসলে মাঝখানে স্লিপ না খাই, লাইফটা অনেক কঠিন, তো আর যেন আমি আমার এইমকে পৌঁছাতে পারি। আপনার সবাই দোয়া করবেন।